Welcome to Sinova. Get detailed lectures, DPPs, materials, and test papers for free. Let's learn with fun. Learn with Sinova. হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আজকে আমাদের লেকচার নাম্বার 3 আমাদের বংশগতি চ্যাপ্টারের লেকচার নাম্বার 1 এ আমরা বংশগতির সমস্ত প্রিরিকুইজিট এবং টেকনিক্যাল টার্মস গুলোকে কিন্তু ভালো করে বুঝেছিলাম। লেকচার নাম্বার 2 তে আমরা এক সংকর জনন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস এরকম বিভিন্ন জিনিসগুলোকে কিন্তু আলোচনা করেছিলাম। তারপর আমি দেখিয়েছিলাম যে আমাদের এই লেকচারে আমরা কিন্তু এক সংকর জননকে ইউটিলাইজ করে দ্বিসংকর জননকে কাজে লাগাবো। তো এইবার আমরা শুরু করবো আমাদের দ্বিসংকর জনন, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই লেকচার থেকে কিন্তু আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বারের প্রশ্ন আসবেই। তো যেহেতু এই লেকচারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই তোমাদের কিন্তু উচিত প্রথম থেকে শেষ অবধি এই লেকচারটাকে খুবই ভালো করে দেখা। এবং আমি একটা কথা শুরুতেই বলে দেবো যে এটা আমাদের দ্বিসংকর জননের ওপর কিন্তু মেইনলি ফোকাস করছে এই লেকচারটা। তাই জন্য কারোর যদি এক সংকর জনন না জানা থাকে বা আমার কাছ থেকে না পড়ে থাকো, বা যদি অন্য কারোর কাছ থেকেও তুমি এক সংকর জনন পড়ে থাকো, তাহলেও অসুবিধা হবে না। কিন্তু এক সংকর জনন যদি তোমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু দ্বিসংকর জনন বুঝতে তোমার একটু হলেও অসুবিধা হবে। তাই আমি সবসময় রেকমেন্ড করবো যে এক সংকর জনন আগে বুঝে নাও, আমার কাছ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে, তারপর তোমরা এই লেকচারটা দেখো, কারণ এই লেকচারে আমরা স্টার্টিং করবো কিন্তু আমাদের দ্বিসংকর জনন থেকে। ঠিক আছে, তাহলে চলো আজকে কি কি পড়া যাবে সেটা একটু দেখে নিই। তাহলে সবার প্রথমে আমরা দেখবো যে আমাদের দ্বিসংকর জনন কি, তারপর আমরা দেখবো মটর গাছ এবং গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষা কিভাবে করা হয়, সেখান থেকে আমরা ফিনোটাইপ অনুপাত এবং জিনোটাইপ অনুপাত কিন্তু এই ক্ষেত্রেও বার করবো। এবং আমি আগের দিন বলেছিলাম যে আমাদের যে এক সংকর জনন আছে তার থেকে আমি যে অনুপাতগুলো বার করছিলাম সেগুলোকে ইউটিলাইজ করে আমরা এখানে কিন্তু একটা শর্টকাটের মাধ্যমে অনুপাত বের করতে পারবো, সেটাও আমি দেখাবো। তারপর আমি করব হচ্ছে আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র। আমরা জানি যে আমাদের এক সংকর জনন থেকে আমরা প্রকটতার সূত্র এবং আমার পৃথকীভবন সূত্রকে কিন্তু আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের যে দ্বিসংকর জনন সেই দ্বিসংকর জনন থেকে আমরা কিন্তু স্বাধীন সঞ্চালন সূত্র পড়বো, যেটা আমাদের মেন্ডেল বাবা কিন্তু বের করে গেছিলেন। কিন্তু এই যে আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র, এর কিন্তু একটা বিশেষ শর্ত আছে, যে শর্ত ছাড়া কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল নয়। এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ল না, ঠিক আছে। যদি ওই কথাটা আমাদের অ্যাপ্লিকেবল হয়, তাহলেই কিন্তু আমরা স্বাধীন সঞ্চালন সূত্রকে অ্যাপ্লিকেবল বলতে পারবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটাতে কিন্তু কেউ সঠিকভাবে ক্ল্যারিটি দেয় না, বা আমরা ক্লাস 10 লেভেলে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করে যাই। বাট আমি কিন্তু সেই জিনিসটাও ডিসকাস করবো যে কখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারবো যে স্বাধীন সঞ্চালন সূত্রটা কিন্তু আমার জন্য ভ্যালিড, ঠিক আছে। তো সেটাও আমরা দেখবো, ওই জন্য আমি লিখেছি যে স্বাধীন সঞ্চালন সূত্র এবং তার শর্ত বা সীমাবদ্ধতা কি সেটা আমরা জানবো। তারপর আমরা দেখবো আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ কি করে হয়, সেখানে পিতার ভূমিকা না মাতার ভূমিকা রয়েছে সেটা আমরা জানবো। তারপর দেখবো আমাদের ক্রিস ক্রস উত্তরাধিকার কি, আমাদের যমজ সম্পর্কে দেখবো। এবং অলরেডি আমি আমার কমিউনিটি পোস্টে একটা ছবি দিয়েছিলাম, যে ছবিটা দিয়ে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ছবিটা সম্পর্কে তোমরা কেউ কিছু জানো কি জানো না। তো সেই জিনিসটাও আজকেই আমরা ডিসকাস করবো এই যমজের পার্টে, ঠিক আছে। তারপর আমরা দেখবো হচ্ছে আমাদের হোল্যান্ড্রিক জিন কি, SRY এবং TDF কি, এবং শেষে আমরা 10টা MCQ করবো, যার মধ্যে আমি 4-5টা নম্বর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য ছেড়ে দেবো, কারণ ওই কোয়েশ্চেনগুলো একটু বুদ্ধি লাগানোর, আর আমি দেখতে চাই যে তোমরা বুদ্ধি লাগিয়ে ওই কোয়েশ্চেনগুলোকে ঠিক করো কি করো না, ঠিক আছে। একটা টেস্ট ক্রসের কোয়েশ্চেন আছে ওখানে, ওটাও আমি তোমাদেরকে দেবো হোমওয়ার্ক হিসেবে। আর আমি দেখবো যে আগের দিন আমি যে টেস্ট ক্রস করিয়েছিলাম আর আজকে যে আমি ডাইহাইব্রিড ক্রস করাচ্ছি, এই দুটো বোঝার পর তোমরা এই কোয়েশ্চেনটা নিজে থেকে করতে পারো কিনা, তারপর আমি নেক্সট লেকচারে সেটাকে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের আমাদের টপিক। এবার দ্বিসংকর জনন পড়ানোর আগে আরেকবার বলে দিই যে আমাদের সংকরায়ন কি ছিল। তা আমরা জানি যে আমাদের ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্ক দুটো জীবকে আমরা যদি পরস্পর কি করি, সংকরায়ন করাই, অর্থাৎ তাদের আমি মিলন ঘটাচ্ছি, পরাগযোগ সম্পন্ন করছি উদ্ভিদের ক্ষেত্রে, তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলে থাকি, সংকরায়ন বলে থাকি। এবার এটা যদি আমরা এক জোড়া বৈশিষ্ট্যের জন্য করি, যেখানে আমি স্পেসিফিক্যালি কি বলেছিলাম, আমরা বলছি যে আমাদের এখানে কি থাকবে, একটা ক্যারেক্টার থাকবে এবং তার কি থাকবে, দুটো ট্রেটস থাকবে। কি থাকবে, দুটো ট্রেটস থাকবে। অর্থাৎ কিরকম, ধরো গাছের উচ্চতা, এটা একটা বৈশিষ্ট্য, তার দুটো প্রলক্ষণ কি, লম্বা না বেটে। তাহলে লম্বা, বিশুদ্ধ খাটো, এরকম দুটো উদ্ভিদ নিয়ে তাদের মধ্যে আমি সংকরণ ঘটাবো, এবং তার পরবর্তীতে পি জনু থেকে আমাদের F1 থেকে F2 সেগুলো আমরা বার করবো। তাহলে ওইটা তখন কি বলতাম, ওটা বলতাম এক সংকর জনন, ঠিক আছে। কিন্তু যখন আমি কি করব, আমি বলবো টু ক্যারেক্টার্স, আমি বলবো যে আমি ক্যারেক্টার নেবো দুটো, তাহলে টু ক্যারেক্টার্স, আর দুটো ক্যারেক্টার মানে কি, চারটে আমাদের পরিলক্ষণ হয়ে যাবে। তাহলে 4 ট্রেটস, যখন আমাদের চারটে ট্রেটস থাকবে এবং দুটো বৈশিষ্ট্য থাকবে, তখন আমি কি বলবো, তখন আমি বলবো যে আমাদের দ্বিসংকর জনন। তাহলে দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমি যদি সংকরায়ন ঘটাই, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন আমি তাকে বলবো দ্বিসংকর জনন, ঠিক আছে। এবারে এটা কি বলতে চাইছি, যে দুটো ক্যারেক্টার, চারটে ট্রেটস, ধরো বীজের আকার এবং আমি বীজের রঙের কথা বলছি, তাহলে বীজের রং একটা বৈশিষ্ট্য বা একটা ক্যারেক্টার, বীজের আকৃতি আর একটা আমাদের ক্যারেক্টার, তাহলে মোট কতগুলো ক্যারেক্টার হলো, দুটো ক্যারেক্টার হলো। এইবার বীজের আকার কেমন হতে পারে, বীজের আকার হতে পারে আমাদের গোলাকার বা কুঞ্চিত, তার মধ্যে গোলাকারটা আমাদের প্রকট বৈশিষ্ট্য। আবার বীজের রং কেমন হতে পারে, হলুদ নয় সবুজ, হলুদটা আমাদের কাছে কি, প্রকট বৈশিষ্ট্য। তাহলে এই যে হলুদ না সবুজ, এই যে গোলাকার না কুঞ্চিত, মোট কতগুলো হলো, দুই জোড়া হলো। তাহলে দুই জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে আমরা যদি সংকরায়ন ঘটাই দুটো ভিন্ন ধর্মী আমাদের জীবের মধ্যে, তাহলে তখন আমি তাকে কি বলবো, তখন আমি তাকে বলবো দ্বিসংকর জনন। তাহলে দ্বিসংকর জনন কি,
একই প্রজাতির অন্তর্ভুক্ত দুটো জীবের মধ্যে যখন দুই জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য বিবেচনা করে সংকরায়ন বা ক্রস ঘটানো হয় তখন তাকে আমরা বলে থাকি দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। যেরকম আমি কি বলছি যে এই ক্ষেত্রে আমাদের দুটো ক্যারেক্টার থাকবে এবং 4টে ট্রেটস থাকবে, তাই তো? তাহলে আমাদের মেন্ডেল তার পরীক্ষা করার জন্য ধরো মটর গাছে দুটো বৈশিষ্ট্য বেছে নিলেন, একটা হচ্ছে আমাদের বীজের আকার, একটা হচ্ছে আমাদের বীজের রং, ঠিক আছে? তাহলে বীজের আকার কেমন হতে পারে? হয় গোল হতে পারে, নয় কুঞ্চিত হতে পারে। আর বীজের রং কেমন হতে পারে? বীজের রং হতে পারে হয় হলুদ, নয় আমাদের সবুজ। এর মধ্যে আমাদের এই যে গোলাকারটা কি আমাদের প্রকট বৈশিষ্ট্য, এবং এই যে হলুদটা হচ্ছে আমাদের কি প্রকট বৈশিষ্ট্য। তার মানে আমাদের কুঞ্চিত হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং সবুজ হচ্ছে আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট আর প্রচ্ছন্ন কি ছিল? যখন একটা হেটারোজাইগাস অবস্থা থাকবে তখন যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে আমরা বলি কি প্রকট বৈশিষ্ট্য, এবং যে আমাদের প্রকাশ পায় না হেটারোজাইগাস অবস্থায় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই তো? এগুলো আমাদের কাছে ক্লিয়ার রয়েছে? আচ্ছা, তাহলে এইবার আমরা চলে যাবো সোজা যে আমরা কি করে এই ক্রসগুলোকে করব। তা আমি আগে আরেকবার আমাদের এক সংকর জননীর এক্সাম্পল নিই, ঠিক আছে? দেখো, আমি ধরো তার আগে আমি একটা কাজ করি, আমি আগে আরেকবার আমাদের এক সংকর জনন বোঝাই, ঠিক আছে? এবার ধরো আমি একটা কাজ করলাম, আমি একটা হলুদ বীজযুক্ত একটা উদ্ভিদ নিলাম এবং একটা সবুজ বীজযুক্ত উদ্ভিদ নিলাম, ঠিক আছে? একটা হলুদ বীজ, একটা সবুজ বীজ। আচ্ছা, হলুদ বীজ কি আমাদের প্রকট বৈশিষ্ট্য, তাহলে তাকে আমি কি ধরবো? ক্যাপিটাল ওয়াই। ইয়েলো থেকে ক্যাপিটাল, তাহলে এটাকে আমি কি ধরতে পারি? ক্যাপিটাল ওয়াই। তাহলে বিশুদ্ধ আমি যদি হলুদ বীজ ধরি তাহলে আমি কি করবো? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এটা কিরকম? এটা হচ্ছে বিশুদ্ধ হলুদ বীজ, ঠিক আছে? বিশুদ্ধ হলুদ বীজ। আর সবুজ বীজ তো এটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় নিশ্চয়ই বিশুদ্ধ হবে, তাহলেই প্রকাশ পাবে। তাহলে এটা আমাদের বিশুদ্ধ লেখাও যায়, না লেখাও তাই, ঠিক আছে? তাহলে আমি এটাকে বলতে পারি স্মল ওয়াই স্মল ওয়াই। এবার তুমি বলবে দাদা আমি গ্রিন লিখবো জি দিয়ে, তুমি লিখতে পারো, বাট আমি কি বলেছিলাম আগের দিন লেকচারে যে মেন্ডেলিয়ান পদ্ধতিতে আমরা কি করি, যেটা প্রকট বৈশিষ্ট্য তাকে ক্যাপিটালে দিই, আর সেইটারই স্মল ভার্সনকে আমরা দিই হচ্ছে তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্যতে। তাহলে আমি হলুদের জন্য এটাকে ক্যাপিটাল ওয়াই ধরলাম, তাহলে আমি সবুজটাকে স্মল ওয়াই ধরতে পারি। তুমি চাইলে নাও ধরতে পারো, তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, তাতে তোমার ক্রসটা কিন্তু ভুল আসবে না। বাট মেন্ডেলিয়ান পদ্ধতি এটা। এবার এই যে আমি বিশুদ্ধ দুটো আমাদের পেরেন্ট নিলাম, এদেরকে আমি কি বলি? এদেরকে আমি বলি প্যারেন্টাল জেনারেশন বা আমাদের পি জনু, তাই তো? এদের মধ্যে আমরা কি করাই? ইতর পরাগযোগ সম্পন্ন করাই, আগের দিন বলেছি। এইগুলো কি? এগুলো হচ্ছে তাদের জিনোটাইপ, তাই তো? আচ্ছা, এইবার কি হবে? এবার আমি বলছি যে এই যে ক্যাপিটাল ওয়াই এর মানেটা কি? এর মানে হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের মটর গাছ বা পাইসাম স্যাটাইভাম সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা ডিপ্লয়েড আমাদের উদ্ভিদ, তাই তো? তাহলে ডিপ্লয়েড মানে কি? ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় আছে, তার মানে নিশ্চয়ই এর কাছে ক্যাপিটাল ওয়াই তার দুটো লোকাসে কিন্তু রয়েছে। তাহলে আমি জানি যে আমার একটা সমসমস্ত ক্রোমোজোমে আমাদের দুজোড়া আমাদের কি থাকে, মানে সরি এক জোড়া ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোম থাকে। তাতে কি হবে? তাহলে আমাদের একই লোকাসে একই রকমের জিন থাকে, তাই তো? তাহলে এইখানে আমাদের দেখা গেল ক্যাপিটাল ওয়াই আছে, এখানেও ক্যাপিটাল ওয়াই আছে, সেটা কি আমাদের বিশুদ্ধ হলুদ দিচ্ছে, তাই তো? তাহলে যখন এই গ্যামেট তৈরি করবে তখন কি হবে? তখন তো একটা একটা করে যাবে। তাহলে হয় আমাদের প্রথম ক্রোমোজোমটা গেছে, তাহলে কি আছে? ক্যাপিটাল ওয়াই। হয় আমাদের দ্বিতীয় ক্রোমোজোমটা গেছে, তারও কি থাকবে? তারও থাকবে ক্যাপিটাল ওয়াই। তাহলে আমাদের তো যে গ্যামেট তৈরি হবে সেই গ্যামেট এক রকমেরই তৈরি হতে পারছে। কি রকমের? এক রকমের। কি কি? আমাদের ক্যাপিটাল ওয়াই রকমের, তাই তো? কারণ এক রকমেরই আমি পাচ্ছি গ্যামেট। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে আমাদের যে গ্যামেট আছে সেই গ্যামেটটা কিন্তু ক্যাপিটাল ওয়াই হচ্ছে। একইভাবে আমি যদি আমাদের এই সবুজের কথা বলি তাহলে তার ক্ষেত্রেও আমি কি পাবো? তার ক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র স্মল ওয়াই পাবো, কারণ এক রকমেরই আমি গ্যামেট পাচ্ছি। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে আমাদের কিন্তু গ্যামেট। কাদের? আমাদের পি জনুর গ্যামেট। তাহলে পি জনু থেকে আমাদের যদি গ্যামেট আসে তাহলে সেই গ্যামেট দুটোর মিলনে কি হবে? তাহলে এই দুটোর গ্যামেটের মিলনে কি তৈরি হবে? আমাদের F1 জনু তৈরি হবে, তাই তো? তাহলে কি হবে? পি জনুর গ্যামেটের মিলনের ফলে আমাদের F1 জনু কিন্তু তৈরি হবে, তাই তো? তাহলে কি হচ্ছে দেখো, আমাদের ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আচ্ছা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কি? এটা হচ্ছে আমাদের কি হলুদি দাঁড়াচ্ছে তাহলে, কারণ আমাদের প্রকট বৈশিষ্ট্য আছে। তাহলে এটা কি আমাদের বিশুদ্ধ প্রকট? না, এটা আমাদের সংকট বিশুদ্ধ হলুদ নাকি? না, আমাদের কি আছে? সংকর হলুদ আছে, তাই তো? তাহলে কি হচ্ছে? এটা আমাদের সংকর হলুদ, কিন্তু হলুদই আছে। এরপরে আমরা কি করি? এরপর এটা আমাদের F1 জনু, তো সেই F1 জনুর সাথে আমি কি করি? একটা সেলফিং করে দিই, বা আমাদের কি স্বপরাগযোগ ঘটাই। তাহলে কি করবো? এর সাথে আমি তারই কিন্তু আমাদের কি করাবো? স্বপরাগযোগ ঘটাবো। তাহলে আমি কি বলছি? আমি এখানে আমাদের সেলফিং ঘটাই কাদের মধ্যে? আমাদের F1 জনুদের মধ্যে, তাই তো? তাহলে F1 জনুতে আমি কি করছি? আমি কিন্তু এখানে সেলফিং ঘটাচ্ছি। F1 মানে কি? আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, তাই তো? মানে আমাদের প্রথম অপত্য বংশ। এই পি জনুর গ্যামেট মিলনের ফলে আমাদের কি তৈরি হলো? একটা অপত্য তৈরি হলো। তাহলে তাকে আমি কি বলবো? F1 জনু, বা আমাদের প্রথম অপত্য বংশ, বা আমাদের ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবং তাদের মধ্যে আমি কি করাচ্ছি? আমাদের সেলফিং করে দিচ্ছি। তাহলে সেলফিং করালে কি হতো? আমরা জানি যে এ কি রকম দিতে পারবে? এ আমাদের দু রকমের গ্যামেট দিতে পারবে। কি কি? ক্যাপিটাল ওয়াই অথবা স্মল ওয়াই। এও একই দিতে পারবে। কি দিতে পারবে? ক্যাপিটাল ওয়াই। এও কি দিতে পারবে? ক্যাপিটাল ওয়াই এবং আমাদের স্মল ওয়াই। তাহলে একটা কাজ আমি কি করতে পারি? আমি বলতে পারি যে আমাদের এই ক্যাপিটাল ওয়াই এর সাথে যুক্ত হতে পারে। দেখো, এই যে আমাদের পুরুষ জনন কোষ, সেই পুরুষ জনন কোষ বা পুং গ্যামেট আমাদের কি স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হলো ধরে নাও। তাহলে এইটা এটার সাথে মিলিত হলে তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই। এই ক্যাপিটাল ওয়াই যদি এই স্মল ওয়াই এর সাথে যুক্ত হয় তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই স্মল ওয়াই যদি এই ক্যাপিটাল ওয়াই এর সাথে যুক্ত হয় তাহলে কি হবে? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবং এই স্মল ওয়াই যদি এই স্মল ওয়াই এর সাথে যুক্ত হয় তাহলে কি হবে? স্মল ওয়াই, যেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু আগের দিন সলভ করেছিলাম। তাহলে দেখো, কেবলমাত্র এখানেই কিন্তু দুটো প্রচ্ছন্ন আমরা অ্যালিল পাচ্ছি। তার মানে এটাই কিন্তু একমাত্র সবুজ হবে।
বাদ বাকি তিনজনেই কিন্তু কি হচ্ছিল, বাদ বাকি তিনজনেই হয়ে যাচ্ছিল আমাদের হলুদ, তাই তো? তাহলে এটা আমরা আগের দিনও পেয়েছিলাম যে আমাদের এটা কি হচ্ছে, এটা যেহেতু আমি এক রকমের বৈশিষ্ট্য নিচ্ছি, দেখো এখানে আমি কতগুলো বৈশিষ্ট্য নিয়েছি, ক্যারেক্টার কতগুলো আছে এখানে আমার কাছে, ক্যারেক্টার আমি যদি বলি তাহলে ক্যারেক্টার আমার কাছে একটাই আছে, কি ক্যারেক্টার, আমার বীজের কালার, তাই তো? তাহলে আমি কি বলবো, আমার ক্যারেক্টার এখানে কটা আছে, আমার একটাই আছে, বীজের রং। আর আমি যদি ট্রেডস এর কথা বলি যে কতগুলো ট্রেডস রয়েছে, তাহলে ট্রেডস কিন্তু আমার কাছে আছে দুটো, কতগুলো আছে ট্রেডস আমার কাছে দুটো, কি কি, হয় হলুদ নয় সবুজ। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে হয় হলুদ নয় সবুজ, তাই তো? তাহলে যখন আমাদের একটা ক্যারেক্টার থাকবে আর দুটো ট্রেডস থাকবে, তখন তাকে আমি কি বলি, তখন তাকে আমি বলি হচ্ছে আমাদের এক সংকর জনন, কি বলি, তখন তাকে আমরা বলি এক সংকর জনন। তাহলে এটাও একটা এক সংকর জনন, মানে একজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যের সাপেক্ষে আমরা যদি সংকরায়ন ঘটাই, তাহলে তাকেই আমরা বলে থাকি কি আমাদের এক সংকর জনন। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এইবার এইটা সাপেক্ষে আমাকে একটা জিনিস ভেবে বলো, দেখো এখানে হলুদ কিন্তু আমাদের কত আসছে, হলুদ আসছিল আমাদের 3:2, সবুজ আসছিল মাত্র আমাদের একটা। তাহলে আমাদের এই যে এরা তৈরি হচ্ছিল F1 দের গ্যামেটরা মিলে, তার মানে এটা F2 জনুর মধ্যে, তাই তো? তাহলে F2 জনুর মধ্যে আমি কিন্তু 3:1 অনুপাত পাচ্ছিলাম, কার, দেখো প্রকট বৈশিষ্ট্য আমাদের আসছিল বেশি, মেজরিটিতে 3, এবং সবুজ যেটা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা আমাদের মাইনরিটিতে আসছিল, আমাদের একবার আসছিল, তাই তো? তাহলে তিনটে হলুদ আর একটা সবুজ কিন্তু আমাদের উৎপন্ন হওয়ার সম্ভাবনা দাঁড়াচ্ছিল আমাদের F2 জনুতে, তাই তো? তাহলে এইটা আমরা মাথায় রাখবো। আমি কি বলবো, আমি বলবো যে যখন আমি এক সংকর জনন ঘটাই, তখন আমাদের যে প্রকট বৈশিষ্ট্য আছে না, সেই প্রকট বৈশিষ্ট্যটাই কিন্তু আমাদের কি হয়, F1 জেনারেশনে চলে আসে। দেখো আমাদের যে F1 জন্ম এসেছিল সেটা কি এসেছিল, দেখো আমাদের হলুদই কিন্তু এসেছিল, মানে আমাদের প্রকটটা এসেছিল, তাই তো? আর এখানে এটা 100% প্রকট দাঁড়ায়, তাই তো? কিন্তু যখন আমি F2 জন্য বার করি, তখন আমাদের কিন্তু 3:1 অনুপাতে কিন্তু সেটা ভাগ হয়ে যায়। তাহলে 3:1 অনুপাতে কি থাকবে, আমাদের প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু সেটা ভাগ হয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটাকে আমরা যদি এবার তাহলে কাজে লাগাই, তাহলে আমি কি বলো একটা কথা বলতে পারবো, আমি বলতে পারি কি, আমি বললাম যে আমি হলুদ ইনটু সবুজ বীজের মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটাচ্ছি। তাহলে এখানে মানে কতগুলো আমাদের বিপরীত জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য আছে, দেখো এক জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তার মানে এটাও একটা কি সংকরায়ন, কি সংকরায়ন, এক সংকর জনন, তাই তো? তাহলে এক সংকর জননের এই যে কনসেপ্টটা আছে, তাহলে এদের আমি যখন কি করাবো, আমি এদের যখন ইতর পরাগযোগ ঘটাবো, এটাকে আমি যদি বলি পি জনু, তাহলে এদের F1 জনুতে কি আসবে বলতো, F1 জনুতে তাহলে নিশ্চয়ই আসবে কি, আমাদের হলুদ আর সবুজের মধ্যে কে প্রকট, হলুদ। আর F1 এ আমাদের কি আসছিল, F1 এ কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্যটাই আসছিল, তাহলে নিশ্চয়ই আমাদের হলুদ আসবে। এরপর আমরা কি করি, এই যে F1 জনু আছে তাদের মধ্যে সেলফিং ঘটিয়ে দিই, সেলফিং মানে কি, আমাদের স্বপরাগযোগ ঘটিয়ে দিচ্ছি। তাহলে হলুদের সাথে আমি যখন আবার হলুদের সংকরায়ন ঘটাবো, তখন কি হচ্ছিল বলতো, তখন কিন্তু আমাদের আসছিল F2 যে জেনারেশন সেটা দু রকমের আসছিল। এক তো আমি প্রকটটাকে পাচ্ছিলাম, তাহলে আমি কি পাচ্ছিলাম, আমাদের প্রকট পাচ্ছিলাম হলুদ, সেটা কত আসছিল, আমাদের 3 ভাগ আসছিল, এবং আসছিল কিন্তু আমাদের সবুজ যেটা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেটা আসছিল আমাদের 1 ভাগ। তাহলে আমাদের কিন্তু দুই প্রকারের আমি কি পেয়ে যাচ্ছিলাম, ফিনোটাইপ পেয়ে যাচ্ছিলাম। যখন আমার F1 জেনারেশনের কথা আমি বলছি, তখন কিন্তু আমি এক রকমেরই ফিনোটাইপ পাচ্ছি, আমাদের প্রকট বৈশিষ্ট্যটাই পাচ্ছিলাম আমি। কিন্তু যখন আমি কি বলবো, যখন আমি F2 জেনারেশনের কথা বলি, তখন আমি দুই রকমের ফিনোটাইপ পাচ্ছি, এবং সেটার অনুপাত কত, 3:1 অনুপাত কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। ঠিক আছে? তাহলে এইটা আমাদের এক রকমের কিন্তু বৈশিষ্ট্য, এটা একটা এক সংকর জনন। আমি আর একটা এক সংকর জননকে কনসিডার করি কি, এবার আমি বৈশিষ্ট্য পাল্টে দেবো, কি বৈশিষ্ট্য নেবো, এবার আমি বৈশিষ্ট্য হিসেবে নিচ্ছি যে এদের বীজের আকৃতি কেমন। তাহলে আমি নিলাম যে একটা গোলাকার বীজযুক্ত উদ্ভিদ নিলাম, ক্রস আমি কি করলাম, কুঞ্চিত বীজযুক্ত একটা উদ্ভিদ নিলাম। তাহলে একটা গোলাকার বীজযুক্ত উদ্ভিদ এবং একটা কুঞ্চিত বীজযুক্ত উদ্ভিদের মধ্যে আমি সংকরায়ন ঘটাচ্ছি। তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য কোনটা, আমাদের গোলাকারটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, এখানে যেরকম হলুদটা আমাদের প্রকট বৈশিষ্ট্য ছিল। তাহলে আমাকে একটা কথা বলো, এদের মধ্যে আমি যখন কি করব, এদের মধ্যে আমি যখন ইতর পরাগযোগ সম্পন্ন করব পি জনুতে, এরা এরা কি, এরা হচ্ছে আমাদের পি জনু, এরা কি, এরা হচ্ছে আমাদের পি জনু। ঠিক আছে? এখানে আমি এদেরকে কিন্তু বিশুদ্ধ অবস্থায় নিচ্ছি। পি জনুতে আমরা কি করি, পি জনুতে আমাদের মেন্ডেলিয়ান পদ্ধতিতে আমরা বিশুদ্ধ ক্যান্ডিডেটকে নিই একদম। ঠিক আছে? তাহলে বিশুদ্ধ গোলাকারের সাথে আমি বিশুদ্ধ কুঞ্চিত নিলাম, তাহলে কি তৈরি হবে, নিশ্চয়ই আমাদের F1 জনুতে কি হয়, আমাদের যে প্রকট বৈশিষ্ট্য আছে সেই প্রকট বৈশিষ্ট্য কিন্তু প্রকাশ পায়, তাই তো? তাহলে আমাদের যে F1 জনু হবে সেও নিশ্চয়ই আমাদের কি হবে, গোলাকার বীজ সম্পন্ন আমাদের উদ্ভিদ তৈরি হবে। তাহলে এইটা কি, এটা দাঁড়ালো আমাদের কিন্তু F1 জেনারেশন, এটা কি দাঁড়ালো আমাদের F1 জেনারেশন। এবার আমরা কি করি, এবার আমরা এই গোলাকারের সাথে আর একটা গোলাকারের কি করি, সেলফিং করে দিই, কি করি, আমরা সেলফিং করিয়ে দিই। তাহলে এই সেলফিংটা করালে কি হয়, তাহলে আমাদের F2 জেনারেশন তৈরি হয়। তাহলে F1 জেনারেশন থেকে কি তৈরি হবে, আমাদের F2 জেনারেশন তৈরি হবে। সেই F2 জেনারেশন তাহলে কি হয়, F2 জেনারেশন আমাদের দুই রকমের ফিনোটাইপ দেয়, একটা প্রকট ফিনোটাইপ দেয়, প্রকট ফিনোটাইপটা তাহলে এখানে কি হবে, প্রকট ফিনোটাইপটা তাহলে এখানে হবে নিশ্চয়ই আমাদের গোলাকার, কি হবে এখানে, এখানে হবে আমাদের গোলাকার। আর প্রচ্ছন্ন ফিনোটাইপটা কি, সেটা হবে আমাদের কুঞ্চিত, সেটা কি হবে আমাদের কুঞ্চিত। এবার আমাকে বলো এদের অনুপাত কত থাকে, 3:1 হিসেবে, তাই তো? তাহলে এটা কি হিসেবে থাকবে, 3:1 অনুপাতে থাকবে। এরা কারা, এরা হচ্ছে আমাদের F2 জনু, তাই তো? এরা কারা, এরা হচ্ছে আমাদের F2 জেনারেশনের, তাই তো? তাহলে F2 জেনারেশন আমাদের কতটা আমাদের থাকছে অনুপাত, আমাদের অনুপাত থাকছে প্রকট বৈশিষ্ট্য ইস টু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমাদের কি দাঁড়াবে 3:1 অনুপাতে কিন্তু প্রকাশ পাবে। এটাই তাদের ফিনোটাইপিক রেশিও, আমরা আগের দিন বার করেছিলাম এক সংকর জননের।
এবার আমি বলছি এই যে দুটো আমরা এক সংকর জনন এনেছি না, এদেরকে আমি কম্বাইন করে দেবো। কি বলবো? আমি এদেরকে কম্বাইন করে দেবো। কিভাবে কম্বাইন করবো? দেখো এখানে আমি প্রকট বৈশিষ্ট্য নিয়েছিলাম হলুদ, এটা এক রকমের আমাদের ক্যারেক্টারের মধ্যে ছিল, তাহলে এইটা আমাদের কি একটা প্রকট বৈশিষ্ট্য, এটা আর একটা প্রকট বৈশিষ্ট্য, এদেরকে আমি কম্বাইন করে দেবো। কি করবো? এদেরকে আমি কম্বাইন করে দেবো। তাহলে আমি কি নেবো? আমি নেবো এবার এমন একটা গাছ যার বীজের রং হলুদ এবং তার বীজটাও কিন্তু গোলাকার। তার বীজটা কেমন হবে? তার বীজটা হবে আমাদের গোলাকার। তার সাথে সংকরণ ঘটাবো এমন একটা গাছ যার বীজটা হবে আমাদের সবুজ এবং গাছটা হবে কিন্তু আমাদের কুঞ্চিত বীজযুক্ত। বোঝা গেল? তার মানে আমি এবার এমন একটা গাছ নেব যেই গাছের বীজটা হবে গোলাকার প্লাস হলুদ, অর্থাৎ দুটো বৈশিষ্ট্যই আমাদের প্রকট, কারণ আমি পি জেনারেশনে কাদেরকে নিই? আমাদের প্রকট বৈশিষ্ট্যকে নিই। এবং আর একটা গাছ নেব যার আমাদের বীজটা হবে সবুজ এবং কুঞ্চিত, অর্থাৎ আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন গাছ নিচ্ছি, তাই তো? তাহলে একটা প্রকট একটা প্রচ্ছন্ন নিচ্ছি। এরা কারা? এরা হচ্ছে আমাদের পি জেনারেশন, তাই তো? এরা কারা? এরা হচ্ছে আমাদের পি জনু। ঠিক আছে? এবার পি জনু থেকে যখন আমাদের গ্যামেট যখন মিলিত হয় তখন কি আমাদের F1 জনু তৈরি হয়। তাহলে F1 জেনারেশনে আমাকে বলো তো কি তৈরি হবে? দেখো আমরা জানি যে F1 জেনারেশনে আমাদের তৈরি হয় কে? যে আমাদের কিন্তু প্রকট বৈশিষ্ট্য সম্পর্কিত, মানে যেরকম দেখো এখানে হলুদ ছিল তাই হলুদ তৈরি হলো, যেরকম এখানে গোলাকার ছিল তাই গোলাকার তৈরি হলো, তাই তো? তাহলে এখানেও কি হবে? এখানেও এই প্রকট বৈশিষ্ট্যগুলো আমাদের প্রকাশিত হবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে আমাদের এখানেও কিন্তু হলুদ ও গোলাকার বীজযুক্ত উদ্ভিদ তৈরি হবে। কি হবে? হলুদ এবং গোলাকার বীজযুক্ত উদ্ভিদ তৈরি হবে। তাহলে আমি কি করি? F1 জেনারেশন যখনই তৈরি হয়ে যায় তাদের মধ্যে সেলফিং করিয়ে দিই, তাই তো? তাহলে আমি কি করবো? এরকম একটা যে হলুদ গোলাকার বীজযুক্ত উদ্ভিদ তৈরি হলো তার সাথে কি করব? আমি সেলফিং করিয়ে দেবো। তাহলে কি হবে? হলুদ ও গোলাকার বীজযুক্ত উদ্ভিদের কি করছি? আমি সেলফিং করে দিচ্ছি। তাহলে এখানে আমি কি করলাম? সেলফিং করলাম। কাদের মধ্যে? আমাদের F1 জেনারেশনের মধ্যে। কেন আমি এখানে হলুদ আর গোলাকার লিখলাম? কারণ হলুদ এবং গোলাকারটাই আমাদের কি প্রকট বৈশিষ্ট্য, এবং F1 জেনারেশনে আমাদের প্রকট বৈশিষ্ট্যই কিন্তু প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমাদের প্রকাশ পায় না। কখন? যখন আমি এদেরকে কিন্তু বিশুদ্ধ অবস্থায় নিচ্ছি। আমি এদেরকে কি অবস্থায় নিচ্ছি? বিশুদ্ধ অবস্থায় নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এবার যখনই আমি কি করছি? আমি এদের কিন্তু কম্বিনেশন বার করছি F1 জেনারেশনের গ্যামেট থেকে, তাই তো? এবার আমাকে একটা কথা বলো, আমি একটু এখান থেকে সরে যাই। আমাকে একটা কথা বলো, এখান থেকে কি কি রকম কম্বিনেশন আমাদের তৈরি হতে পারে বলে তোমাদের মনে হয়? তোমরা বলো। দেখো আগের বার আমাদের কি ছিল? আগের বার আমাদের ছিল হলুদ আর সবুজ, তাহলে হয় হলুদ হবে নয় সবুজ হবে। আগের বার ছিল গোলাকার আর কুঞ্চিত, তাহলে হয় গোলাকার হবে নয় কুঞ্চিত হবে, তাহলে দু রকমের কেস হতে পারতো। এবার দেখো হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত, তাহলে কতগুলো কম্বিনেশন হবে? যখন এখানে আমার এক জোড়া ছিল তখন এক জোড়া কম্বিনেশন আসছিল, এখানে মোট চারটে আছে, তাহলে চারটে কম্বিনেশন তৈরি হবে। তাহলে এখানে কিন্তু আমাদের চারটে কম্বিনেশন তৈরি হতে পারবে। কি কি? দেখো আমাদের হতে পারে হলুদ গোলাকার, তাহলে কিরকম হতে পারে? আমাদের হতে পারে কিন্তু হলুদ গোলাকার, হলুদ গোলাকার হতে পারে। হতে পারে আমাদের সবুজ কুঞ্চিত, হতে পারে কি? হতে পারে আমাদের সবুজ কুঞ্চিত, ভালো কথা। হতে পারে আমাদের হলুদ কুঞ্চিত, হতে পারে তো? তাহলে আমার কি হতে পারে? হতে পারে আমাদের হলুদ কুঞ্চিত। ঠিক আছে? হাতের লেখার উপর যাবে না, ঠিক আছে? আমার হাতের লেখা খারাপ হতে পারে, বোঝানোটা ঠিক আছে তো? তাহলেই হবে। তারপর হচ্ছে হতে পারে আমাদের সবুজ এবং গোলাকার। এরকম কম্বিনেশন করে দেখতে হবে যে কোনটা কোনটা হতে পারে। হতে পারে হলুদ গোলাকার, হতে পারে সবুজ কুঞ্চিত, হতে পারে হলুদের সাথে কুঞ্চিত চলে গেল, হতে পারে সবুজের সাথে গোলাকার চলে গেল। তাহলে এরপর আমি কি লিখতে পারি? লাস্ট আমাদের সবুজ ও গোলাকার, তাই তো? তাহলে কি লিখলাম? আমি গোল লিখে দিলাম, তাহলে সবুজ ও গোল। ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, আমার এক সংকর জনন থেকে দেখে দেখে বলবে, ঠিক আছে? হলুদ কিরকম বৈশিষ্ট্য ছিল? দেখো আমাদের প্রকট বৈশিষ্ট্য ছিল। F2 জেনারেশনে তার আসার সম্ভাবনা কত ছিল? 3 ভাগ। তাহলে আমি এখানে লিখলাম 3 গুণ। দেখো গোলাকার, গোলাকারও কি ছিল? আমাদের প্রকট ছিল, তাহলে কত হবে? 3 গুণ 3, মানে আমাদের হলুদ আসার F2 তে হলুদ আসার সম্ভাবনা কত ছিল? 3 ভাগ। এখানে গোলাকার আসার সম্ভাবনাও ছিল 3 ভাগ। তাহলে আমি যখন বলছি যে আমি কি করছি? দ্বিসংকর জনন, তাহলে আমি বলছিলাম একদম শুরুতে দ্বিসংকর জননকে আমরা দুটো এক সংকর জননের মাল্টিপ্লিকেশন ধরতে পারি। তাহলে আমি বলতে পারি যে হলুদ আমাদের 3 ভাগ আসার কথা, গোলাকার আমাদের 3 ভাগ আসার কথা, তার মানে আমাদের হলুদ গোলাকার আসবে 9 ভাগ। কিভাবে বোঝা যাচ্ছে? যারা আগে অলরেডি একবার পড়েছো তারা হয়তো একটু একটু করে ধরতে পারছো যে হ্যাঁ তাহলে 9টা কোথা থেকে আসলো। এটা একটা অ্যাজাম্পশন, যেটা আমরা এরপরে জেনেটিক কম্বিনেশন বার করেও দেখবো যে হ্যাঁ আমার এটাই আসবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে সবুজ কুঞ্চিত। দেখো সবুজ কেমন? দেখো সবুজ আমাদের 1 ভাগ আসার কথা ছিল, কুঞ্চিত আমাদের 1 ভাগ আসার কথা ছিল। তাহলে এখানে কত হবে? 1 × 1, তার মানে সবুজ কুঞ্চিত আমাদের 1 ভাগ আসার কথা এখানে F2 তে। ঠিক আছে? আচ্ছা হলুদ কুঞ্চিত, হলুদ দেখো আমাদের কত? 3 ভাগ আসার কথা, তাহলে 3 × কুঞ্চিত আমাদের কত? 1 ভাগ আসার কথা, তাহলে কি হবে? 3 × 1, তার মানে 3 ভাগ আসবে। দেখো সবুজ, সবুজ আমাদের কত আসার কথা? সবুজ আমাদের 1 ভাগ আসার কথা, এবং গোলাকার, গোলাকার আমাদের কত? 3 ভাগ আসার কথা, তাহলে আমি কত লিখবো? 1 × 3 অর্থাৎ 3। তার মানে আমাদের এইখানে যখন F2 তৈরি হবে, এরা কারা? এরা হচ্ছে আমাদের F2 জেনারেশন। F2 জেনারেশন আমি 4 রকমের ফিনোটাইপ পাবো, ঠিক আছে? এবং এই যে 4 রকমের ফিনোটাইপ আছে তার মধ্যে আমার অনুপাত কত পাবো? 9:3:3:1। যারা আগে পড়েছে তাদের মাথায় হয়তো একটু করে ক্লিক করছে। তো মেন্ডেল
এরকম ভাবে কিন্তু বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন কিন্তু অ্যাজিউম করলেন, ঠিক আছে। তো অ্যাজিউম করার পর এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে কিন্তু এবার জেনেটিক্যালি আমাদেরকে প্রুভ করতে হবে যে সত্যি এরকমই হবে কি। তারপর তার থেকে আমরা সূত্র বার করবো, যেটা কি আমাদের স্বাধীন সঞ্চালন সূত্র। তো এবার ইন্টারেস্টিং লাগলো, আমরা কি করলাম, আমরা দুটো এক সংকর জনন নিলাম, সেই দুটো এক সংকর জননের মাল্টিপ্লিকেশন করে একটা দ্বিসংকর জনন রেডি করে দিলাম। বোঝা গেল? এটা কিন্তু আমাদের একটা এক সংকর জনন, কেন আমি হলুদ আর সবুজের মধ্যে নিয়েছি, অর্থাৎ এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের দুটো জীবের মধ্যে আমি সংকরণ ঘটালাম। এখানে গোলাকার আর কুঞ্চিত নিলাম, অর্থাৎ এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, তাহলে তাদের মধ্যে সংকরণ এক সংকর জনন, তাই তো। কিন্তু এইখানে আমি কি করলাম, হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত, অর্থাৎ দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের দ্বিসংকর জনন। তাহলে আমি বলতে পারি যে এই দ্বিসংকর জননটা কি, এই দিককার যে এক সংকর দুটো জনন লিখলাম আমি, এই দুটো জননের কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশন। বোঝা গেল? ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে বার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধীরে ধীরে কি করবো, আমরা এবার কিন্তু এটাকে প্রুফ করবো যে আমাদের সত্যিই কি হবে, এটা হতে পারে। তাহলে আমরা এবার চলে আসবো আমাদের মটর গাছে। মেন্ডেল আমাদের কি করেছিলেন, মটর গাছের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন। তাহলে আমরা মটর গাছের উপর কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলেছিলাম যে মটর গাছের উপর তিনি কি করেছিলেন, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন, তাই তো। 7টা ক্যারেক্টার বেছে নিয়েছিলেন, অর্থাৎ 14টা ট্রেডস বেছে নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে 7টা ক্যারেক্টার ছিল, 7টা ক্যারেক্টার কিন্তু নির্দিষ্ট একটা ক্রোমোজোমে বা 7টা ক্রোমোজোমে ছিল না, মোট 4খানা ক্রোমোজোমে কিন্তু তিনি এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিন্তু বেছেছিলেন, ঠিক আছে। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার তিনি 7 নম্বর যে ক্রোমোজোমে গেলেন, 7 নম্বর ক্রোমোজোমে গিয়ে দেখলেন, এটা ধরো 7 নম্বর ক্রোমোজোম আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 7 নম্বর ক্রোমোজোম জোড়া, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্রোমোজোম জোড়া। কাদের জন্য? আমাদের মটর গাছের জন্য, ঠিক আছে। 7 নম্বর ক্রোমোজোম জোড়া এবং 1 নম্বর ক্রোমোজোম জোড়া, ঠিক আছে। যেহেতু আমাদের ডিপ্লয়েডটাই কি জোড়ায় জোড়ায় থাকবে, তো 7 নম্বর ক্রোমোজোমে তিনি গিয়ে দেখলেন যে এইখানে কি থাকে, এইখানে থাকে হচ্ছে আমাদের এমন একটা জিন, যে জিনটা কি করে, যে জিনটা আমাদের বীজের আকৃতি নিয়ন্ত্রণ করে। তো তিনি এমন একটা নিলেন যার কি হবে, আমাদের ক্যাপিটাল আর হবে, এরকম একটা নিলেন। আর একটা কি নেবেন, স্মলার, মানে একটা নিলেন তিনি কি, যেহেতু বীজের আকৃতি, তাহলে কি হবে, হয় গোলাকার হবে, তাই আমি রাউন্ডের জন্য ক্যাপিটাল আর বললাম, আর না হলে কুঞ্চিত, তাহলে স্মল আর বলবো তখন তাকে আমি, ঠিক আছে। যেরকম এখানটা আমরা করেছিলাম, ঠিক আছে। যদিও এখানটা আমি ক্যাপিটাল আর স্মল আর দেখাইনি, তো এখন আমরা বলবো, ঠিক আছে। আর 1 নম্বরে গিয়ে তিনি দেখলেন যে পার্টিকুলার একটা লোকাসে আমি 1 নম্বর ক্রোমোজোমে পাবো হচ্ছে বীজের রং কেমন হবে। তাহলে এখানে তিনি পার্টিকুলার গিয়ে পেলেন, দেখা গেল ক্যাপিটাল ওয়াই বা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই বা স্মল ওয়াই, সেগুলো তিনি পেলেন, ঠিক আছে। তাহলে 7 নম্বর ক্রোমোজোম আর 1 নম্বর ক্রোমোজোমে গিয়ে তিনি এই জিনিসগুলো পেয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এবার তিনি কি করলেন, তাদের মধ্যে এবার কি করাবেন, তিনি কিন্তু দ্বিসংকর জনন পরীক্ষাটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে। তাহলে আমরা কি নেব, আমরা দ্বিসংকর জনন পরীক্ষা করার জন্য সবার প্রথমে আমাদের কি নেব, বিশুদ্ধ দুটো কম্বিনেশন নেব। তাহলে আমরা কি করব, আমরা নেব বিশুদ্ধ হলুদ ও গোল উদ্ভিদ, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ গোল বীজ লিখে দিই, ঠিক আছে, বীজ সম্পন্ন মটর গাছ। তাহলে এমন একটা মটর গাছ নিলেন যার কিন্তু বিশুদ্ধ হলুদ এবং গোল বীজ পাওয়া যায়, এবং তার সাথে সংকরায়ন কার ঘটালেন, তিনি সংকরায়ন ঘটালেন আমাদের বিশুদ্ধ, যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশুদ্ধ না লিখলেও হবে, তাহলে বিশুদ্ধ সবুজ ও গোলের জায়গায় আমি কি লিখবো, গোলের জায়গায় আমি লিখবো কুঞ্চিত, ঠিক আছে, কুঞ্চিত বীজ। এবার আমরা কি জানি, আমরা জানি যে আমাদের এই ক্ষেত্রে কি, আমাদের এই পরীক্ষাটার কথা আমি যদি বলি, তাহলে এই পরীক্ষাটার ক্ষেত্রে আমরা কি করছি, গিভ মি 1 সেকেন্ড। এই পরীক্ষাটার ক্ষেত্রে আমরা কি করছি, আমরা দুটো ক্যারেক্টার নিচ্ছি। কতগুলো ক্যারেক্টার নিচ্ছি দেখো, এখানে আমরা দুটো ক্যারেক্টারকে নিচ্ছি, ঠিক আছে। আমরা যদি এখানে ক্যারেক্টার্স লিখতে চাই, তাহলে ক্যারেক্টার্স আমার কাছে কি কি আছে, ক্যারেক্টার্স আমার কাছে দুটো আছে, কি কি, একটা আমি নিচ্ছি বীজের রং, কি নিচ্ছি, বীজের রং, যেটা কি আমাদের, যে আমাদের 7 জোড়া ক্রোমোজোম থাকে মটর গাছের মধ্যে, মানে ওখানে মোট 14টা ক্রোমোজোম থাকে, তার 7 নম্বর ক্রোমোজোম জোড়ায় পাই। এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের বীজের আকৃতি, আরেকটা কি, বীজের আকৃতি, ঠিক আছে। আচ্ছা সরি, রংটা হচ্ছে আমাদের 1 নম্বরে এবং আকৃতিটা আমাদের কি 7 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, যে আমাদের এই বীজের রং কয় প্রকার হতে পারে, বীজের রং দু প্রকার হতে পারে। একটা হতে পারে আমাদের হলুদ, যেটা আমাদের প্রকট, ঠিক আছে, তাকে আমরা কি ধরবো, তাহলে ক্যাপিটাল ওয়াই ধরবো। আর একটা হতে পারে আমাদের কি সবুজ, যাকে আমরা কি স্মল ওয়াই ধরবো। তাহলে এগুলো কি তাদের অ্যালিল, তাই তো। এবং বীজের আকৃতি কেমন হতে পারে, আমাদের গোল হতে পারে, তাহলে গোল মানে কি রাউন্ড, তাই আমি ক্যাপিটাল আর ধরলাম। এবং আমাদের কি হতে পারে, আমাদের কুঞ্চিত হতে পারে, তাই তাকে আমরা তাহলে কি ধরবো, স্মল আর ধরে নেবো, ঠিক আছে। মেন্ডেলিয়ান পদ্ধতিতে আমরা কি করি, যেটাকে প্রকট ধরি সেই অ্যালিলটার আমি কি করব, ক্যাপিটাল লেটার আমি দেবো হচ্ছে আমাদের কি প্রকট বৈশিষ্ট্যের জন্য, এবং স্মল লেটার আমি দেবো কি আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যর জন্য, ঠিক আছে। তাহলে এই যে ক্যাপিটাল আর, এটা কি এমন অ্যালিল যে কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্য আমাদের নিয়ন্ত্রণের জন্য দায়ী, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের ট্রেটস। তাহলে 4টে ট্রেটস এবং আমাদের দুটো ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের দ্বিসংকর জনন পরীক্ষা। তাহলে এইটা আমরা নিয়েছি, বিশুদ্ধ হলুদ এবং গোল জীব। তাহলে বিশুদ্ধ হলো বিশুদ্ধ হলুদ এবং গোল জীব কেমন হবে, হবে হচ্ছে আমাদের বিশুদ্ধ হলুদ, তার মানে ক্যাপিটাল ওয়াই কেমন হবে, তাহলে আমাদের ক্যাপিটাল ওয়াই, তাই তো। তাহলে ক্যাপিটাল ওয়াই এবং গোল মানে কি হবে, ক্যাপিটাল আর। এটার মানেটা কেমন, এটার মানেটা ঠিক এরকম,
ঠিক আছে। এইটা ধরুন আমাদের কি 7 নম্বর ক্রোমোজোম, সেখানে কি আছে ক্যাপিটাল আর আছে। এবং আমাদের যে 1 নম্বর ক্রোমোজোম জোড়া, তাতে আমি যদি যাই তাহলে আমি এখানে দেখবো ক্যাপিটাল ওয়াই, এখানেও দেখবো আমি ক্যাপিটাল ওয়াই রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কিন্তু এর তাৎপর্য এরকম লেখার। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বিশুদ্ধ সবুজের কথা বলি, তাহলে সবুজ কি করবো, তাহলে আমি স্মল ওয়াই এবং কুঞ্চিতের জন্য আমি কি লিখবো স্মল আর। এবার আমাকে একটা কথা বলো, যে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এখান থেকে কি হতে পারে। দেখো একটা কথা বোঝো, এটা কি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর ক্রোমোজোম, এখানে কি আছে ক্যাপিটাল ওয়াই, এবং ওই কোষটাতেই আমাদের কি আছে, আমাদের আছে 1 নম্বর ক্রোমোজোমে এখানে আছে ক্যাপিটাল আর। যখন গ্যামেট তৈরি হবে তখন কি হবে, এই জোড়ার থেকে একটা চলে যাবে একটা জায়গায় আর একটা চলে যাবে আর একটা গ্যামেটে, তাই তো। তাহলে একটা জায়গায় যাবে এর থেকে একটা ক্রোমোজোম, সেখানে কি হবে ক্যাপিটাল ওয়াই, আর একটা যাবে এখান থেকে, তাহলে কি হবে সেখানে ধরো গেল আমাদের ক্যাপিটাল আর। তাহলে বাদ বাকি যেটা পড়ে আছে, ধরো এই ক্রোমোজোমটা আমার চলে গেছিল এই প্রথমের জন্য, আর এই ক্রোমোজোমটা চলে গেছিল প্রথমের জন্য, তাহলে পড়ে রইলো এটা। তাহলে আরেকটা যে গ্যামেট তৈরি হবে তাতে কি হবে, এখান থেকে আসবে ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে পড়ে রইলো কি আমাদের ক্যাপিটাল আর। তাহলে এখানে দুটো আমাদের যে গ্যামেট তৈরি হচ্ছে দুটোই কি হচ্ছে, দেখো এখান থেকে আমাদের যে গ্যামেট তৈরি হচ্ছে সেটা দুটোই কিন্তু আমাদের ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল আর প্রকৃতির দাঁড়াচ্ছে, তাই তো। তাহলে এখানে আমি কি রকমের গ্যামেট পাবো, এখানে আমি এক রকমেরই গ্যামেট পাবো, কি সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাই তো। তাহলে এখান থেকে আমি কি গ্যামেট পাচ্ছি, এখান থেকে আমি গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো আমি স্মল আর একইভাবে। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের কাছে গ্যামেট, তাই তো। আর এটা কি, এটা হচ্ছে আমাদের পিজনু, এটা কি, এটা হচ্ছে আমাদের কাছে পিজনু। ঠিক আছে, তো আগে একটু এখানে চলে যাক, এবার পড়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে গ্যামেট। এবার এই গ্যামেটের মিলনের ফলে তাহলে কি হবে, গ্যামেটের মিলনের ফলে তাহলে আমাদের F1 জুড়ে তৈরি হবে। তাহলে আমাকে বলো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে কি হয়ে যাবে এটা, তাহলে এটা কিন্তু আমাদের কম্বিনেশনটা জুড়ে কি তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তুমি বলবে এরকম কেন লিখলে, ব্যাপারটা হচ্ছে এইটা ধরো একটা গ্যামেট, সেই গ্যামেটের কাছে কি আছে ক্যাপিটাল ওয়াই, এর কাছে কি আছে ক্যাপিটাল আর। এইখানে আর একটা গ্যামেট আছে, তার কাছে কি আছে, তার কাছে আছে স্মল ওয়াই, তার কাছে কি আছে স্মল আর। তাহলে এইটা যখন দুটো মিলিত হবে তখন যে কোষটা আমাদের তৈরি হবে, যে নতুন আমাদের মটর গাছ তৈরি হবে, তার যে কোষটা তৈরি হবে তাতে কি হবে, এই ক্যাপিটাল ওয়াই এখানে আসবে, এ দেখবে যে এই ক্রোমোজোমটা তো আমার মতো, তাহলে এই দুজন পাশাপাশি চলে আসবে, তাহলে কি হবে, এখানে ক্যাপিটাল ওয়াই এখান থেকে আসলো, এখান থেকে স্মল ওয়াই আসলো, তাহলে এরা একটা হোমোলোগাস ক্রোমোজোম তৈরি করে ফেললো। এই ক্যাপিটাল আর আসবে, এ বলবে যে আমি আর এই ক্রোমোজোমটা তো আমার মতো দেখতে, তাহলে এর পাশে কিন্তু এ চলে যাবে, তাহলে কি করবে, এরা জোড়া জোড়া তৈরি করে ফেলবে। এ হয়ে যাবে আবার কি কোনটা, এটা হবে আমাদের 7 নম্বর জোড়া, এটা হয়ে যাবে আমাদের 1 নম্বর জোড়া। এইটা কিন্তু আমাদের কনসেপ্ট, যার কারণে কিন্তু আমরা এটাকে এরকম ভাবে লিখি। আর সবসময় মনে রাখবে আমাদের যে প্রকট অ্যালিল আছে তাকে আমরা আগে লিখি এবং প্রচ্ছন্ন অ্যালিলটাকে আমরা পরে লিখি, তাই ক্যাপিটাল ওয়াই আগে লিখছি, তারপর আমি কিন্তু স্মল ওয়াই লিখছি। এবার আমাকে একটা কথা বলো, এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর রয়েছে, এটা কি, এটা হচ্ছে আমাদের F1 জনু, এটা কি আমাদের F1 জনু। তাহলে আমি F1 জনুতে কি করি, আমাদের সেলফিং করি দিই, তাহলে কি হবে এখানে, এখানে হবে কিন্তু আমাদের সেলফিং। তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর ইনটু আমি কি করব, ক্যাপিটাল আর স্মল আর, এদের মধ্যে আমি কি করব, এদের মধ্যে কিন্তু আমি সেলফিং করি দেবো, তাই তো। তাহলে সেলফিং করালে এবার আমাকে বলো তো কি কি রকমের গ্যামেট তৈরি হতে পারবে, আমাকে একটা কথা ভালো করে ভেবে বলো। এবার দেখবি আমার কাছে চারটে চারটে করে কম্বিনেশন তৈরি হতে পারবে, কেন কিভাবে সব আমি বোঝাবো, ঠিক আছে, তাই টেনশন নিতে হবে না। তাহলে এগুলো আমি আগে চারটে দাগ দিই, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমাকে বলো যে এরা কি রকমের গ্যামেট তৈরি করতে পারবে, সেটা আমাকে বোঝাও। গ্যামেট, ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, ক্যাপিটাল ওয়াই কার সাথে যেতে পারবে, ভাঙবে কিভাবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে ভাঙতে পারে, তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে ভেঙে গেল। ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথে যেতে পারে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথে যেতে পারে। স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যেতে পারে, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে গেল। স্মল ওয়াই স্মল আর কে নিয়ে চলে যেতে পারে, তাহলে কি হবে স্মল ওয়াই স্মল আর কে নিয়ে চলে গেল, তাহলে ব্যাস 4 রকমের গ্যামেট তৈরি হয়ে গেল। এর জন্য একই ব্যাপার, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে যেতে পারে, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে গেল। ক্যাপিটাল ওয়াই স্মল আর নিয়ে চলে যেতে পারে, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল আর নিয়ে চলে গেল। স্মল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে চলে গেল, তাহলে স্মল ওয়াই ক্যাপিটাল আর নিয়ে চলে গেল। স্মল ওয়াই স্মল আর নিয়ে চলে গেল। তাহলে আমাদের এগুলো কি তৈরি হলো, গ্যামেট তৈরি হলো। এইবারে এই গ্যামেটগুলোর আমি যদি এরকম ভাবে ক্রস মেলাতে বসি না, তাহলে তুমি দেখবে তুমিও পাগল হয়ে যাবে আমিও পাগল হয়ে যাবো। তাহলে এর জন্য আমরা কি করবো, ডিরেক্টলি চেকার বোর্ড তৈরি করবো, তাই তো। তাহলে এর জন্য আমি এবার লিখবো যে F2 জনুর চেকার বোর্ড হলো, বলে এবার আমরা চেকার বোর্ডের সাহায্যে নেবো, ঠিক আছে। তাহলে এগুলো ধরে নিয়ে আমাদের কি, এগুলো ধরে নিয়ে আমাদের পুং গ্যামেট, আর এগুলো কি, এগুলো ধরে নিয়ে আমাদের স্ত্রী গ্যামেট। তাহলে আমরা এবার কি করবো, চেকার বোর্ডের সাহায্য নেবো। তাহলে এরপর আমরা চলে যাবো আমাদের চেকার বোর্ডের কাছে। চেকার বোর্ডের কাছে কি আমরা কি বলবো, চেকার বোর্ডের কাছে কি আমরা বলছি যে আমার দ্বারা ওরকম এরকম তীক্ষ্ণ সম্ভব হবে না, আমি তোমার শরণাপন্ন হলাম, ঠিক আছে। তাহলে যে কোনো দিকে যে কোনো একটা রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা একদিকে পুরুষ গ্যামেট রাখলাম, একদিকে স্ত্রী গ্যামেট রাখলাম, ঠিক আছে। তাহলে ধরে নিই এইবার আমি কি করছি, আমাদের পুং গ্যামেট বা আমরা যেরকম আগের দিন দিয়েছিলাম সেরকমই দিই,
ঠিক আছে, কনসিস্টেন্সি বজায় থাকবে। তাহলে উপরের দিকে আমরা কাকে স্থান দিলাম, মহিলাদেরকে স্থান দিলাম, মানে আমাদের স্ত্রী গ্যামেটকে স্থান দিলাম, আর এখানে কি দিলাম, আমি পুং গ্যামেটকে স্থান দিলাম। ঠিক আছে, তাহলে উপরে যেগুলো লিখবো সেগুলো কি হবে, আমাদের স্ত্রী গ্যামেট। দেখো আমাদের স্ত্রী গ্যামেট কি ছিল, স্ত্রী গ্যামেট আমাদের ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, সরি ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, তাই তো। তাহলে সেগুলো বসিয়ে দিই। তাহলে আমার কি আসলো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এটা এসেছিল। আচ্ছা পুং গ্যামেট কি আসছিল, একই আসবে, দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একই আসছে, তাহলে সেটাও বসিয়ে দিই। তাহলে আমাদের পুং গ্যামেট কি আসছিল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। বোঝা গেল আমার কথাটা, আশা করি কিন্তু ক্লিয়ার হয়েছে। এবার আমি কি বলেছিলাম, এবার আমি বলেছিলাম, এটা বলেছিলাম মনে আছে তো। তাহলে কি করতে হবে, এরকম ভাবে এখানে বন্দুক চালাও, এখান দিয়ে এরকম চলে গেল, তাহলে কি হবে, দেখো এর সাথে মিলিত হবে, অর্থাৎ এই গ্যামেটটা এই গ্যামেটের সাথে মিলিত হচ্ছে, এই পুং গ্যামেটটা এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হলো। ঠিক আছে, তাহলে কি হবে, দেখো এই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর। দেখো ক্যাপিটাল ওয়াই, তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। এবার দেখো কি হচ্ছে, দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর। তারপর বলছে কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, বলছে ক্যাপিটাল ওয়াই কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। সবসময় কিন্তু আগে ক্যাপিটালটা লিখতে হবে। তারপর ক্যাপিটাল ওয়াই কি করলাম, ক্যাপিটাল ওয়াই, দেখো স্মল আর, তাহলে কি লিখবো স্মল আর। তারপর দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে কি লিখবো ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, তাহলে কি লিখবো ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তারপর দিচ্ছে আমাদের কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কি দিচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, কি দিচ্ছে স্মল আর। তারপর কি বলছে, তারপর বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কি দিচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, কি দিচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, তারপর বলছে আমাদের কি এখানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কি দিচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, তারপর এখান দিয়ে একইভাবে ওয়াই, এখানে কি হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে কি হবে ক্যাপিটাল আর। একইভাবে ওয়াই মানে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এগুলো কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তারপর বলছে স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তাহলে কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। এগুলো করতে গেলে একটু আধটু ভুল হয়ে যেতে পারে অনেক সময় তোমাদের, তাই জন্য কিন্তু তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরে কিন্তু করতে হবে এটা পরীক্ষার হলে, খুঁটিয়ে নাটিয়ে। তারপর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দেখো স্মল আর, তাহলে কি হবে স্মল আর। তারপর হচ্ছে স্মল ওয়াই, কি হচ্ছে স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল আর, তাহলে কি হবে ক্যাপিটাল আর স্মল আর। তারপর স্মল ওয়াই তাহলে স্মল ওয়াই স্মল আর, তাহলে কি হবে স্মল আর। হয়ে গেল পুরো চেকার বোর্ড। ঠিক আছে, পুরো চেকার বোর্ড আশা করি হয়ে গেছে। গিভ মি 1 সেকেন্ড। ওকে, তাহলে এগুলো আমাদের হয়ে গেল কি সমস্ত জেনেটিক কম্বিনেশন হয়ে গেছে। কাদের জন্য, এটা কিন্তু আমাদের F2 জনুর চেকার বোর্ড। কি লিখবো আমি এখানে লিখবো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের F2 জনুর চেকার বোর্ড। এখানে সমস্ত পসিবল জেনেটিক কম্বিনেশন আমরা লিখে ফেলেছি। ঠিক আছে, জিনোটাইপিক কম্বিনেশন আমাদের হয়ে গেছে। এবার একটা কথা বলো, ক্যাপিটাল ওয়াই তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই আমাদের হলুদ হবে। তাহলে কি হচ্ছে আমাদের হলুদ। ক্যাপিটাল আর, তার মানে কি হবে আমাদের গোল হবে। ঠিক আছে, তাহলে হলুদ এবং গোল বীজ সম্পন্ন উদ্ভিদ তৈরি হতে পারবে। দেখো ক্যাপিটাল ওয়াই তাহলে কি হবে আমাদের হলুদ হবে। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে ক্যাপিটাল আর মানে হচ্ছে গোল, সেটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে কি হবে এখানে আমাদের কিন্তু গোলই হবে এটা। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটাও নিশ্চয়ই আমাদের হলুদ হবে, কারণ ক্যাপিটাল ওয়াই আমাদের প্রকট বৈশিষ্ট্য, সেটা হলুদ সম্পন্ন করে। ক্যাপিটাল আর, তাহলে এটা হবে আমাদের কি গোল। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটা কি হবে, এটাও হবে আমাদের হলুদ, কি হবে এটা আমাদের হলুদ হবে। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এটাও হয়ে যাবে কি, এটাও হয়ে যাবে আমাদের গোল। তাহলে এখন অব্দি দেখো আমি সব কিন্তু হলুদ গোল পেয়েছি। দেখো এটাও কি হচ্ছে, এটাও হচ্ছে আমাদের কি হলুদ, আর ক্যাপিটাল আর স্মল আর কি আসছে আমাদের হলুদ গোল আসছে। দেখো এটাও কি হচ্ছে, এটাও হচ্ছে আমাদের হলুদ, কিন্তু স্মল আর, তাহলে আর মানে কি কুঞ্চিত, তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু আমাদের হলুদ কুঞ্চিত। ঠিক আছে, দেখো ক্যাপিটাল বাই স্মল আই, তাহলে আমাদের হলুদই হবে, তাহলে হলুদ। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে, তাহলে কিন্তু আবার হয়ে গেল আমাদের গোল। দেখো ক্যাপিটাল বাই স্মল আই স্মল ওয়াই স্মল আর, তাহলে ক্যাপিটাল বাই স্মল ওয়াই মানে কি, তাহলে হবে হচ্ছে আমাদের হলুদ, এবং স্মল আর মানে হচ্ছে আমাদের কি হবে, হচ্ছে আমাদের কুঞ্চিত। তাহলে কি হবে এখানে, এখানে হবে হচ্ছে আমাদের কুঞ্চিত। তারপর হচ্ছে ক্যাপিটাল বাই স্মল ওয়াই, তাহলে হবে হচ্ছে আমাদের হলুদ। ক্যাপিটাল আর, তার মানে হবে কি, তাহলে হবে হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, ক্যাপিটাল বাই স্মল ওয়াই, তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই আমাদের প্রকট বৈশিষ্ট্য, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের হলুদ। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের গোল, কি হবে, হবে হচ্ছে আমাদের গোল, কারণ আর কি রাউন্ড, আমাদের ক্যাপিটাল আছে, তার মানে কি এটা প্রকট বৈশিষ্ট্য। একইভাবে এইটা দেখো, এইটা কি হচ্ছে স্মল ওয়াই, প্রথমবার আমি সবুজ পেলাম। ক্যাপিটাল আর, তার মানে কি হবে, তাহলে হবে আমাদের গোল। ঠিক আছে,
তা বলছে স্মল ওয়াই, তাহলে আবার আমি সবুজ পেলাম, তাহলে এখানে আবার আসলো সবুজ। ক্যাপিটাল আর স্মল আর, তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, তা বলছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের হলুদ, কারণ ক্যাপিটাল ওয়াই রয়েছে, ক্যাপিটাল আর আছে, তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের গোল। ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের গোল। স্মল আর তার মানে কি প্রকাশ পাবে, তাহলে প্রকাশ পাবে হচ্ছে আমাদের কুঞ্চিত, তাহলে কি প্রকাশ পাবে, আমাদের কুঞ্চিত প্রকাশ পেলো। তারপর স্মল ওয়াই মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের কি সবুজ, এবং ক্যাপিটাল আর স্মল আর মানে কি, তাহলে হবে হচ্ছে আমাদের গোল, তাই তো, তাহলে হলো আমাদের গোল। স্মল ওয়াই তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের সবুজ। স্মল আর তার মানে হলো আমাদের কুঞ্চিত। বোঝা গেল আমার কথাটা? তাহলে আমাকে একটা কথা বলো, হলুদ গোল এখানে কতগুলো আছে গুনে বলতে পারবে? খোঁজো তো একটু। দেখো হলুদ গোল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো আর আছে? নেই, তাহলে 9টা হলুদ গোল পেলাম। দেখো আমরা যে অ্যাজাম্পশনটা লাগাচ্ছিলাম, দেখো তো খাটছে কিনা। দেখো হলুদ গোলাকার 9টা মিললো। আচ্ছা, তারপর আমরা দেখি আর কিছু দেখি। দেখো তারপর আমরা হলুদ গোল তো মেলালাম, অন্য কিছু মেলাই। এবার আমরা মেলাবো হচ্ছে আমাদের কি মেলাই, হলুদ কুঞ্চিত। দেখো হলুদ কুঞ্চিত 1টা বেরোলো, এই 2টো বেরোলো, আর কই আছে হলুদ কুঞ্চিত, এই যে 3টে বেরোলো। চলো তো দেখি মেলে কিনা। দেখো হলুদ কুঞ্চিত এই যে হলুদ কুঞ্চিত 3টে মিললো, মিললো। তারপর কি খুঁজি, তারপর অন্য কিছু খোঁজা যাক। তাহলে হলুদ 2টো আমরা এখন অব্দি মেলালাম, আরো 2 রকমের আমাদের কি আসবে, 2 রকমের ফিনোটাইপ আসবে। তারপর কি আছে পরে দেখো সবুজ গোল। দেখো সবুজ গোল 1টা 2টো, সবুজ গোল 3টে। চলো তো দেখি মিলিয়ে আসি। সবুজ গোল, হ্যাঁ হয়ে গেছে সবুজ গোল 3টে, তাহলে এটাও ঠিক আছে। লাস্ট আমার বলছে সবুজ কুঞ্চিত, চলো তো দেখি সবুজ কুঞ্চিত একটাই আছে কিনা। দেখো এই একটাই কিন্তু সবুজ কুঞ্চিত পড়ে আছে, তার মানে একটা। তার মানে আমার অ্যাজাম্পশন খাটলো, তাহলে ওই অ্যাজাম্পশনটাকে কিন্তু আমি জিনোটাইপিক কম্বিনেশন বার করে এরকম ভাবে প্রমাণ করতে পারলাম। এখান থেকে আমরা স্বাধীন সঞ্চালন সূত্র কিন্তু এবার ডিরাইভ করব। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের কি আমাদের কি হলো, এটা হলো আমাদের কি পসিবল জেনেটিক কম্বিনেশন, জিনোটাইপ গুলো আমরা বের করতে পারলাম। এখান থেকে তাহলে আমাকে এবার কি করতে হবে, এখান থেকে আমাদের এদের জিনোটাইপ এবং ফিনোটাইপ বার করতে হবে। আচ্ছা ফিনোটাইপ আমাদের ক রকমের আছে, 4 রকমের আছে। একটা 9, একটা 3 ভাগ, একটা 3 ভাগ, একটা 1 ভাগ, তাই তো, 9 ভাগ 3 ভাগ 3 ভাগ 1 ভাগ। ঠিক আছে, তাহলে আমাদের ফিনোটাইপ কেমন আসবে, ফিনোটাইপ আসবে আমাদের হলুদ গোলাকার, নয় হলুদ কুঞ্চিত, নয় সবুজ গোলাকার, নয় সবুজ কুঞ্চিত। তাহলে হলুদ গোলাকার কতগুলো আসছিল, 9টা। হলুদ কুঞ্চিত কতগুলো আসছিল, 3টে। সবুজ গোলাকার কতগুলো আসছিল, 3টে। সবুজ কুঞ্চিত যেটা আমাদের দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, দেখো এটাও প্রচ্ছন্ন এটাও প্রচ্ছন্ন, তাহলে সেটা আসবে কিন্তু আমাদের 1 ভাগ। এটা দেখো আমাদের দুটোই প্রকট, এটাও প্রকট এটাও প্রকট, তাই 3 গুণ 3 হয়ে কিন্তু এটা 9 আসছিল। এখানে দেখো এটা প্রকট বৈশিষ্ট্য এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই 3 ভাগ। আর এটা দেখো এটা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটা আমাদের প্রকট বৈশিষ্ট্য, তাই 3 ভাগ। আর যেখানে আমাদের দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা কিন্তু আমাদের 1 ভাগ আসছে। এবং এখান থেকে তুমি পসিবল জেনেটোপিক কম্বিনেশন খোঁজো, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, এরকম ভাবে যতগুলো কম্বিনেশন হতে পারে সবকটা কম্বিনেশন এখানে লেখা আছে, আর তার অনুপাতটা এরকম আসছে 1:2:2:4:1, ঠিক আছে। আচ্ছা এইবার জেনারেলি তোমাদের জিনোটাইপিক অনুপাত যদি জিজ্ঞাসা করে পুরোটা লিখতে হতে পারে, ঠিক আছে। তবে তোমরা যখন এর পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে বা তোমাদের স্কুলের পরীক্ষাতে টেস্ট পরীক্ষাতে বা মাধ্যমিকও চলে আসতে পারে, বলতে পারে যে এর ভাগ কত বেরোতে পারে, এটার ভাগ যে 2 সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এইটার ভাগ যে তোমাদের 4 সেটা তোমাকে লিখতে হতে পারে। এইবার তুমি এত বড় একটা জিনিস, তার পাশাপাশি কি এইখান থেকে তোমার চোখ ধাঁধিয়ে যাবে তোমাকে খুঁজতে খুঁজতে, তাহলে তুমি কি এত বড় একটা জিনিস বারবার বার করবে না। তাহলে আমি একটা ট্রিক শিখে দিচ্ছি, সেই ট্রিকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি তুমি বার করতে পারবে, ঠিক আছে। তাহলে ট্রিকটা কি, ট্রিকটা আমরা আবার সেই কনসেপ্ট লাগাবো যে আমরা কিন্তু দ্বিসংকর জননকে দুটো মনোহাইব্রিড ক্রস বা আমাদের এক সংকর জননের গুণফল হিসেবে ভাবতে পারি। তাহলে আমাকে একটা কথা বলো, আমার এখানে কি কি বৈশিষ্ট্য ছিল, এখানে আমার কাছে 2 রকম বৈশিষ্ট্য ছিল। একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কি হলুদ হবে না সবুজ হবে, তাহলে ওইটার কি কি ফর্ম হতে পারে, দেখো ওটার আমাদের 3 রকমের ফর্ম হতে পারে। কি কি, দেখো আমাদের ক্যাপিটাল ওয়াই হতে পারে, মানে আমাদের বিশুদ্ধ হলুদ। আমাদের ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হতে পারে অর্থাৎ সংকর হলুদ, এবং আমাদের স্মল ওয়াই হতে পারে অর্থাৎ আমাদের সবুজ বা বিশুদ্ধ সবুজ, ঠিক আছে। আচ্ছা এদের অনুপাত কত হয়, আমরা জানি যে এদের জিনোটাইপিক অনুপাত হয় 1:3:1, সরি 1:2:1, কি বললাম 1:2:1, ঠিক আছে। এদের অনুপাত এটা জানি, কোথা থেকে জানলাম, আমরা জানি যে এইটা কি এদের যখন আমি কি করব এক সংকর জনন করব তখন এদের অনুপাত আসে 1:2:1। F2 জনুতে কিন্তু এদের এই 3টে পসিবল কম্বিনেশন আসে, জিনোটাইপিক রেশিও এবং জিনোটাইপিক কম্বিনেশন, এবং তাদের অনুপাতটা কত আসে 1:2:1, ঠিক আছে। এবার এটা গেল আমাদের এক রকমের বৈশিষ্ট্য, আর এক রকমের বৈশিষ্ট্য কি আছে, আর এক রকমের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের গোলাকার হবে না কুঞ্চিত হবে, সেটা সব জায়গায় লিখে দাও। দেখো গোলাকার কি কি হতে পারে, ক্যাপিটাল আর, তাহলে আমাদের কি হবে গোলাকার। ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে আমাদের সংকর গোলাকার, ঠিক আছে, মানে এটা আমাদের কি গোলাকার হচ্ছে। আর একটা হতে পারে আমাদের কুঞ্চিত, মানে স্মল আর, তো এটা সব জায়গায় লিখে দাও। এখানে কি হবে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর স্মল আর।
এটা আবার এখানে লিখে দাও ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর স্মল আর স্মল আর। কেন এরকম ভাবে লিখতে হচ্ছে, ধরো তোমাকে এক্স এর সাথে এখানে এ প্লাস বি প্লাস সি গুণ করতে দেওয়া হয়েছে, তাহলে তুমি কি করো, এক্স এর সাথে একবার এ যোগ করো, এক্স এর সাথে সরি মানে গুণ করো, তারপর এক্স এর সাথে বি গুণ করো, তারপর এক্স এর সাথে সি গুণ করো, তো এরকম ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আমি এখানে এই যে দু রকমের আমাদের কি আসছিল, মনোহাইব্রিড ক্রস আসছিল না, তাদের আমি কি করছি, পসিবল F2 জনুর যে জিনোটাইপিক কম্বিনেশন আছে সেই জিনোটাইপিক কম্বিনেশন গুলো লিখছি এবং তাদের অনুপাতটাও আমি লিখবো। তাহলে এবার আমি কি করবো, এবার আমি এদের অনুপাতটা লিখবো। দেখো 1:2:1 এটা এরকম আসবে, এটাও একই আসবে 1:2:1, এটাও কি আসবে 1:2:1, এরকমই অনুপাত আসবে। তো এবার আমরা কি করবো, এবার আমরা শুধুমাত্র গুণ করব, কি করব, এবার আমরা শুধু গুণ করব, ঠিক আছে। তাহলে একটা কাজ করতে তো আমাকে একটু টাইম দেবে, আমি একটা তীর চিহ্ন টানবো এখানে প্রত্যেক জায়গায়। তাহলে এই একটা এখানে করলাম, এই একটা করলাম, এই একটা করলাম, এরকম ভাবে আমাদের কতগুলো আসবে দেখতে থাকো, ঠিক আছে। তো ব্যাস 9টা হয়ে গেছে, 9টা হয়ে গেছে। এবারে দেখো আমি কি করব, আমি শুধু কেবলমাত্র কি করব, গুণ করব, ঠিক আছে, কেবলমাত্র কি করব, গুণ করব। দেখো ক্যাপিটাল ওয়াই এর সাথে এগুলো গুণ করবো, তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ঠিক আছে। কি বললাম, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। দেখো এর অংশ কত হবে বলো তো, অনুপাত কত লিখবো, 1:1, তাহলে এর জন্য কত লিখবো, 1 লিখবো। ক্যাপিটাল ওয়াই, আচ্ছা ওগুলো আমি পরে লিখছি, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। দেখো এবার এটার সাথে এটা গুণ করবো, তাহলে কি করবো, ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে কি লিখবো, স্মল আর। একইভাবে এটা করতে থাকো, তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে কি লিখবো, ক্যাপিটাল আর। আমার মুখ ব্যথা হয়েছে, আমি আর বলছি না, ঠিক আছে, তোমরা এবার করো। এখানে দিয়ে এটার সাথে এটা গুণ করবো, তাহলে কি করবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপর এইটা, তাই তো, তাহলে কি হবে এটা। এটার সাথে এবার কি করবো, এটার গুণ করবো, তাহলে কি করবো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তারপর আর, তাহলে এটা কি করবো, এরকম করবো। তারপর এইটার সাথে এই তিনজনের গুণ করবো, তাহলে কি হবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর, ঠিক আছে। তারপর কি করবো, স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর স্মল আর গুণ করবো, তারপর এর সাথে স্মল আর গুণ করবো, ঠিক আছে। এবার তুমি আমাকে বলো অনুপাত কি করে আমি লিখবো, অনুপাত কিছুই না, আমাকে একটা একটা করে গুণ করতে হবে। কি করবো, একটা একটা করে গুণ করবো। দেখো 1:1, তাহলে এর জন্য কত হবে, 1:2, তাহলে কত লিখবো, 2, 1:1, অঙ্ক মনে আছে তো, 1-2 এর নামটা জানলেই হবে। তারপর 2:2, 2:2, 4, 2:2, 1:1, 1:2, 1:1, এই যে জিনিসটা লিখলাম এটাই হচ্ছে এর অনুপাত। তাহলে তুমি কি করবে, এগুলো পরপর লিখবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এরকম ভাবে পরপর অনুপাত দিয়ে ইস্টু করে লিখবে, তারপর এই সংখ্যাগুলো লিখবে, পরপর লিখবে, কিন্তু এইটা এগুলো পরপর লিখবে অনুপাত দিয়ে, তারপর এগুলো পরপর অনুপাত দিয়ে লিখবে, দেখবে তোমার কিন্তু অনুপাতটা চলে যাবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের পসিবল জিনোটাইপিক যে কম্বিনেশন গুলো আছে তার কিন্তু আমাদের জিনোটাইপিক রেশিও এখান থেকে আমরা বার করতে পারবো, ঠিক আছে। এবার ধরো তোমাকে কথার কথা বললো যে আমাকে এই যে জিনোটাইপটা আছে এর কত ভাগ হতে পারে সেটা বলে দাও তো, তাহলে আমি কি বলবো, এর 4 ভাগ হতে পারে। তুমি মিলিয়ে দেখো না আগের এটা কি ছিল, এটা ছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, দেখো 4 ভাগ আসছিল, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি, এটাকে ফর্ক মেথড বলে থাকে অনেকে, ঠিক আছে, মানে কাটা চামচ দিয়ে আমি এরকম করছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের ফোর্ক মেথড বলে থাকে অনেকে, ঠিক আছে। তো এটা একটা ইজি মেথড যেটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় গেলে কিন্তু খুব কাজে দেবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করছি, এরকম প্রত্যেক তিনজনের সাথে কিন্তু গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো এটাকে ফোর্ক মেথড বলা হয়ে থাকে। আর এটা তোমাদের আজকে একটু কম কাজে লাগলেও তোমাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। আর স্কুল লেভেলে বা তোমাদের মাধ্যমিকও যদি এরকম কোয়েশ্চেন চলে আসে তখন কিন্তু তাড়াতাড়ি বের করতে কাজে লাগবে। রাফে বের করে নেবে এটা, তারপর এখান থেকে দেখে দেখে লিখে দেবে। না হলে তুমি একদম পুরো গ্যামেট ট্যামেট বার করবে, তারপর চেকার বোর্ড তৈরি করবে, চেকার বোর্ড থেকে তুমি ভাবছো এখান থেকে কিন্তু দেখে দেখে আমাকে বার করতে হবে সব গুনে গুনে, ভুল ত্রুটি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। বরং এটা কিন্তু অনেক সেফ অ্যান্ড সিকিউর, যেখানে কিন্তু আমি অনেক সহজে অনেক মানে তাড়াতাড়ি কিন্তু আমি এই জিনিসটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আশা করি এই ট্রিকটা কিন্তু তোমাদের বেশ ভালো লেগেছে, ঠিক আছে। তাহলে এটা থাকলো তোমাদের জন্য একটা গিভেন ট্রিক আমার দেওয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আমাদের হয়ে গেল কি, আমাদের মটর গাছের হচ্ছে দ্বিসংকর জনন পরীক্ষা। গিনিপিগ এটা নিজে থেকে করতে পারবে হয়তো, কিন্তু তবু আমিই করি। তাহলে আমরা এবার কি করবো, 2 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেবো, তাই তো। তাহলে আমি কি করবো, আমি এবার কি নেবো, বিশুদ্ধ কালো কর্কশ আমাদের গিনিপিগ নেবো। কি করব, বিশুদ্ধ কালো এবং কর্কশ গিনিপিগ নেব। তার সাথে কি করব, তার সাথে আমি বিশুদ্ধ কালোর বিপরীত কি হবে আমাদের সাদা, এবং কর্কশ মানে আমাদের কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের মসৃণ, ঠিক আছে। তাহলে মসৃণ অর্থাৎ তাদের লোমটা কি হবে, তাদের গাটা কিন্তু আমাদের মসৃণ হবে, ঠিক আছে, এবং লোমের কালার কি হবে আমাদের সাদা হবে। আর একটা গিনিপিগ নিলাম যে আমাদের কালো হবে এবং কর্কশ হবে। এবার কালোকে আমরা কি ধরতে পারি, কালোকে আমরা ব্ল্যাক ধরতে পারি। তাহলে আমি কি বলবো, আমি বলবো একে বি, তাই তো। তাহলে এটা যেহেতু বিশুদ্ধ তাহলে কি হবে, বিবি হবে। তার মানে ওর যে আমাদের একটা ক্রোমোজোম আছে তার কিন্তু এখানেও বি থাকবে, এখানেও বি থাকবে, ঠিক আছে। এরকম হচ্ছে এর কনসেপ্ট,
ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি। আর কর্কশের জন্য, কর্কশ মানে হচ্ছে আমাদের রাফ, তাহলে আমি কি করব ক্যাপিটাল আর। ঠিক আছে। আচ্ছা, এবার বিশুদ্ধ সাদার জন্য আমি কি করতে পারি, তাহলে আমি স্মল বি বলে দেবো, যেগুলো কালো আমাদের প্রকট বৈশিষ্ট্য, সাদা আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে আমি কি করলাম, এটাকে ক্যাপিটাল বি, এটাকে তাহলে আমি স্মল বি বললাম। তাহলে কর্কশ যেহেতু আমাদের প্রকট বৈশিষ্ট্য, ক্যাপিটাল আর ধরেছি, তাহলে মসৃণকে আমি কি ধরবো, স্মল আর ধরবো। এবার ব্যাস এটাই, তাহলে কি, এটা হচ্ছে আমাদের পিজনু। এরা কারা, এরা হচ্ছে আমাদের পিজনু। এবার পিজনু কি করে গ্যামেট দেয়, তাহলে এ কয় রকমের গ্যামেট দিতে পারবে, এক রকমেরই গ্যামেট দিতে পারবে, কি আমাদের ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এ কি দিতে পারবে, স্মল আর, কি দিতে পারবে, স্মল আর। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের গ্যামেট। ধরে নিই প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমাদের কি পুরুষ, এটা কি, এটা হচ্ছে আমাদের স্ত্রী, তাহলে এটা কি আমাদের ডিম্বাণু, এটা কি আমাদের শুক্রাণু। ঠিক আছে, এবারে এই গ্যামেট আমাদের মিলিতে হবে, তাহলে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের কি ঘটবে, মিলন ঘটবে। তাহলে আমাদের যে কি হচ্ছে, আমাদের এই যে তৈরি হচ্ছে, কি হচ্ছে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এ কেমন তৈরি হলো, এ দেখো, এ হচ্ছে আমাদের কি হচ্ছে, এ দেখো আমাদের শঙ্কর কালো ও কর্কশ হচ্ছে, কি হচ্ছে দেখো, এ আমাদের কিন্তু শঙ্কর কালো ও কর্কশ হচ্ছে। আমরা সবসময় জানি যে আমাদের F1 যে হয়, সেই F1 কি হয়, 100% কিন্তু আমাদের প্রকট বৈশিষ্ট্যের স্বরূপ হয়, তাই তো। তাই জন্য কালো আমাদের প্রকট বৈশিষ্ট্য, কর্কশ আমাদের প্রকট বৈশিষ্ট্য, দেখো 100% কিন্তু আমি F1 জনুতে সবসময় আমাদের কি পাবো, আমাদের কিন্তু প্রকট বৈশিষ্ট্য স্বরূপ আমাদের জীব পাবো। হ্যাঁ, তারা কিন্তু সংকর হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের F1 জীব, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের F1 জীব। তাহলে এরকম আমি আরেকটা F1 জীবকে হাতিয়ার করব, কি করব আমি, এরকম আরেকটা F1 জীবকে হাতিয়ার করব। তাহলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর একটা কি করবো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, ধরে নিই প্রথমটা আমি কি করলাম, প্রথমটা আমি ধরে নিই যে এটাকে আমি পুরুষ ধরছি আর এটাকে আমি স্ত্রী ধরছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এদের কি করাচ্ছি, এদের আমি কি করাচ্ছি, আমাদের F1 জেনারেশনের মধ্যে কিন্তু সংকরণটা ঘটাচ্ছি। ঠিক আছে, তাহলে F1 জেনারেশন থেকে যারা তৈরি হবে তারা কারা হবে, তারা হবে আমাদের F2। এবার আমাকে একটা কথা বলো, যে এই যে আমাদের F1 আছে, এই F1 এ এরা কি রকমের গ্যামেট দিতে পারবে, এ কিন্তু আমাদের 4 রকমের গ্যামেট দিতে পারবে, একটা দুটো তিনটে চারটে গ্যামেট দিতে পারবে, এও আমাদের 4 রকমের গ্যামেট দিতে পারবে, 4 রকমের গ্যামেট দিতে পারবে। আমার কথায় ফোকাস করতে হবে, দেবেই বলছি না, কোনো এক রকমের কিন্তু গ্যামেট দেবে। ঠিক আছে, দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হতে পারে, এই ক্যাপিটাল বি এর সাথে ক্যাপিটাল আর যেতে পারে, তাহলে কি হবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর। ঠিক আছে, সবকটা কি হবে, তাহলে 25% করে প্রবাবিলিটি থাকবে। তাহলে আমার যত গ্যামেট, আমাদের যত শুক্রাণু তৈরি হবে বা যত ডিম্বাণু তৈরি হচ্ছে, ঠিক আছে, সেই গ্যামেট গুলোর মধ্যে কি হচ্ছে, এই যে পসিবল কম্বিনেশন গুলো আছে, সেগুলো 25% করে বা 1/4 প্রবাবিলিটিতে কিন্তু আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর নিয়ে একটা কি গ্যামেট তৈরি করতে পারবে, ক্যাপিটাল বি স্মল আর নিয়ে গ্যামেট তৈরি করতে পারে, স্মল বি ক্যাপিটাল আর নিয়ে গ্যামেট তৈরি করতে পারে, স্মল বি স্মল আর নিয়ে গ্যামেট তৈরি করতে পারে। একইভাবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর নিয়ে গ্যামেট তৈরি করলো, ক্যাপিটাল বি স্মল আর নিয়ে গ্যামেট তৈরি করলো, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর নিয়ে গ্যামেট তৈরি করলো, স্মল বি স্মল আর নিয়ে গ্যামেট তৈরি করলো। তাহলে এগুলো কি দাঁড়ালো, এগুলো দাঁড়ালো হচ্ছে আমাদের গ্যামেট, এগুলো কি দাঁড়ালো আমাদের গ্যামেট। এইবার এই F1 জেনারেশনের গ্যামেট যখন মিলবে তখন কি হবে, তখন আমাদের F2 জেনারেশন তৈরি হবে। তাহলে আমি লিখবো কি, F2 জনুর চেকার বোর্ড নিম্নে দেখানো হলো। ঠিক আছে, আমার হাতের লেখার থেকে কিন্তু কোনোদিন ইন্সপায়ার হবে না, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। ঠিক আছে, হাতের লেখা পরীক্ষায় তোমাদের গোছানো থাকতে হবে, কারণ তোমাদের যদি হাতের লেখা ভালো না হয়, তাহলে কিন্তু টিচার ভালো করে খাতা দেখতেই পারবে না, বুঝতে পারবে না, তাহলে কিন্তু নাম্বার তোমাদের কমে যাবে। আমি তো এখন টিচার, আমার তো নাম্বার কাটার জায়গা নেই, আমার অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি বলছি, এবার আমি বলছি যে আমাদের একদিকে আমি কি করছি, আমাদের পুরুষ গ্যামেট গুলোকে লিখছি, একদিকে আমি স্ত্রী গ্যামেট গুলোকে লিখছি। তাহলে গ্যামেট কেমন হতে পারছিল, আমাদের ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। আমাদের স্ত্রী গ্যামেটও একই রকমই হচ্ছিল, তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল বি স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর। এবার এদেরকে যুক্ত করে দাও, যুক্ত করলে কেমন হবে, দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, এখান থেকে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। ঠিক আছে, এখান থেকে দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, আর বলছি না, এখান থেকে ক্যাপিটাল বি, এটা দেখো, তাহলে কি হবে, বি বি আর আর, এটার সাথে এটা, তাহলে কি হবে, বি বি ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে, এটা হবে ক্যাপিটাল বি স্মল আর, এটা কি হবে, এটা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর। এটা কি হবে, এটা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে, এটা হবে স্মল বি সরি, আমি এতক্ষণ ধরে, না ঠিক আছে, এটা তো ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে, এটা হবে স্মল বি ক্যাপিটাল আর। এটা কি হবে, এটা হবে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে, এটা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটা কি হবে, এটা হবে আমাদের ক্যাপিটাল বি স্মল বি স্মল আর। এটা কি হবে, এটা হবে স্মল বি
ক্যাপিটাল আর স্মল আর, এটা কি হবে, এটা হবে স্মল বি স্মল আর, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে আমাকে করতে হবে, ঠিক আছে, যাতে আমার যখন আমি গুণটা করছি তখন গুণটা করতে গেলে আমার কিন্তু মিস্টেক না হয়, ঠিক আছে। এবার আমাকে বলো যে আমাদের এই যে ক্যাপিটাল বি আছে, তাহলে কি হবে, আমি কি ধরেছিলাম কালো, তাহলে আমি কি বলবো কালো। আর আর ফর আমাদের রাফ, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের অমসৃণ, তাই তো। অমসৃণকে আমরা কি ধরেছিলাম, অমসৃণকে আমরা ধরেছিলাম কর্কশ, তাই তো। অমসৃণ লিখতে পারো বা কর্কশ লিখতে পারো, তাহলে আমি এখানে কি ধরেছিলাম, আমাদের কর্কশ লিখেছিলাম। ক্যাপিটাল বি তার মানে কি হবে, দেখো আমাদের কালো, আর এটাও আমাদের কর্কশ আসবে, কারণ আমাদের কি ক্যাপিটাল আর রয়েছে, প্রকট বৈশিষ্ট্যর জিন মানে অ্যালিল। তাহলে এটাও কি হবে, এটাও হবে কি আমাদের কালো, আর এটা কি হবে, এটাও হবে আমাদের কি কর্কশ। এটাও কি হবে, এটাও হচ্ছে আমাদের কালো, এটা কি হচ্ছে আমাদের কর্কশ। ক্যাপিটাল বি আছে তার মানে হবে কি কালো, ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে কর্কশ। ক্যাপিটাল বি আছে তার মানে কি হবে আমাদের কালো, স্মল আর আছে তার মানে দুটোই স্মল আর, তার মানে কি হবে, তাহলে হবে কিন্তু আমাদের কর্কশ হবে না, তাহলে হবে আমাদের মসৃণ, তাই তো। তারপর ক্যাপিটাল বি আছে তার মানে হবে আমাদের কি কালো, আর ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে, তাহলে হবে আমাদের অমসৃণ অর্থাৎ আমাদের কর্কশ। ক্যাপিটাল বি আছে তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের কালো, স্মল আর দুটোই রয়েছে তার মানে কি হবে, তার মানে হবে আমাদের মসৃণ। তারপর ক্যাপিটাল বি আছে তার মানে কি হবে আমাদের কালো, ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে, আমাদের হবে হচ্ছে আমাদের কর্কশ। ক্যাপিটাল বি আছে তার মানে হবে হচ্ছে আমাদের কালো, ক্যাপিটাল আর আছে তার মানে হবে আমাদের কি কর্কশ। স্মল বি দুটোই তার মানে কি হবে, তার মানে হবে হচ্ছে আমাদের সাদা। ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে, তাহলে হবে আমাদের কর্কশ। দেখো স্মল বি তাহলে কি হবে, স্মল বি মানে হচ্ছে আমাদের কি সাদা, ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে, তার মানে হবে হচ্ছে আমাদের কর্কশ। ক্যাপিটাল বি আছে তার মানে কি হবে, তার মানে হবে আমাদের কালো, ক্যাপিটাল আর আছে তার মানে কি হবে আমাদের কর্কশ। ক্যাপিটাল বি স্মল বি তার মানে কি হবে, তাহলে হবে আমাদের কালো, এটা হচ্ছে স্মল আর, তাই তো। তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এটা আমাদের মসৃণ। স্মল বি তার মানে কি হবে, তাহলে হয়ে যাবে এটা আমাদের সাদা। ক্যাপিটাল আর আছে তার মানে হবে এটা কি, এটা হবে আমাদের কর্কশ। স্মল বি স্মল আর তার মানে কি হবে, তাহলে হবে হচ্ছে আমাদের এটা কি সাদা, এবং স্মল আর এর জন্য হবে এটা আমাদের মসৃণ। সেই একটা কম্বিনেশন যেখানে কি হয়, দুটো আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দ্বারা, তাই তো। তাহলে যেটা আমাদের দুটোই প্রকট বৈশিষ্ট্য থাকবে সে হবে 9, যে দুটোই প্রচ্ছন্ন সে হবে কি 1, আর মাঝখানের দুটো আমাদের কি হবে 3:3 অনুপাতে আসবে। তাহলে মোট আমাদের কতগুলো জেনোটাইপিক কম্বিনেশন হয়, জেনোটাইপিক কম্বিনেশন না সরি ফিনোটাইপিক কম্বিনেশন হয় আমাদের 4 রকমের হয়, ঠিক আছে। আর জিনোটাইপিক কম্বিনেশন 9 রকমের, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, কালো কর্কশ দেখো আমাদের 9:3:3:1। দেখো আমাদের কি বলছি, কালো এবং কর্কশ দুটোই আমাদের কি হবে, দুটোই আমাদের প্রকট বৈশিষ্ট্য, তাহলে কি হবে 9। দেখো সাদা আর মসৃণ দুটোই আমাদের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাহলে কি হবে 1। দেখো কালো হচ্ছে আমাদের প্রকট, তাহলে 3 ভাগ, আর মসৃণ তাহলে এটা প্রচ্ছন্ন, তাহলে 1 ভাগ, তাহলে 3 গুণ 1 3। এটা হচ্ছে আমাদের কি প্রচ্ছন্ন ভাগ, তাহলে আমাদের কি হবে 1। আর কর্কশ আমাদের কি প্রকট, তাহলে কি হবে 3, তাহলে 1 গুণ 3 3। বোঝা গেল। এদের জিনোটাইপটাও একইভাবে আসবে, এদের জিনোটাইপও আমি একইভাবে বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো, আমি যে কোনো একটাকে ধরে নেবো। ধরো আমি কালোর কথা ধরছি, তাহলে কালো কি কি কম্বিনেশন হতে পারে, ক্যাপিটাল বি স্মল বি হতে, মানে প্রথমে তো আমি পুরো কালোটা ধরি, তাহলে আমাদের কি আসবে, আসবে আমাদের ক্যাপিটাল বি। তারপর হতে পারে আমাদের ক্যাপিটাল বি স্মল বি অর্থাৎ শঙ্কর কালো। তারপর হতে পারে আমাদের স্মল বি অর্থাৎ সাদা। আর বাদ বাকিগুলো আমি কি করবো, একটা একটা করে কিন্তু সবকটা লিখে দেবো। তাহলে কি করবো, আর কি ধরছিলাম, আর ধরছিলাম আমাদের মসৃণ নাকি আমাদের অমসৃণ, তাই তো। মানে আমাদের কর্কশ নাকি মসৃণ, তাহলে কর্কশটা আমাদের কি, কর্কশটা হচ্ছে আমাদের প্রকট বৈশিষ্ট্য, তাই তো। তাহলে আর অর্থাৎ আমাদের বিশুদ্ধ কর্কশ। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের শঙ্কর কর্কশ। আর এটা কি, এটা হচ্ছে আমাদের কি মসৃণ, তাই তো। তাহলে একইভাবে সবার জন্য লিখে দেবো, তাহলে ক্যাপিটাল আর স্মল আর, এটা এরকম ভাবে লিখে দেবো। তাহলে কি হবে এখানটায় হবে কি আমাদের ক্যাপিটাল আর স্মল আর কি করবো এরপরে আমি লিখবো এদের অনুপাত। তাহলে এখানে কি হবে 1:1, এদের অনুপাত লিখবো 1:1 1:1 1:1। এবার এর সাথে এই তিনজন গুণ করবো, এর সাথে এই তিনজন গুণ করবো, এর সাথে এই তিনজন গুণ করবো। তারপর আমি সংখ্যাটাও এরকম ভাবে গুণ করবো, 1 1 কে 1, 1 2 2, 1 1 কে 1, 2 1 কে 2, 2 2 4, 2 1 কে 2। আবার 1 দিয়ে গুণ করলে 1 1 কে 1, 1 2 2, 1 1 কে 1। পারবে এটা করতে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে এটা তোমরা নিজেরা করে দেখবে যে তোমরা এই ফর্ক মেথডের মাধ্যমে কিন্তু এটা করতে পারছো কিনা, ঠিক আছে। তাহলে যদি কখনো পরীক্ষায় এরকম দরকার পড়ে যে তোমাকে বললো যে ক্যাপিটাল বি স্মল আর, মানে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটা বার করতে, তাহলে তুমি এরকম ভাবে ফর্ক মেথড ইউজ করলে, গ্রাফে করে নিলে লাস্ট পেজে, আর তারপর আগে আগে এসে লিখে দিলে। বোঝা গেল আমার কথাটা? তাহলে এরকম কিন্তু তোমরা চাইলে করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু আসল পরীক্ষাতে যদি 5 নম্বরের বা 3 নম্বরের পরীক্ষা দেয় তার মধ্যে কিন্তু এটা করতে যাবে না, তখন কিন্তু চেকার বোর্ড দিয়ে করতে হবে, মেনশনই করে দেবে যে চেকার বোর্ড দিয়ে করো, ঠিক আছে। এটা তোমাদের এমসিকিউ এসিকিউ তে যদি কাজে লাগে তাহলে তার জন্য আমি ট্রিক শেখালাম, ঠিক আছে, যেটা তোমাদের শর্ট যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে তার জন্য সময় বাঁচানোর ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আমরা দ্বিসংকর জনন করলাম না, এই দ্বিসংকর জননের থেকে আমরা কি পাই, স্বাধীন সঞ্চরণ সূত্র পাই। দেখো এবার এই স্বাধীন সঞ্চরণ সূত্র কি আমাদের ইউনিভার্সাল ল, যে সব জায়গাতেই অ্যাপ্লিকেবল হবে, সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল হতেই হবে এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না সেটাই আমি বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো আমার কাছে আমি কি বললাম, আমি বললাম যে আমার কাছে 2 জোড়া ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। এই একটা জোড়া, এটা কি, এটা হচ্ছে আমাদের 7 নম্বর জোড়া, কার জন্য, পাইসাম স্যাটাইভামের জন্য। এটা কার জন্য আঁকছি আমি,
পাইসাম স্যাটাইভামের জন্য। পাইসাম স্যাটাইভামের কি রকম হয়, 2n ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম থাকে, ঠিক আছে, মানে মোট 14টা আমাদের ক্রোমোজোম। 2n মানে কি প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে অর্থাৎ ডিপ্লয়েড, আর 14 মানে কি মোট ক্রোমোজোম সংখ্যা। তাহলে 2n যদি 14 হয় তাহলে n ইজ ইকুয়াল টু কত, 7, তার মানে 7 জোড়া ক্রোমোজোম আছে। তাহলে এটা 7 নম্বর জোড়া ক্রোমোজোম, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর জোড়া ক্রোমোজোম, ঠিক আছে। এবার আমাদের এই যে এক সেকেন্ড আমি কালারটা আলাদা করে দিই, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর জোড়া ক্রোমোজোম। আমি বলেছিলাম একদম আমাদের প্রথম লেকচারে যে যখন আমাদের ক্রোমোজোম গুলো আসে, একটা আমাদের ধরো পিতৃপক্ষ একটা মাতৃপক্ষ থেকে আসছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা দেখে যে আমাদের একই রকমের ক্রোমোজোম যে আসছে দুটো গ্যামেট থেকে, সেই বিপরীতধর্মী গ্যামেট থেকে আসা একই রকমের ক্রোমোজোম পাশাপাশি চলে আসে, তারা জোড় গঠন করে ফেলে। তো এরকম ভাবে একটা 7 নম্বর জোড় তৈরি হয়েছে, একটা 1 নম্বর জোড় তৈরি হয়েছে। 7 নম্বর জোড়ে গিয়ে আমি দেখছি যে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই ক্ষেত্রে আমি একটা পাচ্ছি যে আমাদের ক্যাপিটাল আর থাকবে না স্মল আর থাকবে, অর্থাৎ আমাদের বীজটা রাউন্ড অর্থাৎ গোলাকার হবে নাকি আমাদের কুঞ্চিত বীজ হবে। এই বৈশিষ্ট্যটা আমাদের এই পার্টিকুলার লোকাসে পাচ্ছি 7 নম্বর ক্রোমোজোমে। এবং আমাদের এই যে আমাদের কি পাচ্ছি, আমাদের এই 1 নম্বর ক্রোমোজোম আছে, সেখানে আমি পাচ্ছি বীজের রং, অর্থাৎ আমাদের বীজটা আমাদের ইয়েলো হবে নাকি আমাদের গ্রিন হবে, ঠিক আছে, এটা আমি পেলাম। এটা আমি হেটারোজাইগাস কন্ডিশন ধরছি। তাহলে আমাকে একটা কথা বলো, যখন গ্যামেট তৈরি হবে তখন কি হবে, তখন আমাদের 7 নম্বর এই যে জোড়া আছে সেই জোড়াটা ভেঙে যাবে, একটা একটা করে ক্রোমোজোম যাবে, আবার 1 নম্বর জোড়াটাও ভেঙে যাবে। তাহলে কি কি হতে পারে আমাকে বলো তো। দেখো আমাদের 7 নম্বর জোড়া থেকে একটা ক্রোমোজোম চলে গেল, তাহলে 7 নম্বর ক্রোমোজোম গ্যামেটে যখন যাচ্ছে তখন একা যাবে, দুজন নিয়ে যেতে পারবে না। তো কি হয় আমাদের, যখন গ্যামেট হয় তখন কি হয়, এই যে জোড়াটা আছে এই জোড়ার স্প্লিটিং হয়, এই জোড়াটা কিন্তু একা একা হয়ে যায়। তাহলে এর থেকে একটা ক্রোমোজোম যাবে যে কোনো একটা, তাহলে ধরো প্রথম ক্রোমোজোমটা গেল, তাহলে তার কাছে কি থাকবে, তার কাছে থাকবে আমাদের ক্যাপিটাল আর। ধরে নাও এটা তো 7 নম্বর ক্রোমোজোমের গল্প বলছি, 1 নম্বর ক্রোমোজোমটা একইভাবে ভাঙবে, তাহলে 1 নম্বর ক্রোমোজোমে ধরে নাও যে প্রথম এই যে ক্রোমোজোমটা আছে এইটা ভেঙে গেল, তাহলে আমি কি বলছি যে 1 নম্বর ক্রোমোজোমের এই ক্রোমোজোমটা ভেঙে ওই গ্যামেটটা কিন্তু চলে গেল। তাহলে এর কাছে কি ছিল, এর কাছে ছিল হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই। তাহলে যে গ্যামেটটা তৈরি হলো সেই গ্যামেটটা কি হলো, সেই গ্যামেটটা কিন্তু হয়ে গেল আমাদের ক্যাপিটাল আর স্মল ওয়াই প্রকৃতির, অর্থাৎ এই গ্যামেটটা পরবর্তীকালে যখন মিলবে তখন কিন্তু সে ক্যাপিটাল আর আর এবং স্মল ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই নিয়ে যাবে, ঠিক আছে। আর কি হতে পারতো, আমাদের হতে পারতো এই ক্যাপিটাল আর ওয়ালা গ্যামেটটা গেছে, মানে ক্রোমোজোমটা গেছে কোনো গ্যামেটে, এবং তার সাথে আমাদের কি হয়েছে, এই যে স্মল ওয়াই ওয়ালা ক্রোমোজোমটা কিন্তু চলে গেছে। তাহলে এর ক্ষেত্রে কি থাকবে, এর ক্ষেত্রে পাবো হচ্ছে আমি এখানে ক্যাপিটাল আর, এর ক্ষেত্রে এখানে পাবো আমি স্মল ওয়াই, ঠিক আছে। আর কি হতে পারতো, হতে পারতো যে আমাদের এই ক্রোমোজোমটা চলে গেছে কোনো গ্যামেটে এবং তার সাথে এই ক্রোমোজোমটা গেছে, তাহলে তার সাথে কি যাচ্ছে, এইখানকার 1 নম্বর ক্রোমোজোমের আমাদের প্রথম ক্রোমোজোমটা গেছে। এগুলো কিন্তু আমি সমস্ত ক্রোমোজোম পাচ্ছি না, এটা কিন্তু আলাদা আলাদা করে রাখছি আমি গ্যামেটে, ঠিক আছে। তাহলে এখানে কি যাচ্ছে, এখানে যাচ্ছে আমাদের স্মল আর, আর এখানে কি যাচ্ছে, এখানে যাচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই। তাছাড়া কি হতে পারতো, এইটা যাচ্ছে আমাদের প্রথমে কি হচ্ছে, এটা আমাদের 7 নম্বর জোড়া ভেঙে এখান থেকে একটা ক্রোমোজোম গেল, যার মধ্যে কি আছে, যার মধ্যে আছে আমাদের স্মল ওয়াই, তাই তো, এবং স্মল আর, এবং এখান থেকে কি যাচ্ছে আমাদের স্মল ওয়াই চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে আমাদের স্মল ওয়াই, এখান থেকে যাচ্ছে আমাদের স্মল ওয়াই। তাহলে দেখো এখান থেকে আমাদের 4 রকমের গ্যামেটই কিন্তু তৈরি হতে পারলো। আমাকে একটা কথা বলো, এখান থেকে কোন গ্যামেট যাবে সেটা কি এই গ্যামেটের উপর নির্ভর করছে, করছে না। এই গ্যামেটগুলো যখন আবার মিলিত হবে তখন ভিন্ন ভিন্ন ধর্মী, তাহলে আমাদের ফিনোটাইপও তৈরি হতে পারবে। তাহলে এইখানে কি একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে, সে কি বাধা দিচ্ছে যে তুই প্রকাশ পাস না, আমি যদি ক্যাপিটাল ওয়াই প্রকাশ পাই তাহলে তোকে ক্যাপিটাল আরই প্রকাশ পেতে হবে, অর্থাৎ আমি প্রকট হলে তোকেও প্রকট হতে হবে, আমি প্রচ্ছন্ন হলে তোকেও প্রচ্ছন্ন হতে হবে। এরকম কি কোনো কন্ডিশন হচ্ছে, এরকম কি কোনো বাধা ধরা নিয়ম আছে, নেই। যে কেউ যে কোনো কারোর সাথে মিলিত হতে পারবে। তাহলে এই যে দুজোড়া আমি বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছিলাম, সেখানে যে কোনো বৈশিষ্ট্য কিন্তু অপর কোনো বৈশিষ্ট্যের সাথে মিলিত হতে পারে এবং সেটা কিন্তু পরবর্তী প্রজন্মে যেতে পারবে। তাহলে এটাকেই বলা হয় যে স্বাধীন সঞ্চারণ সূত্র, অর্থাৎ সঞ্চারণকালে এরকম কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই যে কি একটা বৈশিষ্ট্য কিন্তু অপর বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, এই বৈশিষ্ট্যের সঞ্চারণ এই বৈশিষ্ট্য দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা রেগুলেটেড হচ্ছে, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। যে কেউ কিন্তু যে কোনো কম্বিনেশনে, যে কোনো পসিবল কম্বিনেশনে কিন্তু আমাদের গ্যামেট তৈরি করতে পারবে, যারা পরবর্তীকালে মিলন করলে আমাদের F2 ধনুতে বিভিন্ন আমরা ফিনোটাইপ পেতে পারবো, যেরকম আমরা দেখলাম যে আমাদের 4 রকমের কিন্তু ফিনোটাইপ আমরা দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে এটাকেই আমরা বলে থাকি কি আমাদের স্বাধীন সঞ্চারণ সূত্র। তাহলে এবার একবার পড়ে দেখা যাক কি লেখা আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে কি বলছে, বলছে 2 বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে গ্যামেট বা জননকোষ গঠনকালে বিভিন্ন প্রত্যেকটি বৈশিষ্ট্যের জিন বা অ্যালিলগুলি স্বাধীনভাবে বিন্যস্ত হয়, অর্থাৎ ক্যাপিটাল আর যাবে না ক্যাপিটাল স্মল আর যাবে, সেটা কিন্তু ক্যাপিটাল বাই স্মল বাই এর উপর ডিপেন্ড করছে না।
আবার ক্যাপিটাল ওয়াই বা স্মল ওয়াই এর মধ্যে থেকে কে যাবে সেটা কিন্তু ক্যাপিটাল আর স্মল আর এর উপর ডিপেন্ড করছে না। তাহলে এরা কিন্তু একে অপরের স্বাধীন যে কোন গ্যামেটে কোন ক্রোমোজোম কিন্তু যাবে, কোন জিন বহনকারী কিন্তু মানে কোন অ্যালিল বহনকারী কিন্তু আমাদের ক্রোমোজোমটা যাচ্ছে। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হচ্ছে? একে আমরা বলি যে একে অপরের উপর অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল না হয়ে কিন্তু পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। এটাই কিন্তু আমি বোঝালাম, নিচে সহজ যে ব্যাখ্যাটা দেওয়া আছে সেটাই আমি তোমাদেরকে বোঝালাম, সেটা এখানে লেখা আছে। তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন এরকম ভাবে লিখতে পারবে, কোনো নাম্বার কিন্তু তাহলে কাটতে পারবে না। ঠিক আছে, কথাটা ক্লিয়ার হলো? তাহলে এটা আশা করি তোমাদের মাথায় ঢুকেছে। এবার আমি বলছিলাম যে এটা কিন্তু ইউনিভার্সাল না, যে সবসময় আমি এরকম বলতে পারবো না। কখন বলতে পারবো না? যখন কিন্তু আমাদের কি হবে, যখন আমাদের লিঙ্কেজের কেস হয়ে যাবে। লিঙ্কেজের কেসটা কি আবার, দেখো এটা তোমাদের সিলেবাসে নেই, বাট আমি হালকা করে বলে দিচ্ছি কিরকম। ধরো আমি বলেছিলাম না যে আমাদের কি 4টে ক্রোমোজোম থাকে, আমি বলেছিলাম যে আমাদের এমন 4টে ক্রোমোজোম মেন্ডেল বেঁচেছেন যে 4টে ক্রোমোজোমে কিন্তু আমাদের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য পাওয়া যায়। যেরকম আমি কি বলছিলাম, যেরকম আমি বলছিলাম না যে আমাদের 7 নম্বর ক্রোমোজোমে কি থাকে, আমাদের বীজের আকৃতি নির্ধারণকারী জিন থাকে। অর্থাৎ আমাদের ক্যাপিটাল আর অর্থাৎ যেটা আমাদের কি গোলাকার করতে দেয়, বা আমাদের স্মল আর যেটা আমাদের কুঞ্চিত করতে দেয়, সেই অ্যালিলগুলো কোথায় পাবো, কোন ক্রোমোজোমে পাবো, আমাদের ক্রোমোজোম নাম্বার 7-এ পাবো। কার জন্য? আমাদের পাইসাম স্যাটাইভামের জন্য। এটা কার জন্য? এটা হচ্ছে আমাদের পাইসাম স্যাটাইভামের জন্য। ঠিক আছে, যখনই বিজ্ঞানসম্মত নাম লিখবে আমাদের কিন্তু আন্ডারলাইন করতে হবে। আগে একবার বোধহয় লিখেছিলাম, সেখানে কিন্তু আন্ডারলাইন করিনি, যেটা কিন্তু আমার ভুল হয়েছে। ঠিক আছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তাহলে এটা কি হবে, এটা কিন্তু আমাদের ক্যাপিটালে লিখতে হবে, এটা কিন্তু আমাদের স্মলে লিখতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝলাম। তো এটা যেরকম দেখো 1 নম্বর ক্রোমোজোমে কিন্তু আমাদের দুটো বৈশিষ্ট্য রয়েছে, 4 নম্বর ক্রোমোজোমে এই 3টা বৈশিষ্ট্য রয়েছে, 5 নম্বর ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্য আছে, 7 নম্বর ক্রোমোজোমে একটা বৈশিষ্ট্য আছে। তো আমি দেখো আমি কিন্তু বীজের রং এবং বীজের আকৃতিকে নিয়ে আমি দ্বিসংকর জনন ঘটালাম। অর্থাৎ আমি কিন্তু দুটো ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত আমাদের বৈশিষ্ট্য নিয়ে দ্বিসংকর জননটা সম্পন্ন করেছি। তাই জন্য কিন্তু আমি এরকম কম্বিনেশন করলাম। দেখো এখানে আমি দুটো ভিন্ন ক্রোমোজোম জোড়া নিয়েছিলাম। কিন্তু যদি আমি বলি যে আমি একই রকম মানে একই ক্রোমোজোমে অবস্থিত দুটো বৈশিষ্ট্যের মধ্যে সংকরণ ঘটাবো, মানে আমি ধরো এই দুটো বৈশিষ্ট্য নিয়ে আমি কাজ করতে চাইছি, তাহলে কি হবে? হবে না। ধরো কথার কথা, আমাদের কাছে এক জোড়া তাহলে ক্রোমোজোম রয়েছে, ধরো আমার কাছে 4 নম্বর ক্রোমোজোম আছে। ধরো এটা কি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ক্রোমোজোম। ধরো তোমাদের ফলের আকৃতি আর কাণ্ডের দৈর্ঘ্য আমি নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি কি করছি, আমি এখানে বা এক সেকেন্ড আমি যদি অন্য অ্যালফাবেট ইউজ করি তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং একটু কম হবে। আমি কিছুক্ষণের জন্য আমি ধরে নিচ্ছি, লেটস সে মানে আমি ধরে নিচ্ছি, এটা কাল্পনিক। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল আর স্মল আর আলাদা আলাদা ক্রোমোজোম জোড়ায় রাখছিলে, ওটা একই ক্রোমোজোম জোড়ায় আছে। অর্থাৎ আমি ধরে নিই, এটা কিন্তু আমি ধরছি যে লেটস সে, তার মানে আমি কিন্তু এটা অ্যাজিউম করছি। ঠিক আছে, এই যে অ্যাজিউম করছি যে কন্ডিশনটা, এটা হচ্ছে লিঙ্কেজের কন্ডিশন, যে ধরে নিই যে এটা 7 নম্বর ক্রোমোজোমেই আছে। অর্থাৎ আমাদের এই যে বীজের আকার নির্ধারণকারী জিন এবং আমাদের বীজের আকৃতি নির্ধারণকারী জিন, এটা যদি 7 নম্বর ক্রোমোজোমেই থাকতো, আলাদা আলাদা ক্রোমোজোমে না থাকতো, তাহলে কি হতো? তাহলে যখন গ্যামেট তৈরি করতে পারতো, তাহলে হয় এই ক্রোমোজোমটা স্প্লিট হতো, নয় এই ক্রোমোজোমটা স্প্লিট হতো কোনো একটা পার্টিকুলার গ্যামেটে যাওয়ার সময়। তাহলে কি হবে? তাহলে হয় এই ক্রোমোজোমটা কোনো গ্যামেটে যাবে, নয় এই ক্রোমোজোমটা কোনো গ্যামেটে যাবে। তাহলে 4 রকম পসিবল গ্যামেট তৈরি হতে পারলো, 4 রকম পসিবল গ্যামেট তৈরি হতে পারলো। প্রত্যেকে কি কম্বিন করতে পারলো, মানে এই ক্যাপিটাল ওয়াই কি এই ক্যাপিটাল আর এর সাথে কম্বাইন করতে পারছে? পারছে না। তাহলে কি হবে, কোনো একটা পার্টিকুলার গ্যামেটে, ধরো এই ক্রোমোজোমটা এই গ্যামেটে গেছে, তাহলে তার কাছে কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আরই থাকবে। আর এই গ্যামেটের কাছে ধরো স্মল ওয়াই স্মল আর আছে, তাহলে তার কাছে কিন্তু স্মল ওয়াই আর স্মল আরই থাকবে। তাহলে এখানে কিন্তু আমি সব রকম কম্বিনেশন পেলাম না, এখানে কিন্তু আমি ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আর এর কম্বিনেশন পেলাম না, আমি কিন্তু স্মল ওয়াই এর সাথে ক্যাপিটাল আর এর কম্বিনেশন পেলাম না। তাহলে এইখানে কি আমি বলতে পারবো যে প্রত্যেকটা আমাদের যে অ্যালিল রয়েছে, এই অ্যালিলগুলো গ্যামেট তৈরির সময় একে অপরের উপর নির্ভর করবে না, তারা প্রত্যেকে স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে? হচ্ছে না তো, তারা কি একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, যে এই ক্যাপিটাল ওয়াই যে ক্রোমোজোমে আছে সেই ক্রোমোজোমের উপরেই যেহেতু এ অবস্থিত, তাহলে এরা কিন্তু একই সাথে একটা গ্যামেটে যাবে। আমার কথাটা ক্লিয়ার হলো? তাহলে যদি এটাকে বলে লিঙ্কেজের কেস। ঠিক আছে, এবার লিঙ্কেজের কেসে দেখবে অনেক সময় ডেফিনেশনে লেখা থাকে যে এই যে আমাদের দুটো পরস্পর জিন আছে না, ধরো এখানে আমি যেমন বলছি যে 7 নম্বর ক্রোমোজোমে ধরো যে এই দুটো বৈশিষ্ট্য সম্পন্নকারী আমাদের অ্যালিলগুলো উপস্থিত, এই অ্যালিলগুলো যত কাছাকাছি থাকবে না সেটা তত ভালো আমাদের কিন্তু লিঙ্কেজ হয়, আর যত দূরে দূরে থাকবে তত উইক লিঙ্কেজ হয়। কেন? কারণ ধরো একটা এই মাথায় আছে, একটা এই মাথায় আছে, এবার এই মাথায় ক্রসিং ওভার হয়ে গেল, আর ক্রসিং ওভার হয়ে গেলে তোমরা জানো যে জেনেটিক যে ডেটাটা থাকে সেই ডেটাটা আমাদের কি রিকম্বাইন হয়ে যায়। তাহলে ধরো এই যে ক্যাপিটাল আর সেটা অন্য কারোর কাছে চলেই গেছে, তাহলে ক্রসিং ওভার হয়ে গেলে তো সেটা যখন চলে যাবে তখন তো এটা চলেও যেতে পারে না। তাই যত কাছাকাছি থাকবে তত কিন্তু তাদের সেপারেট হওয়ার চান্সেস কম, তাই তারা কিন্তু স্ট্রং লিঙ্কেজ। ঠিক আছে, তাহলে ধরো এই ক্যাপিটাল ওয়াই আর ক্যাপিটাল আর একই জায়গায় আছে, একদম কাছাকাছি আছে, তাহলে খুব চান্সেস রেয়ার যে এই দুটো কিন্তু বিচ্ছিন্ন হতে পারবে। তাহলে যেখানে যাবে কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একসাথেই যাবে,
যেখানে যাওয়ার সেখানে কিন্তু স্মল বাই স্মল আর একসাথেই যাবে। তাহলে যখন লিঙ্কেজ থাকবে তখন কিন্তু স্বাধীন সঞ্চালন সূত্র অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা বিশেষ কন্ডিশন, যে কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু তোমরা স্বাধীন সঞ্চালন সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এই স্বাধীন সঞ্চালন সূত্রে কিন্তু এটা তোমরা একটা সীমাবদ্ধতা বলতে পারো বা একটা কন্ডিশন বলতে পারো, যে শর্তটাকে আমাকে কিন্তু মেনে চলতে হবে, যে আমি এই যে দ্বিসংকর জননগুলো সম্পন্ন করছি এগুলো আমি কখন করব, যখন দুটো এমন বৈশিষ্ট্য আমি নেব যে দুজোড়া বৈশিষ্ট্য আমাদের কি হবে, আমাদের কিন্তু দুটো ভিন্ন ক্রোমোজোম জোড়ার মধ্যে কিন্তু থাকবে। ক্লিয়ার হলো? আশা করি এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো আমাদের হলো। এবার আমাদের পড়ে থাকছে কি, এবার আমাদের পড়ে থাকছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এবার লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি করে বুঝতে হবে? দেখো আমাকে একটা কথা বোঝাও, আমাদের যারা মহিলা থাকে, ঠিক আছে, কারা থাকে, মহিলা থাকে, মহিলাদের ক্ষেত্রে আমরা কি জানি, মহিলাদের ক্ষেত্রে আমাদের সেক্স ক্রোমোজোম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এক্স এক্স পদ্ধতি। আচ্ছা, অনেকের হয়তো এই পদ্ধতি এই মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই, আমি বলে দিচ্ছি। ধরো 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 কেউ ছেলে মানুষ, তাহলে তার কি হবে, তার হবে 22 জোড়া অটোজোম। কি হবে? তার হবে 22 জোড়া অটোজোম। আচ্ছা, অটোজোম কাকে বলে? অটোজোম তাকে বলে যে হচ্ছে দেহকোষ ক্রোমোজোম, ঠিক আছে, মানে যে হচ্ছে দেহ ক্রোমোজোম, মানে দেহের বিভিন্ন বৈশিষ্ট্যকে কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে 22 জোড়া অটোজোম থাকবে, আর এক জোড়া থাকবে সেক্স ক্রোমোজোম, যাকে আমরা অ্যালোজোম বলে থাকি। কি বলি? অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। এক্ষেত্রে সেক্স অর্থাৎ কি? সেক্স অর্থাৎ হচ্ছে আমাদের লিঙ্গ, ঠিক আছে? যেরকম আমরা বলি সেক্স ডিটারমিনেশন, তাহলে ওখানে আমরা কি বোঝাই? লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে? তাহলে 22 জোড়া অটোজোম আর এক জোড়া কি থাকবে আমাদের সেক্স ক্রোমোজোম, সেটা কি থাকবে? সেটা থাকবে আমাদের একটা এক্স একটা ওয়াই। এরা কিন্তু 100% হোমোলোগাস ক্রোমোজোম হয় না, ঠিক আছে? সম্পূর্ণ হোমোলোগাস আমি এদেরকে বলতে পারি না, একটা এক্স একটা ওয়াই, এদের গঠনটাও একটু আলাদা, তাই তো? তো এটা হচ্ছে ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য কি হবে? একটা মেয়ে কেন মেয়ে হয়? কারণ তার শরীরে কি থাকে, তার শরীরে কি থাকবে, আমাদের 22 জোড়া অটোজোম থাকবে। তার শরীরে কি থাকবে, আমাদের 22 জোড়া অটোজোম থাকবে এবং এক্স এক্স থাকবে। তাহলে আমাকে একটা কথা বলো, যে যেহেতু এখানে দুই রকমের আমাদের কি থাকছে, দুই রকমের আমাদের ক্রোমোজোম থাকছে, তাহলে এ যখন গ্যামেট তৈরি করবে তখন দুই রকমের গ্যামেট তৈরি করতে পারবে, হয় এক্স নয় ওয়াই। তাহলে হয় একটা আমাদের স্পার্ম, স্পার্মের জন্য আমি এরকম ফ্ল্যাজেলা দেখিয়ে দিলাম, তাহলে হয় স্পার্ম আমাদের এক্স ক্রোমোজোম নিয়ে যাবে, নয় ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের দুই রকমের গ্যামেট তৈরি হতে পারবে, ঠিক আছে? শুক্রাণু আমাদের দু রকমের হতে পারবে। তাই আমরা ছেলে মানুষদেরকে কি বলি, তাদেরকে আমরা বলি হেটারোগ্যামেটিক। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হেটারোগ্যামেটিক জীব। তাদেরকে আমরা কি বলি? হেটারোগ্যামেটিক জীব। আর মেয়ে মানুষদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হোমো, মানে হোমোগ্যামেটিক জীব। তাহলে কি বলি? তাদেরকে আমরা বলি হোমোগ্যামেটিক জীব। তাদেরকে আমরা কি বলি? হোমোগ্যামেটিক জীব, ঠিক আছে? কেন? কারণ তারা এক্স এক্স, তো তাহলে শুধু এক্স দিতে পারবে, তাহলে ওরা এক রকমেরই কিন্তু আমাদের গ্যামেট তৈরি করতে পারবে, ঠিক আছে? তাহলে তাদের যে ওভা, সেই ওভা কিন্তু সবসময় এক্স ক্রোমোজোম নিয়েই যেতে পারবে, আর কিছু কিন্তু পারবে না। তাহলে তার কিন্তু এক্স ক্রোমোজোমটাই থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের গ্যামেটের ক্ষেত্রে কি থাকবে? গ্যামেটের ক্ষেত্রে 22টা আমাদের অটোজোম থাকবে এবং আমাদের একটা হয় যদি ছেলেদের কথা বলি তাহলে শুক্রাণুতে হয় একটা এক্স ক্রোমোজোম থাকবে, নয় একটা ওয়াই ক্রোমোজোম থাকবে। কিন্তু আমি যদি একটা ওভার কথা বলি, একটা ডিম্বাণুর কথা বলি, তাহলে তার 22টা অটোজোম থাকবে। 22টা বলছি, কোষের সময় আমি জোড়া বলছি, কিন্তু শুক্রাণু ডিম্বাণু কি হ্যাপ্লয়েড, তাহলে তাদের ক্ষেত্রে আমি সংখ্যায় বলবো 22টা। তাহলে 22টা আমাদের অটোজোম থাকবে, আর আমাদের এক্স নিয়েই কিন্তু সে যাবে সবসময় সেক্স ক্রোমোজোম, তার কিন্তু ওয়াই ক্রোমোজোম নেই, ঠিক আছে? তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমি যেটা বলছিলাম, ধরো একটা আমাদের কি আছে, এখানে আমার পুরুষের চিহ্ন দিয়ে ফেলেছি, তাহলে কি করতে হবে? এখানে আমি কি করছি? এখানে আমি পুরুষের চিহ্ন দিচ্ছি, তাই তো? তো এখানে যদি আমি পুরুষের চিহ্ন দিই তাহলে আমাকে এক্স ওয়াই লিখতে হবে, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে? তাহলে এখানে আমাকে এক্স ওয়াই লিখতে হবে, ঠিক আছে? আর আমি যদি বলি আমার কাছে কি আছে, আমার কাছে একটা ফিমেল রয়েছে, ঠিক আছে? তাহলে তার ক্ষেত্রে কি লিখতে হবে? তার ক্ষেত্রে রয়েছে আমাদের এক্স এক্স। তাহলে ধরে নাও এটা কি, এটা হচ্ছে আমাদের পিতা, আর এটা কি, এটা হচ্ছে আমাদের মাতা, ঠিক আছে? তাহলে পিতা মাতা, তাহলে পিতা মাতার গল্প চলছে। তাহলে পিতা কি কি দিতে পারবে? পিতার কাছে অনেক ক্ষমতা আছে, পিতা দু রকমের দিতে পারে, একটা হচ্ছে এক্স দিতে পারে, একটা ওয়াই দিতে পারে। তাহলে পিতার কাছে সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই রয়েছে, তাহলে সে যখন গ্যামেট উৎপন্ন করবে তার গ্যামেট অর্থাৎ শুক্রাণু দু রকম হতে পারবে, হয় এক্স নয় ওয়াই। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের গ্যামেট, ঠিক আছে? কিন্তু আমাদের যে মাতা, মাতা এক রকমেরই গ্যামেট দিতে পারবে, এক্স রকমের, আর তো কিছু নেই, এক্স এক্স, তো তাহলে এক্সই দিতে পারবে। তাহলে আমাকে একটা কথা বলো, যদি পিতা দেয় আমাদের এক্স, মাতা তো এক্সই দিতে পারবে, তাহলে কি হবে? এক্স এক্স, অর্থাৎ আমাদের কিন্তু মেয়ে জন্ম লাভ করবে, সন্ততি হবে। যদি পিতা দেয় ওয়াই ক্রোমোজোম, মাতা তো এক্সই দিতে পারে, তাহলে কি হবে? এক্স ওয়াই, অর্থাৎ ছেলে হয়ে যাবে। তাহলে ওই যে গান আছে না, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে, তো ওটা বাবার কাছে কিন্তু। তাহলে এই যে এক্স দেবে না ওয়াই দেবে, এটা কার কাছে আছে? এটা কিন্তু বাবার হাতে আছে। তাহলে যদি আমি বলি যে আমাদের সন্তান সন্ততি ছেলে হবে না মেয়ে হবে, সেটা কার উপর ডিপেন্ড করছে? সেটা ডিপেন্ড করছে কিন্তু আমাদের এক্স ক্রোমোজোম সমন্বিত শুক্রাণু আসছে না ওয়াই ক্রোমোজোম সমন্বিত শুক্রাণু আসছে, অর্থাৎ পিতার কাছ থেকে কি আসছে।
মাতার কাছে কিন্তু কিছু করার নেই। মাতা কিন্তু এক রকমেরই আমাদের গ্যামেট উৎপন্ন করে, যেটা হচ্ছে এক্স ক্রোমোজোম সমন্বিত গ্যামেট। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এর জন্য না তোমাদেরকে করে দেখাতে হয় এটা, ঠিক আছে? তাহলে কি করে দেখাতে হয় আমি সেটা কিন্তু ঠিক করে লিখে দিচ্ছি, যেটা তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে। তোমরা লিখবে পিতা, তোমরা লিখবে মাতা, ঠিক আছে? পিতা কেমন হয়? পিতা হয় হচ্ছে আমাদের পুরুষ, তাই তো? পিতা কেমন হয়? পিতা হয় হচ্ছে আমাদের পুরুষ, তাহলে এই চিহ্নটা দেবো। মাতা কেমন হয়? আশা করি সবাই জানো কি হয়, স্ত্রী, তাহলে কি চিহ্ন দেবো? এই চিহ্নটা দেবো, ঠিক আছে? আমরা বলেছিলাম যে এটা কি সেই আয়নার মতো, তাই কি? আয়নার চিহ্ন থেকে আসছে এটা আমাদের কি এরকম চিহ্ন। আর এটা কি ওই আগেকার দিনে যুদ্ধ করতে গেলে বল্লম নিয়ে যুদ্ধ করতে হতো, তাই এটা সেই চিহ্ন, তাই তো? তাহলে পিতার জন্য কি দেবো? তাহলে পিতার দেখো কি থাকবে আমাদের, যখন সে কি করছে তার পিতার আমি জেনেটিক কম্বিনেশন লিখছি, তাহলে আমি কি লিখবো? আমার 44টা অটোজোম আছে, 22 জোড়া, প্লাস আমার কি থাকবে, তার কাছে থাকবে এক্স ওয়াই, এটা তার কি, এটা তার জেনেটিক কম্বিনেশন, তাই তো? মাতার ক্ষেত্রে কি থাকবে? 22 জোড়া, অর্থাৎ আমাদের কি 44টা অটোজোম, এবং তার সাথে থাকবে তার কাছে সেক্স ক্রোমোজোম এক্স এক্স। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের পি জনু, তাই তো? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের তাদের জিনোটাইপ, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বলো, এই ক্ষেত্রে আমরা F1 অব্দি করবো কি, ঠিক আছে? এবার দেখো এটা গেল। এবার আমাকে বলো যে এ যখন আমাদের কি তৈরি করবে, আমাদের গ্যামেট তৈরি করবে, তখন কি হবে? দেখো পিতার কাছে দু রকম অপশন আছে, সে কিন্তু দু রকমের গ্যামেট তৈরি করতে পারবে। কি কি? দেখো পিতার কাছে দু রকমের অপশন আছে। 44টা যে আছে, 22 জোড়া আছে, তাহলে ওই জোড়াগুলো ভেঙে যাবে, একটা একটা করে ক্রোমোজোম আসবে। তাহলে কি হবে? তাহলে আমাদের 22টা অটোজোম আসবে, 22টা অটোজোম আসবে। আচ্ছা এখানে অনেক সময় না এখানে 44A লেখা হয়, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? 22A, এ ফর অটোজোম, ঠিক আছে? তার সাথে আসতে পারে আমাদের এক্স ক্রোমোজোম, তার সাথে আসতে পারে কি, তার সাথে আসতে পারে আমাদের ওয়াই ক্রোমোজোম। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোম আসবে না এক্স ক্রোমোজোম আসবে, এটা কার উপর ডিপেন্ড করছে? এটা কিন্তু পিতার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা কার উপর ডিপেন্ড করছে? এটা কিন্তু পিতার কাছে ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি একটু ভালো করে এটাকে ঠিক করে দিই। দেখো আমি কি বলছি, আমি বলছি পিতার যে জেনেটিক কম্বিনেশন আছে সেটা কি লিখবো? সেটাকে আমি লিখবো 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই, আর মাতার জন্য কি লিখবো? 44টা অটোজোম প্লাস আমাদের এক্স এক্স, ঠিক আছে? এবার আমাকে বলো পিতার তাহলে আমাদের কি গ্যামেট কিরকম তৈরি হতে পারে, শুক্রাণু কেমন তৈরি হতে পারে? দু রকমের, হয় হতে পারে কি, হয় হতে পারে আমাদের 22টা অটোজোম তার সাথে আসলো এক্স ক্রোমোজোম, অথবা আসলো আমাদের কি 22টা অটোজোম তার সাথে আসলো আমাদের ওয়াই ক্রোমোজোম। কিন্তু আমাদের যে মাতা, সেই মাতা কি করতে পারে? মাতা আমাদের এক রকমেরই আমাদের ডিম্বাণু তৈরি করতে পারে, তাহলে কি হবে? 22টা অটোজোম প্লাস এক্স সমন্বিত কিন্তু আমাদের ডিম্বাণু। তুমি বলবে আর একটা লিখে দাও, একই ব্যাপার তো, একই তো আসবে, তাহলে আমি একটা লিখলেই হবে। আমি বলছি কয় রকমের তৈরি করতে পারবে সেটা লেখো এখানে শুধু, ঠিক আছে? এইবার আমি কি বলছি, তুমি যদি আরেকটা লিখে দাও কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু আলাদা কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমার যদি বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম সমন্বিত শুক্রাণু আসে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের শুক্রাণু, তাই তো? এগুলো কি শুক্রাণু, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে ধরো এক্স ক্রোমোজোম সমন্বিত আমাদের শুক্রাণু গিয়ে আমাদের ডিম্বাণুর সাথে মিলিত হলো, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে আমাদের 22A যোগ 22A, অর্থাৎ তৈরি কি হচ্ছে, তৈরি হচ্ছে আমাদের 44A প্লাস এক্স এর সাথে এক্স যোগ হলে তাহলে কি হবে? এক্স এক্স, অর্থাৎ কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে আমাদের মেয়ে। আর এটাই যদি আমাদের কি হয়, এটাই যদি আমাদের 22A প্লাস ওয়াই এর সাথে 22A প্লাস এক্স যুক্ত হয়, তাহলে কি হবে? তাহলে দেখো আমাদের আসছে 22A প্লাস 22 এর মানে 44A প্লাস আমাদের এক্স ওয়াই, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের ছেলে বা পুত্র সন্তান জন্ম লাভ করবে। তাহলে এখানে ছেলে বা মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 50-50%। তাহলে ছেলে ইস টু মেয়ে এখানে কত? 1:1। তাহলে ছেলে হওয়ার পার্সেন্টেজ কত? সেই পার্সেন্টেজ হচ্ছে 50%। মেয়ে হওয়ার পার্সেন্টেজ কত? সেই পার্সেন্টেজ হচ্ছে 50%। খুব ভালো একটা কোয়েশ্চেন দিয়েছিল 2015 সালের মাধ্যমিকে, যে এক দম্পতি 6বার তার পুত্র সন্তান হয়েছে। এতবার বলেনি, দুবার বলেছিল বোধহয়, ঠিক আছে? তো দুবার তার পুত্র সন্তান হয়েছে, তৃতীয়বারের বার কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কত? তা আমাকে একটা কথা বলো, এটা তো একবারের ইনসিডেন্ট, তাহলে প্রথমবার আমাদের যখন ছেলে হচ্ছিল তখন আমার সম্ভাবনা ছিল 50% ছেলে হওয়ার, 50% মেয়ে হওয়ার, হয়েছে ছেলে। দ্বিতীয়বারও 50% সম্ভাবনা ছিল ছেলে আর মেয়ে হওয়ার, হয়েছে ছেলে। তৃতীয়বারও যখন নতুন কেউ আসবে তখনও তার 50-50% চান্স থাকবে, চান্স কমে যাবে না, কারণ সেটা নতুন একটা ইভেন্ট, নতুন কোনো শুক্রাণু নতুন কোনো ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, নতুন ভাবে আমাদের কিন্তু নিষেক সম্পন্ন হচ্ছে। এই পদ্ধতিকে কি বলবো আমি? নিষেক পদ্ধতি বলবো। তাহলে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমাদের নতুন নতুন, তাহলে প্রত্যেকবার যখন কেউ নতুন করে সন্তান সন্ততি নিতে যাবে তখন তার কিন্তু 50% ছেলে হওয়ার চান্স, 50% মেয়ে হওয়ার চান্স, তাই তো? তাহলে 5বার হোক 500বার হোক, তাহলেও কিন্তু 501তম বারে 50%-50%ই চান্স হতে পারতো। বোঝা গেছে? তাহলে আশা করি এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণ এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে ব্যাপার। তাহলে আমি এখান থেকে কি বুঝতে পারলাম, যে এই ক্ষেত্রে সন্তান সন্ততির লিঙ্গ নির্ধারণে কিন্তু কার ভূমিকা আছে? বাবার ভূমিকা আছে, কারণ সে কিন্তু হেটারোজাইগোটিক, ঠিক আছে? মানে সরি হেটারোগ্যামেটিক, ঠিক আছে? হেটারোগ্যামেটিক জীব, কারণ সে দু রকমের গ্যামেট তৈরি করতে পারে। কিন্তু মাতা কিন্তু আমাদের হোমোগ্যামেটিক, অর্থাৎ সে কিন্তু এক রকমেরই গ্যামেট তৈরি করতে পারে, ঠিক আছে?
আচ্ছা, এখানে দেখো লেখা আছে, তোমাদের পরীক্ষায় যদি কখনো দেয় যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা কি, অথবা এরকম প্রশ্ন দেয় যে এখন মানে এখন অনেকটা ঠিক হয়ে গেছে, বাট একটা সময় আগে অব্দি ফিমেল ফিটিসাইড হতো, যেখানে কি হতো, যেখানে লোকে কন্যা ভ্রূণ নষ্ট করে দিত, কারণ তারা কন্যা সন্তান নিতে চাইতো না। এটা অনেক আগেকার দিনের কুসংস্কার ছিল, ঠিক আছে। তাহলে সেই সময় কি হতো, কন্যা সন্তান জন্ম নেবে অনেকে কিন্তু মহিলাকে দোষারোপ করতো, কিন্তু আদৌ কি মহিলাদের কোনো হাত রয়েছে এর মধ্যে? নেই। কার হাত রয়েছে? পুরুষের হাত রয়েছে, কারণ তার কাছে এক্স আর ওয়াই রয়েছে। ওয়াই গেলে তবেই ছেলে হবে। ওয়াই হচ্ছে ছেলে তৈরি করা চাবিকাঠি। তাহলে ওয়াই যদি যায় তাহলেই কিন্তু পুত্র সন্তান জন্মাবে, ঠিক আছে। আচ্ছা, এই এক্স যাবে না ওয়াই যাবে সেটাও কি কারোর কন্ট্রোলে আছে? সেটাও কন্ট্রোলে নেই। এটা একটা র্যান্ডম ইভেন্ট, কোনটা যাবে সেটা কিন্তু আমার কন্ট্রোলে নেই, ঠিক আছে। তাহলে কাউকেই কিন্তু সত্যি কথা দোষারোপ করতে পারবো না, কিন্তু তবুও যদি আমি বলি যে এটা কার জন্য হতে পারে, তাহলে সেটা কিন্তু আমাদের পিতার জন্য হতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটাই এখানে গুছিয়ে লেখা আছে, তোমরা এইভাবে লিখবে, তাহলে পরীক্ষায় ফুল মার্কস পাবে, ঠিক আছে। এটা আমি রিড করলাম না, কারণ আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। এবার বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি। দেখো, ক্রিস ক্রস উত্তরাধিকার কিছুই না। ধরো বাবার থেকে ছেলের কাছে কোনো বৈশিষ্ট্য গেল, তাহলে এরকম ভাবে নামলো বৈশিষ্ট্য, তখন আমরা তাকে বলি নর্মাল ভার্টিক্যাল আমাদের ইনহেরিটেন্স। কি বললাম? বাবার থেকে ছেলের কাছে গেল, তাহলে কি বলবো? এরকম একটা তীর চিহ্ন দেবো, তাহলে কি বলবো? নর্মাল ভার্টিক্যাল ইনহেরিটেন্স। এরকম ভাবে সবসময় আমরা কি বলি? ভার্টিক্যাল। এটাকে বলি হরিজন্টাল। আর ক্রিস ক্রস কখন বলি? যখন এরকম হয়ে যায়, ঠিক আছে। তাহলে যদি বাবার থেকে মেয়ের কাছে কোনো বৈশিষ্ট্য যায়, অথবা মায়ের থেকে ছেলের কাছে কোনো বৈশিষ্ট্য যায়, অথবা এরকম ভাবো, মায়ের থেকে ছেলের কাছে গেল, ছেলের থেকে আবার তার মেয়ের কাছে গেল, তাহলে এটা কি, এটা একটা এরকম ক্রস হয়ে যাচ্ছে না? তাহলে তখন তাকে আমরা বলি ক্রিস ক্রস উত্তরাধিকার, ঠিক আছে। একইভাবে ধরো বাবার থেকে মেয়ের কাছে কোনো বৈশিষ্ট্য গেল, মেয়ের থেকে আবার তার যে ছেলে তার কাছে বৈশিষ্ট্য গেল, তাহলেও দেখো একটা ক্রিস ক্রস তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা তখন বলি কি? ক্রিস ক্রস উত্তরাধিকার, ঠিক আছে। তো এটা কি জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের বিভিন্ন যে সেক্স লিঙ্কড যে ডিজিজেস রয়েছে, যেটা আমরা এরপরেই জিনগত রোগে পড়বো, তখন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে। যেমন ধরো, আমি একটা কথা বলছি, ধরো তোমার কাছে এরকম, এটা প্রথম জোড়া ক্রোমোজোম, আমাদের কি সব ক্রোমোজোম জোড়া জোড়া থাকে, মোট আমাদের 23 জোড়া ক্রোমোজোম। এটা 1 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, এটা 3 নম্বর ক্রোমোজোম, এটা 2 নম্বর ক্রোমোজোম, এটা 3 নম্বর ক্রোমোজোম, এরকম চলতে চলতে লাস্টে আমাদের গিয়ে থাকে কি? এক জোড়া সেক্স ক্রোমোজোম, তাই তো? তাহলে এরকম ভাবে আমাদের 22 জোড়া অটোজোম থাকে, আর লাস্টে 23তম যে জোড়াটা আছে ওটা আমাদের কি? সেক্স ক্রোমোজোম, তাই তো? তাহলে ধরো যে এটা একটা পুরুষের জন্য, তাহলে কি হবে? সরি, এটা একটা ধরো মেয়েদের জন্য, ঠিক আছে। তাহলে এটা ধরো আমাদের একটা মহিলার জন্য, তাহলে এটাও এক্স, এটাও এক্স। তাহলে যখন এ কাউকে তার ক্রোমোজোম দেবে, তাই তো, তাহলে তখন কি হবে? এখান থেকে এই ক্রোমোজোমটা যেতে পারে, এই ক্রোমোজোমও যেতে পারে, এই ক্রোমোজোমও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে। সে যদি পুত্র সন্তান জন্ম দেয় তাহলেও তার কাছ থেকে এক্স ক্রোমোজোম যাবে, অর্থাৎ এটাও যেতে পারে, এটাও যেতে পারে। সে যদি কন্যা সন্তান জন্ম দেয় তাহলেও সে এক্সই দিতে পারবে, তাহলে এটাই যাবে বা এটাই যাবে। তাই তো গল্প হচ্ছে। স্ত্রী লোক এক রকমেরই গ্যামেট তৈরি করতে পারে, তাহলে এর কাছে তো দুটোই এক্স ক্রোমোজোম রয়েছে, তাহলে যে কোনো একটা এক্স ক্রোমোজোম দিতে পারবে, ওয়াই ক্রোমোজোম তো নেই, দিতে পারবে না। তাহলে সে পুত্র সন্তান জন্ম লাভ করুক তাহলেও এক্স ক্রোমোজোম দিচ্ছে, কন্যা সন্তান জন্ম দিক তাহলেও কিন্তু সে এক্স ক্রোমোজোম দিচ্ছে। অর্থাৎ পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়ার পিছনে কিন্তু স্ত্রীদের কোনো হাত নেই, তারা শুধু একটা করে এক্স ক্রোমোজোম দিচ্ছে। সে পুত্র হবে না আমাদের কন্যা হবে, সেটা কিন্তু বাবার কাছ থেকে আসা শুক্রাণুর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এইবার চলে আসি আমি আমাদের পুরুষদের গল্পে। তাহলে পুরুষদের কাছে কি থাকবে? পুরুষদের কাছে দু রকমের ক্রোমোজোম থাকবে। এখানে থাকবে একটা এক্স ক্রোমোজোম, আর একটা থাকবে তার কাছে ওয়াই ক্রোমোজোম। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা ওয়াই ক্রোমোজোম। এবার একটা কথা ভেবে বলো, যদি এই যে ব্যক্তিটা আছে, যে একজন পুরুষ, সেই পুরুষের একটা পুত্র সন্তান হতে যাচ্ছে, তাহলে পুত্র সন্তান কখন হবে? যখন সে নিশ্চয়ই ওয়াই ক্রোমোজোমটাকে দিয়েছে, সে কিন্তু তখন এক্স ক্রোমোজোমকে দেবে না। এই পুরুষের যদি একটা কন্যা সন্তান হয়, অর্থাৎ মেয়ে হতে যাচ্ছে, তাহলে সে নিশ্চয়ই এক্স ক্রোমোজোম দিয়েছে, কারণ মা তো এক্স দিচ্ছেই, তাহলে নিশ্চয়ই এই পুরুষকেও কিন্তু আমাকে কি দিতে হবে? এই বাবাকেও কি দিতে হবে? এক্স ক্রোমোজোমই দিতে হবে। তাহলে পুরুষের ক্ষেত্রে কিন্তু এক্স ক্রোমোজোমটা তখনই যাবে যখন তার কন্যা সন্তান হতে চলেছে, আর ওয়াই ক্রোমোজোম তখনই যাবে যখন তার পুত্র সন্তান হতে চলেছে। কারণ সে কোন ক্রোমোজোমটা পাঠাচ্ছে, কোন মানে অ্যাকচুয়ালি সে তো শুক্রাণু তৈরি করছে কোটি কোটি, তার মধ্যে থেকে আমি বলছি যে শুক্রাণুটা গিয়ে মিলিত হচ্ছে ডিম্বাণু, তার সাপেক্ষে আমি বলছি। তাহলে সেই শুক্রাণুটা আমাদের এক্স হবে না ওয়াই হবে, সেই শুক্রাণুটা আমাদের কিন্তু ডিপেন্ড আমি এখান থেকে বলতে পারবো যে এক্স যাবে আমাদের কন্যা সন্তান তৈরি করতে, আর ওয়াই যাবে পুত্র সন্তান তৈরি করতে। তাহলে ধরো কোনো বাবার এক্স লিঙ্ক ডিজিজ রয়েছে, যেটা আমি এক্স লিখছি, এটা একটা বর্ণান্ধতার রোগ। তাহলে এক্স ওয়াই সি, এটা আমি বললাম, এটা কি এই যে আমাদের সি লিখেছি না, তার মানে তার যে এক্স ক্রোমোজোমটা আছে তার মাথায় সি লেখা আছে, মানে এইটা না বর্ণান্ধতার জন্য দায়ী জিন, ঠিক আছে। তো বাবা বর্ণান্ধ, এবার মা হচ্ছে সুস্থ স্বাভাবিক এক্স এক্স। এবার কি হচ্ছে দেখো, এইবার ধরো তাদের কন্যা সন্তান হলো, তাহলে কন্যা সন্তান হলে নিশ্চয়ই মায়ের কাছ থেকে এক্স তো এসছে, আর বাবার কাছ থেকে ওয়াই আসবে না এক্স সি আসবে? নিশ্চয়ই এক্স ক্রোমোজোমটা এসে তাই কন্যা হয়েছে, তাহলে বাবার কাছ থেকে কিন্তু এক্স সি আসছে। কি আসছে? এক্স সি আসছে। তাহলে এই যে বাবার থেকে কন্যার কাছে একটা বৈশিষ্ট্য গেল, এই যে
একটা এরকম সম্পর্ক দাঁড়ালো, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ক্রিস ক্রস উত্তরাধিকার। আর এখানে এর প্রয়োজনই এটা যে এইখান থেকে দেখো এই যে এক্সি আমাদের রোগাক্রান্ত একটা আমাদের ক্রোমোজোম ছিল, সেইটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, তো এটাকে আমি খুব ডিটেলস আলোচনা এখন করবো না, কারণ এইটা এখন স্বাভাবিক হবে না বাহক হবে না এ আক্রান্ত হবে, সেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি না যে এটা প্রচ্ছন্ন তাই জন্য এটা এই হবে বা ওই হবে, সেগুলো আমি এখন বলছি না। ঠিক আছে, তাতে তোমরা কনফিউজ হয়ে যাবে। তো আপাতত জাস্ট এটুকু বোঝো যে আমি যেটা বোঝালাম এরকম, বাবার থেকে মেয়ের কাছে কোনো বৈশিষ্ট্য আসছে, মেয়ের থেকে আবার তার ছেলের কাছে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ বাবার থেকে ঘুরে ফিরে কিন্তু নাতির কাছে আবার বৈশিষ্ট্য আসছে, অথবা মায়ের থেকে ছেলের কাছে আসলো, ছেলের থেকে আবার তার মেয়ের কাছে গেল। তাহলে এগুলো যখন এরকম বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে তখন আমরা তাকে বলি ক্রিস ক্রস ইনহেরিটেন্স। যখন বাবার থেকে ছেলের কাছে আসছে তখন ভার্টিক্যাল ইনহেরিটেন্স, মায়ের থেকে মেয়ের কাছে আসছে তাহলে ভার্টিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, এইটা আমরা মাথায় রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্রিস ক্রস বুঝে গেলাম, পরীক্ষায় কি লিখতে হবে নোটস দেখে পড়ে নেবে। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের কনসেপ্ট যমজ, যেটা তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং লাগবে। এবার যমজ কি করে হতে পারে? ঠিক আছে, তোমরা দেখেছো যে অনেকের কি হয় একসাথে দুটো বেবি হয়, তাই তো? এবার তারা কখনো কখনো দেখবে যে একদমই একই দেখতে হয়, কখনো কখনো একটু আলাদা দেখতে হয়। জেনারেলি দেখবে যাদেরকে একদম একই দেখতে হয় তারা দেখবে একই জেন্ডারের হয়, মানে একই মানে ছেলে হয় নয় মেয়ে হয়, দুজনেই। ঠিক আছে, আমার একটা বান্ধবী ছিল যাকে আর তার দিদিকে একই দেখতে হয়। এবার তো তারা আইডেন্টিক্যাল টুইন্স, তাদেরকে বলে আইডেন্টিক্যাল টুইন্স, অর্থাৎ তাদেরকে একই রকম দেখতে, আইডেন্টিক্যাল মানে একই রকম। ঠিক আছে, তো রাস্তায় দেখা হয়েছে, তারা দুজন একসাথে আসছে, আমি পাজল হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে কাকে আমি হাই হ্যালো করবো। তো আমি একজনকে করতে যাচ্ছি, পিছন থেকে আরেকজন এসে বলছে আরে ও না আমি। ঠিক আছে, তো এটা আমি নিজে ফেস করেছি। তো যাদেরকে এরকম একই রকম দেখতে হয় তারা কি, তারা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স। আর কিছু টুইন আছে দেখবে তারা জমজ হলো, তাদেরকে কিন্তু দেখতে একই রকম না। এরকম আমার একটা বন্ধু আছে, আমার একটা বন্ধু আছে যে ছেলে, আর তার একটা বোন আছে সে মেয়ে, তারা জমজ বাট তারা কিন্তু ছেলে মেয়ে, এবং তারা কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে না। ঠিক আছে, তো আমার এরকম দু রকমেরই আমাদের বন্ধু রয়েছে। ঠিক আছে, আমার একটা বন্ধু আছে যারা দুজনেই মেয়ে, তাদেরকে পুরোই একই দেখতে, তারা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স। আবার আমার আর একটা বন্ধু আছে যে মানে সেই আমার বন্ধু, সে হচ্ছে ছেলে, তার বোন আছে, কিন্তু তারা কিন্তু নন আইডেন্টিক্যাল টুইন্স। এবার এই আইডেন্টিক্যাল টুইন্স আর নন আইডেন্টিক্যাল টুইন্স কেন হয়, এবং তাছাড়া আমি যেটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম ওটাকে বলে কনজুগেটেড টুইন্স, এগুলো কেন হয়। আবার এটাও আমি বলছি যে যমজে কি হতে হবে, মানে দুটোই হতে হবে নাকি তিনটেও হতে পারে, যাদেরকে ট্রিপলেটস বলা হয়। ঠিক আছে, তো এগুলো আমরা বুঝবো। দেখো কি হতে পারে, আমি অনেক আগে বলেছিলাম যে আমাদের কিন্তু শুক্রাণু কোটি কোটি আসে, বীর্যের মাধ্যমে অনেক শুক্রাণু কিন্তু চলে আসে, তো কোটি কোটি শুক্রাণু অ্যাভেলেবেল আছে। ডিম্বাণু একটাই অ্যাভেলেবেল থাকে, একটা মহিলা তার পুরো রজচক্রের মধ্যে একটা করে ডিম্বাণু তৈরি করে, তাহলে ডিম্বাণু একটা আছে, ডিম্বাণুর বাইরে শুক্রাণু তো কোটি কোটি আসছে। তাহলে ধরো যদি কোটি কোটি ডিম্বাণু তৈরি হতে পারতো, ইমাজিনারি কনসেপ্ট একটা, যদি কোটি কোটি ডিম্বাণু তৈরি হতে পারতো তাহলে কোটি কোটি শুক্রাণু আছে, কোটি কোটি তাহলে জাইগোট তৈরি হতে পারতো, কোটি কোটি বাচ্চা হতে পারতো। ইমাজিনারি কনসেপ্ট জাস্ট, ঠিক আছে, হাইপোথেটিক্যালি বলছি। কিন্তু যেহেতু একটা ডিম্বাণু থাকে, তাহলে কোটি কোটি শুক্রাণুর মধ্যে একটা লাকি স্পার্ম এসে তার সাথে মিলিত হতে পারবে, এবং তার থেকে একটা জাইগোট তৈরি হবে, তার থেকে একটা তাহলে আমাদের কিন্তু পরবর্তীকালে শিশু তৈরি হবে। কিন্তু আমি যদি বলি যে কোনো কারণে দুটো ডিম্বাণু তৈরি হয়ে গেছে, তাহলে কোটি কোটি তো শুক্রাণু আছেই, তাহলে দুটো লাকি স্পার্ম এদেরকে ফার্টিলাইজ করতে পারবে। তাহলে একটা লাকি স্পার্ম একে ফার্টিলাইজ করলো আর একটা লাকি স্পার্ম একে ফার্টিলাইজ করলো, তাহলে এর থেকে একটা জাইগোট তৈরি হলো, তার থেকে একটা বেবি হলো, এর থেকে আর একটা জাইগোট তৈরি হলো, তার থেকে আর একটা বেবি হলো, তাহলে কি হয়ে গেল, যমজ তৈরি হয়ে গেল। এবার আমাকে একটা কথা বলো, আমি যে প্রথম কন্ডিশনটা দেখালাম, প্রথম কন্ডিশনটা আমাদের কি, প্রথম কন্ডিশনটা হচ্ছে আমাদের নর্মাল কন্ডিশন, যেখানে কি হয় একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, সেক্ষেত্রে একটা জাইগোট তৈরি হয়, একটা বেবি হয়। কিন্তু যদি কোনো কারণে আমাদের দুটো ডিম্বাণু যে স্ত্রী আছে তার শরীরে তৈরি হয়ে থাকে, এবং কোটি কোটি শুক্রাণু তো আসছেই, তার থেকে তাহলে দুটো শুক্রাণু তো পেয়েই যাবো, তাহলে দুটো শুক্রাণু দুটো ডিম্বাণুকে যদি ফার্টিলাইজ করে দেয় তাহলে দুটো জাইগোট পাবো, আর দুটো জাইগোট যদি আমি পেয়ে যাই তাহলে দুটো বেবি হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে দুজন বেবি হচ্ছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো যমজ বা টুইন্স। কিন্তু একটা কথা বলো, এই শুক্রাণুটা আমাদের ওয়াই ক্রোমোজোম সমন্বিত হতে পারে, এই শুক্রাণুটা আমাদের এক্স ক্রোমোজোম সমন্বিত হতে পারে, আবার এটাও হতে পারে যে এটাও ওয়াই ক্রোমোজোম এটাও এক্স ক্রোমোজোম, যে কোনো রকম কম্বিনেশনের হতে পারে। তার মানে এই যে আমার পসিবিলিটিটা আমি বললাম যে দুটো ডিম্বাণু, দেখো ডিম্বাণু তো সবসময় এক্স ক্রোমোজোম সমন্বিতই হবে, তাহলে ডিম্বাণু তো এক্সই রয়েছে, শুক্রাণু আমাদের এক্স ক্রোমোজোম দুটোকে ফার্টিলাইজ করতে পারে, যে এটাও এক্স এটাও এক্স, কি কি হতে পারে দেখো ভেবে দেখো, আমি ভালো করে বুঝিয়ে বলছি। ধরো দুটো শুক্রাণু দুটো ডিম্বাণু, ডিম্বাণু তো আমাদের এক্স এক্সই হবে, দুটো শুক্রাণু আমাদের দুটো ডিম্বাণুকে ফার্টিলাইজ করলো, তাই তো, এক একটা শুক্রাণু এক একটা ডিম্বাণুকে ফার্টিলাইজ করছে, তাহলে এই শুক্রাণু একে ফার্টিলাইজ করলো, এই শুক্রাণুটাও আমাদের ওয়াই ক্রোমোজোম সমন্বিত ছিল, এই যে শুক্রাণুটা আসলো সেই শুক্রাণুটাও আমাদের ওয়াই ক্রোমোজোম সমন্বিত ছিল, তাহলে আমাদের দুটোই ছেলে হয়ে যেতে পারে, এটা পসিবিলিটি। আবার এরকমও তো হতে পারে যে এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ক্ষেত্রেও আমাদের যে শুক্রাণুটা আসছে এটা এক্স ক্রোমোজোম ওয়ালা, আর এই শুক্রাণুটা আমাদের ওয়াই ক্রোমোজোম ওয়ালা, তাহলে একটা ছেলে একটা মেয়ে হয়ে যাবে। তাহলে এই যে কেসটা আমি বললাম যেখানে দুটো ডিম্বাণু তৈরি হয়ে যাচ্ছে, এই দুটো ডিম্বাণু তৈরি হওয়ার কেসটার ক্ষেত্রে কিন্তু যে টুইন তৈরি হচ্ছে, যে যমজ তৈরি হচ্ছে, সেই যমজ কিন্তু ছেলে মেয়ে
এই দু রকমের হতে পারে, আবার একইও হতে পারে, এমন না যে আমি আলাদা হবেই বলছি বা একই হবেই বলছি, ঠিক আছে? তাহলে এরা কিন্তু ছেলে মেয়েও হতে পারে, যাদের দেখবে যে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে তারা তাহলে 100% নন আইডেন্টিক্যাল টুইন্স, এদেরকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন্স। নন আইডেন্টিক্যাল টুইন্স, নন আইডেন্টিক্যাল মানে কি, তাদের মধ্যে কিন্তু সিমিলারিটি অনেক কম। কেন কম? কারণ দেখো এর জেনেটিক কম্বিনেশন আলাদা, এই শুক্রাণুর জেনেটিক কম্বিনেশন আলাদা, এই ডিম্বাণুর জেনেটিক কম্বিনেশন আলাদা, এই ডিম্বাণুর জেনেটিক কম্বিনেশন আলাদা, অর্থাৎ পুরো দুটো কিন্তু আলাদা আলাদা জাইগোট তৈরি হয়েছে, তাহলে তাদের দুজনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলাদা হবে, তাই তাদেরকে কিন্তু সম্পূর্ণ একই রকম দেখতে হয় না। ইভেন তাদের মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা যে শিশু হতে পারে তাদের মধ্যেই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখতে হয়, ঠিক আছে? তাদের মধ্যে কিন্তু এমন কিছু আহামরি সিমিলারিটি থাকে না, যেটুকু নর্মাল দুটো ভাই বোনের মধ্যে সিমিলারিটি হতে পারে সেরকমই সিমিলারিটি থাকে। তাহলে এদেরকে তখন বলে নন আইডেন্টিক্যাল টুইন। যখন কি হয়, যখন দুটো ডিম্বাণু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোনো কারণে তিনটে ডিম্বাণু তৈরি হতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার, ঠিক আছে? আমি যতদূর জানি এখন অব্দি হয়নি, ঠিক আছে? তো এটা একটা কম্বিনেশন, আমি তোমাকে পসিবিলিটি বললাম, তাহলে এটা হলো নন আইডেন্টিক্যাল টুইন। আর কি হতে পারে, ধরো একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে গিয়ে যুক্ত হয়েছে, তাহলে একটা কি হবে, জাইগোট তৈরি হবে। এটা কি হলো, জাইগোট তৈরি হলো। এবার এই জাইগোট তো ধীরে ধীরে বিভাজিত হবে, বিভাজিত হওয়ার পর ধীরে ধীরে ভ্রূণ তৈরি করবে, তারপর ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হবে, তাই তো? তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই শুক্রাণু হ্যাপ্লয়েড এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড, সে একটা প্রথম আমাদের সেল তৈরি করছে যেটা ডিপ্লয়েড হচ্ছে, যেটা জাইগোট। সেই জাইগোট এবার কিন্তু ধীরে ধীরে বিভাজিত হয়ে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা জীব ধীরে ধীরে তৈরি করে বিকাশের মাধ্যমে, তাই তো? এবার আমি বলছি, এই জাইগোটটা যদি কোনো কারণে দুখণ্ড হয়ে যায়, আমি বলছি যে এই জাইগোটটা কোনো কারণে যদি দুখণ্ড হয়ে যায়, তাহলে তো আমার কাছে দুটো জাইগোট তৈরি হয়ে গেল। তাহলে আমার কাছে কি হলো, দুটো জাইগোট তৈরি হয়ে গেল। কিন্তু আমাকে একটা কথা বলো, ধরো এই যে স্পার্মটা এসেছিল সেই স্পার্মটা এক্স ক্রোমোজোমওয়ালা, আর এই যে ডিম্বাণু সেটা আমাদের তো এক্স ক্রোমোজোমওয়ালাই হবে, তাহলে এটা তো আমাদের এক্স এক্স সম্পন্ন জাইগোট ছিল। তাহলে এই যখন বিভাজন করে কোনোভাবে দুটো জাইগোট তৈরি করে ফেলবে, এর মধ্যে নিশ্চয়ই ওয়াই ক্রোমোজোম আসার কোনো বালাই নেই, তাহলে এটাও হবে এক্স এক্স। তার মানে এখানে কিন্তু হলে দুজনেই মেয়ে হবে। অথবা কথার কথা, যদি এইটা আমাদের ওয়াই ক্রোমোজোম সম্পন্ন হতো, এটা যদি আমাদের ওয়াই ক্রোমোজোম সম্পন্ন হতো, তাহলে জাইগোট আমাদের এক্স ওয়াই হতো, তাহলে যখন বিভাজন হলো তখনও এক্স ওয়াই হতো। তার মানে এই যে আমি কন্ডিশনটা বলছি, এদেরকে আমরা বলবো কি, এদেরকে আমরা বলবো আইডেন্টিক্যাল টুইন্স। এখানে কিছু একটা ভুতুরে কাণ্ড হচ্ছে, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে কি হবে, আইডেন্টিক্যাল টুইন্স, অর্থাৎ এরা কিন্তু আমাদের একই রকম হবে। এবং এদের দেখতেও কেন একই রকম হবে, কারণ ভাবো এই একটা জাইগোট ছিল যার মধ্যে এই শুক্রাণু এবং ডিম্বাণুর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মিলিত হয়ে এই জাইগোটটা তৈরি হয়েছিল, সেটাই দুখণ্ড হয়ে গেছে। অনেক সময় হয় না যে আমাদের মায়েরা যখন ওই আটার লেচি করে ময়দা মেখে, ঠিক আছে, মানে আটার লেচি করে ময়দা মেখে, ঠিক কেমন হয়ে গেল, মানে আটার লেচি করে, ঠিক আছে, রুটি করার আগে ওই লেচিগুলো করে না, তো অনেক সময় দেখা যায় কি একটু বড় লেচি হয়ে গেছে, ঠিক আছে, বড় গোল্লা হয়ে গেছে, তখন সেটাকে আবার ভাগ করে দুটো আলাদা আলাদা ভাগ করে দেয় এরকম, তাই তো? তাহলে এই জাইগোটটার মধ্যে কোনো কারণে দেখা গেলো এই জাইগোটটা নিজের একটা রেশিও ঠিক রাখতে পারছে না, এরকম অনেক রকম কারণ হতে পারে, যে কারণগুলোর উপর আজও বিজ্ঞানীরা কিন্তু স্টাডি করে যাচ্ছে, এখনো কিন্তু সেরকম পারফেক্ট কোনো রেজলিউশন আমরা পাইনি, ঠিক আছে? তো কোনো কারণে এই জাইগোটটা আমাদের দুখণ্ড হয়ে দুটো জাইগোট তৈরি করে ফেললো। তাহলে এটা তো এক্স ওয়াই বিশিষ্ট আমাদের জাইগোট ছিল, তাহলে যে নতুন জাইগোট তৈরি হবে তার মধ্যেও তো এক্স ওয়াই থাকবে, তাহলে এটাও যদি ছেলে হয় তাহলে এটাও ছেলে হবে। তাহলে আইডেন্টিক্যাল টুইন তারা কিন্তু সবসময় হয় দুজনেই ছেলে হবে, নয় দুজনেই মেয়ে হবে, ঠিক আছে? এবং তাদের কিন্তু বৈশিষ্ট্য অলমোস্ট সেম হবে, তাদেরকে কিন্তু ধরাই যায় না। যেমন আমি বুঝতেই পারতাম না যে আমি কাকে হাই হ্যালো করবো, কারণ তাদের দুজনকে কিন্তু পুরো একই দেখতে হতো, দুজনেই মেয়ে, আর তাদের দুজনেরই মানে বাহ্যিক বৈশিষ্ট্যই পুরোপুরি সেম, তাদের দেহ কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে? তো একদম সামান্য কিছু পার্থক্য থাকে, যে পার্থক্যগুলো ধীরে ধীরে যারা তাদের সারাউন্ডিং এ থাকে তারা দেখলে ধীরে ধীরে বুঝে যায়। এবার আমরা তো ধরো সবসময় তো আর দেখতে পাই না দুজনকে একসাথে, তো আমরা অত সহজে কিন্তু লক্ষ্য করতে পারি না, তাই হঠাৎ করে যখন রাস্তায় আমরা দেখতে পাই তখন কিন্তু আমরা দুজন আইডেন্টিক্যাল টুইন্স এর মধ্যে সেগ্রিগেট করতে পারি না যে কোনটা আমাদের ফার্স্ট পার্সন, কোনটা আমাদের সেকেন্ড পার্সন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল টুইন্স এর গল্প। আইডেন্টিক্যাল টুইন্স তাহলে কি হয়, একটা শুক্রাণু একটা ডিম্বাণুই মিলিত হচ্ছে সাধারণ পদ্ধতিতে, কিন্তু জাইগোটটা যে আমাদের যখন পরিণত হতে যাবে তার আগে জাইগোটটা আবার দুটো জাইগোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানকার গল্প। ক্লিয়ার হলো? ইন্টারেস্টিং লাগছে? এবার আমি তোমাদেরকে বলছি যে এটা হচ্ছে, দেখো এটা নিট 2025-এর প্রশ্ন, ঠিক আছে? এনসিইআরটির প্র্যাকটিস কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা ছিল ইনডাইরেক্টলি, বাট এনসিইআরটি থিওরির মধ্যে ডিরেক্টলি ছিল না, তো অনেক স্টুডেন্টরা এটা ছেড়ে এসেছে যারা ক্লাস 12-এর পর নিট দিচ্ছে, বাট তোমরাও এটা করতে পারবে। আমি বাংলা বলছি, তোমরা একটু শোনো। বলছে টুইনস আর বর্ন ইন আ ফ্যামিলি দ্যাট লিভস নেক্সট ডোর টু ইউ। তোমার বাড়ির পাশে কোনো একটা বাড়িতে একটা টুইন তৈরি হয়েছে, অর্থাৎ যমজ বাচ্চা হয়েছে। বলছে টুইনস আর আ বয় অ্যান্ড আ গার্ল, একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে। তাহলে তুমি আমাকে বলো, আইডেন্টিক্যাল টুইনস হলে হবে? হবে না। নন আইডেন্টিক্যাল টুইনস হলে হবে, মানে দুটো ডিম্বাণু তৈরি হয়ে গেছিল, দুটো শুক্রাণু ফার্টিলাইজ হয়ে গেছিল।
মানে ফার্টিলাইজ করলো তাদেরকে, সেটা হবে তো হবে। তাহলে তাদেরকে বলা হয় তখন কি ফ্র্যাটার্নাল টুইন্স, আমি বলবো একটু পরে। তাহলে এই যে আমি কন্ডিশনটা বলছিলাম যে দুটো ডিম্বাণু দুটো শুক্রাণু, তাদেরকে বলা হয় ফ্র্যাটার্নাল টুইন্স। তাহলে এইটা হয়ে যাবে আমাদের তখন উত্তর। এটা 2025 সালে নিটের প্রশ্ন ছিল, ঠিক আছে? এতটা ইজি। জাস্ট তোমাদের হয়তো এখন অনেকে ইংরেজি দেখে ভয় লাগছে, এটা তো বাংলায় তোমরা চাইলে পেতে পারবে, ঠিক আছে? আর তোমরা যখন পড়বে তখন তোমাদের ইংরেজির মানেটা বুঝতে পারবে। বাট আমি কনসেপ্টটা তোমাদেরকে বোঝাতে চাইলাম যে যদি তোমাকে বলে যে একজন ছেলে একজন মেয়ে, তাহলে 100% কিন্তু সে নন আইডেন্টিক্যাল হবে। যদি তোমাকে বলে যে দুজনই মেয়ে, তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না, হয়তো দুটো স্পামই আমাদের এক্স এক্সেস ছিল। কথাটা ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই জিনিসটা আমি ওখানে লিখেছিলাম, তোমাদের বইতেও একটু হালকা করে লেখা আছে, সমজমজ বা আমাদের কি মোনোজাইগোটিক। মোনোজাইগোটিক মানে কি একটা জাইগোট থাকছে, তার মানে কি একটা ডিম্বাণু একটা শুক্রাণু। তাহলে সেটা কি হবে, ওই একটা জাইগোট আমাদের দুটো জাইগোটে ভাগ হয়ে যাবে পরবর্তীকালে। অর্থাৎ এরা কি করবে, এরা কিন্তু আমাদের একই রকম দেখতে আইডেন্টিক্যাল টুইন তৈরি করবে। তাহলে এরা কি তৈরি করবে, এরা কিন্তু আমাদের আইডেন্টিক্যাল টুইন তৈরি করবে। এরা কি করবে, এরা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল টুইন্স তৈরি করবে। ঠিক আছে, তাহলে একটি মাত্র ডিম্বাণু একটি মাত্র শুক্রাণু দ্বারা নিষিক্ত হয়ে জাইগোট গঠনের পর সেই জাইগোটটা বিভাজিত হয়ে দুটো আলাদা ভ্রূণে কিন্তু পরিণত হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মোনোজাইগোটিক। ওই যে জাইগোটটা বিভাজিত হচ্ছে হয়ে সে আমাদের দুটো ভ্রূণ তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদেরকে বলছে ভিন্ন যমজ বা ডাইজাইগোটিক। তাহলে ডাইজাইগোটিক কোনটা, যে আমাদের কি এই একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু গেল, সেইটা মিলে একটা জাইগোট তৈরি করলো, আর একটা ডিম্বাণুর সাথে আর একটা শুক্রাণু মিলিত হলো, তাহলে আর একটা জাইগোট তৈরি করলো। তাহলে জাইগোটটাই কিন্তু আমাদের দুটো হয়ে গেছিল। ঠিক আছে, এখানে আমাদের এই কথাটা ভালো করে, এখানে জাইগোটের জায়গায় ভ্রূণ লিখলে এটা ভালো হবে। ঠিক আছে, যে তারা কিন্তু আমাদের বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা ভ্রূণ তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে তাদেরকে কি বলা হয়, ডাইজাইগোটিক বা ফ্র্যাটার্নাল টুইন্স। আশা করি এই জিনিসগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার তোমরা যেটা দেখেছিলে কমিউনিটি পোস্টে, সেটা আমরা একটু বোঝাই। এটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল টুইন্স। দেখো এদের মধ্যে সিমিলারিটি অলমোস্ট সব সেম। দেখো চোখের কালার সেম, চুলের ধরন সেম, হাসিটাও প্রায় সেম, দুজনেই দেখো সমস্ত কিছু সেম। তুমি চিনতে পারছো সহজে? পারছো না? এরা কি আইডেন্টিক্যাল টুইন্স। আর আইডেন্টিক্যাল টুইন্স জন্য এরা দুজনের কিন্তু এদের জেন্ডারটাও একই হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, তারপর দেখো এই যে এই কন্ডিশনটা। এবার আমি জানি তোমরা হয়তো সবাই এই জিনিসগুলোকে দেখোনি, বাট আমাদের গ্রাম সাইডে আগেকার দিনে, এখন আসে না, বাট আগেকার দিনে আমরা যখন মেলাতে যেতাম তখন এরকম জারের মধ্যে করে ছোট ছোট বাচ্চা নিয়ে আসতো, যে বাচ্চাগুলো এরকম কন্ডিশনে থাকতো। এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় কনজুগেটেড টুইন্স। এদেরকে বলা হয় কনজুগেটেড টুইন্স। কনজুগেটেড মানে কি জোড়া লাগা, এরা জোড়া লেগে থাকে এরকম। আনফর্চুনেটলি এরকম কেসের বেশিরভাগ বাচ্চা কিন্তু বাঁচতে পারে না, তারা মারা যায়। সেক্ষেত্রে বেশিরভাগ বাচ্চাকে কি করতো, এরকম মেলাতে যারা নিয়ে আসতো, হয়তো এটা অবৈধ, আমি সম্ভবত যদি ভুল না হয়ে থাকি, তো এখন তাই জন্য বন্ধ হয়ে গেছে। তো আগে গ্রামের দিককার মেলাতে কি হতো, তারা এরকম বিভিন্ন জারের মধ্যে বিভিন্ন কেমিক্যালের মধ্যে ওই বাচ্চাগুলোকে নিয়ে আসতো, কারণ সেই বাচ্চাগুলো মারাই যাবে আলটিমেটলি। ঠিক আছে, বা অনেকে হয়তো মারাও যাচ্ছে, তো তাদেরকে ওরকম ওই জারের মধ্যে কেমিক্যালের মধ্যে নিয়ে এসে মেলায় মানে সবাই টিকিট দিয়ে তাদেরকে দেখতে নিয়ে আসতো। এবার সবার মধ্যে একটা কুসংস্কার আছে। আমিও ছোটবেলায় জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি করে হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। তখন আমাকে বলেছিল যে এরা হচ্ছে দেব সন্তান, এই ওই হেনাতান, এরকম অনেক রকম কুসংস্কার ছড়ানো আছে। ঠিক আছে, অনেকে তাদের সামনে গিয়ে তাদেরকে নমস্কার করে, বাট এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা পার্টিকুলার আনফর্চুনেট ইনসিডেন্ট। কিরকম, আমি তোমাকে বলছিলাম যে আমাদের আইডেন্টিক্যাল টুইন্সের কথা, তাই তো? যেখানে কি হচ্ছিল, একটা শুক্রাণু যাচ্ছিল, একটা ডিম্বাণু মিলিত হচ্ছিল। সে কি করছিল, সে একটা জাইগোট তৈরি করছিল। সেই জাইগোটটা আমি বললাম যে বিভাজিত হয়ে দুটো আলাদা আলাদা আমাদের কিন্তু ভ্রূণ তৈরি করলো, অর্থাৎ দুটো আমাদের কিন্তু আলাদা আমি বাচ্চা পাবো, তাই তো? কোনো কারণে, দেখো এই যে এটা কোনো কারণে বলছি, এই কারণটা এক্সাক্ট আজও বিজ্ঞানীরা কিন্তু এর উপর রিসার্চ করছে, এর উপর স্টাডিজ করছে। হয়তো আমার থেকে আরো বেশি যে নলেজেবল পার্সন, সে হয়তো কিছু রিজন বলতে পারবে, বাট এখনো কিন্তু অতটাও ক্লিয়ার কাট কোনো রিজন আমরা কিন্তু পাইনি, কারণ এগুলো কিছুটা র্যান্ডম আমরা বলতে পারি। ঠিক আছে, এর উপর সায়েন্টিস্টরা আজও কিন্তু রিসার্চ চালিয়ে যাচ্ছে। কোনো কারণে এই যে জাইগোটটা ছিল না, সেটা ভ্রূণ ডেভেলপমেন্ট করার সময় কি হচ্ছে, ও দুই ভাগে ভাগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু পুরো ভাগ হতে পারলো না, তখনই কিন্তু সে পরিণত হয়ে গেল। আমার কথাটা ক্লিয়ার হলো? এই জাইগোটটা আমাদের ভাগ হওয়ার চেষ্টা করছিল, হলে যদি হয়ে যেত সাকসেসফুলি, তাহলে দুটো আমাদের কি হতো, আইডেন্টিক্যাল টুইন্স হতে পারতো। কিন্তু এ ভাগ হতে 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 মাঝপথে এসে থেমে গেল এবং সে কিন্তু পরিণত হয়ে গেল। তাহলে কি হবে, ধরো এখানে ধীরে ধীরে এবারে মাথা হয়ে গেছে, ওর মাথা হয়ে গেছে, এখান থেকে পা হয়ে গেছে, ওর পা হয়ে গেছে, এখান থেকে হাত হয়ে গেছে, ওর হাত হয়ে গেছে, এখান থেকে হাত হয়ে গেছে, হাত হয়ে গেছে, কিন্তু তারা মাঝখান থেকে এরকম জোড়া লাগা, ব্যাস তাহলেই কি হয়ে যাচ্ছে, তাহলেই কিন্তু তারা এরকম কন্ডিশনের হয়ে যাচ্ছে। আর এটাকেই কি বলা হয়, এটাকেই বলা হয় কনজুগেটেড টুইন্স। যেটা খুবই একটা আনফর্চুনেট ইনসিডেন্ট, এটা কিন্তু খুবই রেয়ার হয়, খুবই রেয়ার। এরকম না যে এটা খুবই স্বাভাবিক, এটা কিন্তু একদমই স্বাভাবিক না, এটা কিন্তু খুবই রেয়ার অ্যান্ড আনফর্চুনেট আমাদের কিন্তু ইনসিডেন্ট, যেখানে এরকম কন্ডিশন কিন্তু দাঁড়ায়। এরা যদি ভালোভাবে সেগ্রিগেট হয়ে যেতে পারতো, তাহলে এরা কিন্তু ভালো মতো দুটো আইডেন্টিক্যাল টুইন্স হতে পারতো। বাট আনফর্চুনেটলি তারা কিন্তু জন্মের সময়, তাদের যখন বিকাশটা ঘটছিল, তারা কিন্তু সেপারেট হতে পারেনি। এবার যে ক্ষেত্রে তারা এরকম ক্রিটিক্যাল রিজন গুলো শেয়ার করে, হয়তো হার্টের রিজনটাই শেয়ার করেছে, দুজনের হৃৎপিণ্ড তো একই জায়গায়, দুজনের ব্রেন একই জায়গায়,
তখন তারা সাধারণত বাঁচতে পারে না, কারণ তাদের তো ক্রিটিক্যাল যে জায়গাগুলো সেই জায়গাগুলোই জোড়া লাগানো। তারা কি করে দুটো শরীরকে ব্যালেন্স রাখতে পারবে, তারা কি করে নিজেদের নিউট্রিশনকে বজায় রাখতে পারবে, সেগুলো পারে না তারা। তাই সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা মারা যায়, কারণ তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায় যে ক্রিটিক্যাল রিজনগুলো কিন্তু ওভারল্যাপ করে যায়। তবে এরই এগেনস্টে কিন্তু অনেকেরই খুব ইন্সপায়ারিং স্টোরি আছে যারা কিন্তু এই জিনিসটাকে ওভারকাম করতে পেরেছে। যেরকম আমি তোমাকে ছোট্ট করে একটা জিনিস দেখাচ্ছি, যে এরা কিন্তু অনেক বড় হয়ে গেছে, যারা কিন্তু ছোট থেকেই কিন্তু এরকম ভাবে আছে। দেখো এদের কিন্তু কোনো ক্রিটিক্যাল রিজনটা কিন্তু একদম এক জায়গায় নেই, এদের হৃৎপিণ্ডটাও মোটামুটি ঠিকভাবে কাজ করে, ডাক্তাররা ভালো করে বুঝতে পারবে। এরা কিন্তু ছোট থেকে আজ এত বড় অবধি কিন্তু তারা বাঁচতে পেরেছে, ঠিক আছে। তারা ছোটবেলা থেকে দেখো এখানে তাদের কিন্তু দুটো করে মাথা রয়েছে, ঠিক আছে। তো আমরা যখন এরকম মেলাতে যেতাম তখন এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করতো যে দুটো হাত, দুটো পা, চারটে পা, এরকম দেখে যান দেখে যান, ঠিক আছে, এরকম অনেক কিছু করতো। তো জেনারেলি তার পিছনকার সায়েন্স কিন্তু এটা, যে তারা কিন্তু একটা জাইগোট থেকে দুটো ভ্রূণ হওয়ার একটা স্টেজে যাচ্ছিল, কিন্তু মাঝপথে গিয়ে কিন্তু স্টেজটা কোনো মতে স্টপ হয়ে গেছে, যার ফলে কিন্তু তাদের বিকাশটা হয়ে গেছে। তাদের কিন্তু মানে তারা কিন্তু ভ্রূণ থেকে সদ্যজাত হয়ে গেছে, তারা কিন্তু এবার ডেলিভারি হয়ে গেছে তাদের, কিন্তু তারা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু জোড়া, বোঝা গেল। তাই এই কন্ডিশনটাকে আমরা কি বলি, কনজুগেটেড টুইন বলি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা কনজুগেটেড টুইন বলে ইউটিউবে সার্চ করবে, আরো অনেকের কিন্তু ইন্সপায়ারিং স্টোরি দেখতে পাবে, যেখানে এখনো অব্দি হিস্ট্রিতে 4 থেকে 5টা এরকম কেসেস পেয়ে যাবে যারা কিন্তু কনজুগেটেড টুইন অবস্থাতেও অনেক দিন অব্দি বাঁচতে পেরেছে। বাকি বেশিরভাগ ক্ষেত্রে তারা 5 বছর, 7 বছর, 8 বছর বাঁচতে পারে হার্ডলি, তারপর কিন্তু তারা মারা যায়, বা অনেকে কিন্তু জন্মের কিছুক্ষণ পরেই মারা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট। তো এটা বুঝলাম। তাছাড়া দেখবে ইনস্টাগ্রাম যদি তোমাদের কারোর থেকে থাকে, নাহলে কিন্তু দূরে থাকবে এর থেকে, বা হয়তো ইউটিউবে পেয়ে যাবে এরকম, এদের কিছু একটা চ্যানেলের নাম আছে, আর কিছু একটা ট্রিপলেটস, দা ট্রিপলেটস এরকম, এটা ট্রিপলেটস, ঠিক আছে। তো এরা তিনজন কিন্তু যমজ না, এরা তিনজন একসাথে। তো এটা কিভাবে হতে পারে, দেখো এদের আমি সায়েন্সটা বোঝানোর চেষ্টা করছি যে কি হতে পারে, ঠিক আছে। কেন হচ্ছে এক্স্যাক্টলি সেটা সম্ভবত ডাক্তারও অ্যান্সার দিতে পারবে না, তার কারণ হচ্ছে এটা র্যান্ডম, এখনো অব্দি কিন্তু বিজ্ঞানীরা এর উপর রিসার্চ করছে আমি যতদূর জানি, ঠিক আছে। তো দেখো ধরো আমাদের কি হচ্ছে, এই একটা আমাদের কি থাকছে, এই একটা আমাদের ডিম্বাণু, তার সাথে একটা শুক্রাণু এসে মিলিত হলো, তাহলে একটা জাইগোট তৈরি হলো। এই জাইগোটটা আমাদের কি করলো, আমাদের দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল, তারপর এই খণ্ডটা আবার দুটো খণ্ডে বিভক্ত হয়ে গেল, তাহলে এইটা থেকে একটা বেবি তৈরি হলো, এইটা থেকে একটা বেবি তৈরি হলো, এটা থেকে একটা বেবি তৈরি হলো, ব্যাস 3টে হয়ে গেল। তাহলে কি হবে, এই তিনজনকে আমি কি বলবো তখন, যমজ বলবো না, কি বলবো, ট্রিপলেটস বলবো, যেমন এরা, ঠিক আছে। এরকম ট্রিপলেটস অনেক আছে, তোমরা সার্চ করবে যে ট্রিপলেটস, মানে অনেক আছে বলতে এটাও একটা রিয়ার কন্ডিশন, এটা সবসময় হয় না এরকম, কিন্তু মানে ইউটিউবে তোমরা পেয়ে যাবে বেশ কিছু এক্সাম্পল, ঠিক আছে। আর এক্ষেত্রে যেহেতু কোনো অস্বাভাবিকতা তো নেই, তাই এরা কিন্তু জেনারেলি সবাই বেঁচে যায়, ঠিক আছে। আচ্ছা আর কি হতে পারে, আর হতে পারে যে এই একবার মানে এই যে আমাদের জাইগোটটা ছিল, সেই জাইগোটটাই আমাদের ডিরেক্টলি কি হলো, তারা কিন্তু 3টে খণ্ড হয়ে গেল। তাহলে এরকম কিন্তু বেশ কিছু পসিবিলিটি আছে, যে পসিবিলিটির ভিত্তিতে কিন্তু আমরা এরকম ইন্টারেস্টিং কিছু ফিনোমেনা কিন্তু দেখতে পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে আশা করি এই পার্টগুলো কিন্তু তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং লেগেছে, যেগুলো আমি মনে করি যে একটু একটু যদি বলা হয় তাহলে আমাদের হয়তো পড়াশোনাতে একটু বেশি কিউরিয়াসিটি লাগবে, আমাদের একটু ইন্টারেস্টিং লাগবে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো আমরা বুঝলাম, এগুলোর আর বেশি আমাদের ডিটেলসে যাওয়ার দরকার নেই, তো এটুকু বুঝলেই হবে, ঠিক আছে। এবার জানি তোমাদের মাথায় কি প্রশ্ন আসতে পারে, বাট সেটার অ্যান্সার হয়তো অন্য কোনো সেশনে দেবো, ঠিক আছে। আমি জানি যে তোমাদের মাথায় এবার আর কি উত্তর আসছে, ঠিক আছে, মানে প্রশ্ন আসছে, কারণ সবাই ওই কমন প্রশ্নটা আমাকে প্রত্যেক বছর করে, আমি ব্যাচে বোঝাইও, হয়তো তোমাদেরকেও কোনোদিন পরে বোঝাবো। যাই হোক, এবার আমরা চলে আসি, আর দুটো পয়েন্ট আছে আমাদের লাস্ট, ঠিক আছে। বলছে হোল্যান্ড্রিক জিন কি, দেখো হোল্যান্ড্রিক জিন হচ্ছে আমাদের এমন কিছু জিন, যে জিনগুলো শুধুমাত্র আমাদের পুরুষদের জন্য থাকে। তা পুরুষদের জন্য এক্সক্লুসিভ কি, দেখো এক্স ক্রোমোজোম পুরুষদেরও একটা করে থাকে, স্ত্রীদের ক্ষেত্রেও থাকবে, 22 জোড়া অটোজোম সবার ক্ষেত্রে থাকে, কিন্তু ওয়াই ক্রোমোজোম কিন্তু শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে। তাহলে এই যে ওয়াই ক্রোমোজোম, তাতে থাকা বেশ কিছু জিন, যে জিনগুলো কি করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যকে নির্ধারণ করে, তাদেরকে আমরা বলি হোল্যান্ড্রিক জিন। তাহলে যে জিনগুলো শুধুমাত্র পুরুষদের ওয়াই ক্রোমোজোমে অবস্থান করে, তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা বলি হোল্যান্ড্রিক জিন। ক্লিয়ার হলো। আচ্ছা এবার এরা কি করে, যেমন ধরো একটা বৈশিষ্ট্য যেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো না, কারণ ওয়াই ক্রোমোজোমে এটা শুধু পাবো। তাহলে পুরুষদের কানের লতিতে বড় লোম বা চুল থাকা, আমার নেই কিন্তু অনেকের থাকে, ঠিক আছে। তাহলে পুরুষদের যে কানের লতিতে লোম, এটা কিন্তু তুমি মেয়েদের ক্ষেত্রে দেখবে না, কারণ তাদের ওয়াই ক্রোমোজোম নেই। কারণ এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কিন্তু আমাদের পুরুষদের ওয়াই ক্রোমোজোমে থাকা একটা হোল্যান্ড্রিক জিন কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হলো। তাহলে এটা হচ্ছে আমাদের হোল্যান্ড্রিক জিন। এবার এস আর ওয়াই, আমি আগেও বলেছি এস আর ওয়াই মানে কি, সেক্স ডিটারমাইনিং রিজন অন ওয়াই ক্রোমোজোম। তাহলে ওয়াই ক্রোমোজোমে থাকা লিঙ্গ নির্ধারক আমাদের জায়গা, ঠিক আছে। তাহলে এস আর ওয়াইটা কি, এটা হলো মানবদেহের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত একটি বিশেষ জিনের নাম। এই জিনটা মূলত ভ্রূণকে পুরুষে পরিণত করে। যখন একটা ভ্রূণ ডেভেলপ করছে, তখন এই এস আর ওয়াই জিন অ্যাক্টিভ হয়ে কি করে, তার শুক্রাশয়ের তৈরিতে কিন্তু সাহায্য করে। তাহলে এই জিনটা কি করে, এই জিনটা দেহে যে বিশেষ প্রোটিন তৈরি করে, তার নাম হচ্ছে টিডিএফ। এই টিডিএফটা কি করে,
আমাদের শুক্রাশয় গঠনে এবং আমাদের যে শুক্রাশয়ে কি হবে, আমাদের টেস্টোস্টেরন দরকার, সেই টেস্টোস্টেরন ক্ষরণে কিন্তু উদ্দীপিত করে। ঠিক আছে, তাহলে কাজ কি, গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশের সময় টিডিএফ প্রোটিনটি ভ্রূণের জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয়কে গড়ে উঠতে কিন্তু নির্দেশ দেয়। শুক্রাশয় সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় এবং যেটা ভ্রূণকে কিন্তু সম্পূর্ণ পুরুষে পরিণত করে। তাহলে একটা পুরুষ কিন্তু পুরুষ হতে পারছে, একটা আমাদের যে সন্তান সে পুরুষ হিসেবে জন্ম লাভ করে। কেন? কারণ তার মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে। সেই ওয়াই ক্রোমোজোমের, এটা ধরো ছোট বাহু, এটা ধরো বড় বাহু, এই ছোট বাহুতে কি থাকে, আমাদের এস আর ওয়াই থাকে, যেখানে আমাদের একটা বিশেষ প্রোটিন থাকে যেটাকে আমরা কি বলি, টিডিএফ প্রোটিন। ঠিক আছে, টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, টেস্টিস মানে কি শুক্রাশয়, ডিটারমাইনিং মানে নির্ধারণ করে, এবং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর আমাদের কোথায় থাকে, এই এস আর ওয়াই জিনে থাকে। ঠিক আছে, এস আর ওয়াই জিন কি করে, এই প্রোটিনটাকে তৈরি করে, যে কি করে আমাদের শুক্রাশয়কে ডেভেলপ করতে সাহায্য করে একটা ভ্রূণ অবস্থা থেকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি এস আর ওয়াই এবং টিডিএফ এর কাজ। তাহলে ব্যাস, আজকে যা যা পড়ার কথা ছিল সবকিছু আমাদের পড়া হয়ে গেছে। এবার টাইম হচ্ছে আমাদের এমসিকিউ করার। এখানে একটা বিশেষ এমসিকিউ থাকবে টেস্ট ক্রসের, সেটা আমি তোমাদেরকে কাজ দেবো, আর আমি দেখবো যে তোমরা কারা কারা এই ক্রসিং গুলোকে এবার নিজের থেকে একটু বুদ্ধি লাগিয়ে করতে পারো। আমাকে কমেন্ট বক্সে বলবে, যদি কেউ নাও করতে পারো তাহলে আমি সেই বুঝে কিন্তু এটাকে ভালো করে এক্সপ্লেন করবো। ঠিক আছে, আচ্ছা এবার প্রথম যেটা আমাকে বলছে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত, প্রথমে বলছে দ্বিসংকর জনন, F2 জনু বলছে। F2 জনু যদি আমাদেরকে কখনো বলে, তাহলে ফিনোটাইপ অনুপাত কত হয় আমাদের, ফিনোটাইপ বলেছে তো, হ্যাঁ 9:3:3:1, আর জিনোটাইপ ওটা কত বলেছিলাম, 1:2:1, 2:4:2, 1:2:1। আমি কোনটা মনে করে বললাম, ওইটা মনে করে বললাম। ঠিক আছে, আচ্ছা তাও বলছে মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্র তার কোন পরীক্ষার উপর ভিত্তি করে, স্বাধীন সঞ্চালন সূত্র কি আমাদের দ্বিতীয় সূত্র, মানে সরি দ্বিসংকর জনন, তাহলে কি হবে আমাদের দ্বিসংকর জনন। আচ্ছা এই কথাটা আমি বলছি, এই যে মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্র, এটাকে আমাদের বইতে কি বলা হয়, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু একটু মাথায় রাখবে, আমার বলতে খেয়াল ছিল না। মেন্ডেলের বংশগতির প্রথম সূত্র কোনটাকে বলা হয়, আমাদের পৃথকীভবনের সূত্রকে আমরা বলি, আর মেন্ডেলের দ্বিতীয় সূত্র কোনটা বলি, আমরা স্বাধীন সঞ্চালন সূত্রকে আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তারপর কি, বলছে গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 এ উৎপন্ন গিনিপিগের ফিনোটাইপ কি হবে, F1 এ সবসময় কি হয়, প্রকট বৈশিষ্ট্য কিন্তু লাভ হয়, তাই তো। তাহলে প্রকট, কালো হচ্ছে আমাদের প্রকট, কর্কশ হচ্ছে আমাদের প্রকট, তাহলে কি হবে কালো কর্কশ। ঠিক আছে, তাহলে কালো কর্কশ হবে কি আমাদের, F1 যখনই দেখবে F1 এ কি হয়, আমাদের প্রকট বৈশিষ্ট্য কিন্তু আমাদের লাভ করে। ঠিক আছে, এবং কিরকম প্রকৃতির হয়, তারা কিন্তু সংকর প্রকৃতির হয়। তা বলছে দ্বিসংকর জননের ক্ষেত্রে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে, এটা তোমাদের ব্রেনকে একটু ডেভেলপ করতে কিন্তু সাহায্য করবে, এটা একটু মাথায় লাগানোর কি জিনিস। ঠিক আছে, টেস্ট ক্রস আগের লেকচারে বুঝিয়ে দিচ্ছি কি করে করতে হয়, এবং আমাদের কি এখানে দ্বিসংকর জননের কথা আজকে আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা করবে। তারপর কি বলছে, তারপর বলছে মানুষের লিঙ্গ নির্ধারণে নিচের কোন ক্রোমোজোমের বিন্যাসটি পুরুষের ক্ষেত্রে দেখা যায়, এটা খুবই ইজি, তোমরা বলবে। তারপর বলছে মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে প্রধান ও চূড়ান্ত ভূমিকা কে পালন করে, তাহলে আমরা জানি যে ক্ষমতা কার কাছে আছে, বাবার কাছে, কারণ বাবা কি করে আমাদের এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোম দেয়, কিন্তু মায়ের কাছে তো একরকমই ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোম। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে আছে, এটা বাবার ক্ষেত্রে আছে, আর এটা কার ক্ষেত্রে আছে, আমাদের মায়ের ক্ষেত্রে আছে, তাহলে কি করবো, পিতা বলবো। ঠিক আছে, তারপর কি বলছে, হোল্যান্ড্রিক জিন সাধারণত কোন ক্রোমোজোমে অবস্থান করে, এক্ষুনি বললাম, তোমরা বলবে। ঠিক আছে, তারপর কি বলছে, নিচের কোনটি হোল্যান্ড্রিক জিনের একটি পরিচিত উদাহরণ, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, কানের লতিতে লোম। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমের জন্য আমাদের কি হয়, কানের লতিতে লোম আসে। ঠিক আছে, সবার আসে না, ঠিক আছে, আমার যেমন নেই। তারপর বলছে এস আর ওয়াই সেক্স ডিটারমাইনিং রিজন অন ওয়াই ক্রোমোজোম, তাহলে কি হবে এখানে, এই যে অপশন ক। তারপরে কি বলছে টিডিএফ, তাহলে কি হবে টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, প্রোটিন ভ্রূণাবস্থায় কোন কাজটা করে, আমাদের শুক্রাশয় গঠনে কিন্তু সাহায্য করে, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর, টেস্টিস মানে কি শুক্রাশয়। তাহলে আশা করি এই 10টা প্রশ্ন তোমাদেরকে যা দেওয়া হলো সেগুলো তোমাদের কাছে একদম ক্লিয়ার, আর আজকে যা যা পড়ালাম সেগুলো তোমাদের ইন্টারেস্টিংও লাগলো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ারও হলো। তো আমার সবসময় ট্রাই থাকে যে এই জিনিসগুলোকে, সায়েন্সের বিভিন্ন জিনিসগুলোকে তোমাদের কাছে সহজ করে তুলে ধরার, এবং এই জিনিসগুলো যাতে তোমরা সাইন্টিফিক টেম্পারামেন্টের সাথে কিন্তু বুঝতে পারো, তার সাথে সাথে আমি কিছু কিছু জিনিস এক্সট্রা পড়াই যাতে তোমাদের কিউরিয়াসিটি কিন্তু বজায় থাকে। ঠিক আছে, তো আশা করি সেশনটা ভালো লাগলে কমেন্ট বক্সে বলবে যে কেমন লাগলো না লাগলো। দেখা হবে নেক্সট সেশনে, যেখানে আমরা এরপর থেকে কিন্তু কি চালু করবো, আমাদের জিনগত রোগ চালু করবো। ঠিক আছে, তো সেই সেশনে দেখা হচ্ছে। তো আজকের জন্য এটুকুই, টাটা।